আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের তানজিম ভাইয়া। আজকে আমরা আমাদের জিরো টু ডিএমসিএন এর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের জিন তত্ত্ব এবং বিবর্তন। এই চ্যাপ্টারটা যখন এইচএসসি লাইফে তোমরা মোটামুটি একটু পড়ে ফেলছো, তখন তোমরা ধারণা নিছো যে চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি বাকি চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারটা একটু ডিফারেন্ট। কোন দিক দিয়ে ডিফারেন্ট? এই চ্যাপ্টারে অনেক কিছু কিন্তু বোঝার মতো জিনিস আছে। এবং আমি যখন তোমাদের একাডেমিক ক্লাসটা নিছিলাম, যারা একাডেমিক কোর্সে ছিল আর কি, তখন কিন্তু তোমরা দেখছিলা এই চ্যাপ্টারে বোঝার মতো কিন্তু বহুত কিছু আছে। বাট আজকে যখন আমরা এই জিনিসটা প্রি অ্যাডমিশনে আলোচনা করব, তখন আমরা বোঝাতে চাইবো যে অ্যাকচুয়ালি তোমার এই চ্যাপ্টার থেকে মেডিকেলের জন্য কোন কোন জিনিসটা গুরুত্বপূর্ণ, কোন কোন জিনিসটা তুমি না পড়লেও মোটামুটি চলবে মেডিকেলের জন্য, এবং যেগুলো দেখা যায় বেশিরভাগ মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ ওগুলো তোমার এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, এইচএসসির এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমরা জাস্ট তুই একটু কথা বলে নেই। সাপোজ আমরা জিন তত্ত্ব এবং বিবর্তন পড়তেছি, তাহলে আমাদের জিন তত্ত্ব মানে কি আমরা জানি। জিন তত্ত্ব মানে হচ্ছে আমাদের জেনেটিক্স। ওকে, সো এই জেনেটিক্স সম্পর্কে আমরা ফার্স্টে পড়াশোনা করব, তারপর আমরা পড়াশোনা করব ইভলিউশন সম্পর্কে, তাই না? আচ্ছা, তাহলে এই দুইটা তো পার্ট এখানে আছে, এই দুইটা পার্ট আছে। সো চ্যাপ্টারটা শুরু করার আগে আমি এই দুইটা নিয়ে হালকা একটু কথা বলি, জাস্ট 1 মিনিট একটা কথা বলি। সেটা হচ্ছে জেনেটিক্স মানে আমরা কি বলতেছি, এক কথায় যদি বলি যে এই শব্দটা ব্যাটসন হচ্ছে সর্বপ্রথম প্রবর্তন করছিল। সো এই শব্দটার মাধ্যমে আমি বুঝতেছি পিতামাতার যে বৈশিষ্ট্যগুলা, সেগুলো তার সন্তান সন্ততিতে যে ট্রান্সফার হওয়ার যে মেকানিজম, ওইটাই জেনেটিক্সের মধ্যে আবদ্ধ, তাই না? ওইটাই জেনেটিক্সের মধ্যে আমরা পড়তেছি, সব কিছু এখানে পড়তেছি। মজার বিষয়, তুমি তো কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া এই যে জেনেটিক্স এবং ইভলিউশন এই দুইটা জিনিস আমি একসাথে কেন পড়তেছি, একই চ্যাপ্টারের মধ্যে কেন পড়তেছি? তুমি কি বুঝতেছো জিনিসটা? এটা অবশ্যই বোঝার মতো আছে। এই যে দেখো, বারবার যে জেনেটিক্স বা হেরিডিটি বা বংশগতি আমরা পড়তেছি, এই যে পিতামাতা থেকে সন্তানের মধ্যে বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার হইতে হইতে একটা সময়, একটা বিরাট একটা সময় ধরো, একটা 100 বছরের একটা তোমার পুরো কালের মধ্যে দেখা যায় আস্তে আস্তে প্রাণীদের মধ্যে একটা সিরিয়াল একটা চেঞ্জ হয়। আমরা তো জানি আমাদের জনন কোষের মধ্যে যে পরিবর্তনগুলো সংঘটিত হয়, আমরা তো জানি আমাদের জনন কোষের মধ্যে যে পরিবর্তনগুলো সংঘটিত হয়, জনন কোষের মধ্যে যে পরিবর্তনগুলো সংঘটিত হয় সেটাই তার পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয়, তাই না? এটা তো আমরা পড়ছি, ইভলিউশন পার্টে কিন্তু এই কথাটা ছিল। তাহলে হয়টা কি জানো, তোমার কালক্রমে যাইতে 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 জেনেটিক্সের কারণে কালক্রমে ক্রমে যাইতে যাইতে ইভলিউশন শব্দটা ক্রিয়েট হয়েছে, বিবর্তনটা ক্রিয়েট হয়েছে। অর্থাৎ কালক্রমে যাইতে যাইতে এই যে তোমার জনন কোষের পরিবর্তন, জেনেটিক কোডের পরিবর্তন, এইগুলো হইতে হইতে ফার্দার ফাইনালি হচ্ছে ইভলিউশন একটা একটা ফেজ অতিক্রম করতেছে। যেমন আমরা তো দেখতেছি, আমরা যখন আমরা সরীসৃপ পড়ছি, সরীসৃপ থেকে সে পুরো ডাঙ্গাটারে অতিক্রম করে ফেলছে, ডাঙ্গাটারে সে পুরো জয় করে ফেলছে, তারপর তার এখন কই চলে যাবে, আকাশকে সে জয় করবে। এই যে ডাঙ্গা থেকে সে আকাশকে যে জয় করলো, সে যে একটা অগ্রগামী বিবর্তন করলো, এটা একটা পুরোপুরি জেনেটিক্সের খেলা, তাই না? অর্থাৎ তার মধ্যে জেনেটিক কোডের চেঞ্জের কারণেই কিন্তু তার মধ্যে ইভলিউশন বা বিবর্তনের উৎপত্তি হয়েছে। বুঝতে পারছি? এই জন্য চ্যাপ্টারে এই দুইটা একসাথে লাগানো। আচ্ছা, বহুত কথা বলে ফেলছি। আচ্ছা, আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের এমসিকিউ বেসিসে আগাবো। প্রত্যেকটা এমসিকিউর আমরা তোমাকে পুরোপুরি ব্যাখ্যা দিয়ে বোঝানোর ট্রাই করবো, এবং এমসিকিউগুলো থেকে কিভাবে পরীক্ষা আসতে পারে, ইন ফিউচার কিভাবে তুমি পড়বা, এইচএসসিকে ফোকাস করে দুইটা একসাথে কিভাবে কন্টিনিউ করবা, এই সব কিছু আমরা ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে বলবো। তাহলে আসো আমরা আমাদের পড়াশোনা শুরু করে দেই। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা একটু দেখি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে আমাদের এইচএসসির জন্য কোন কোন পার্টটা গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনের জন্য কোন কোন পার্টটা গুরুত্বপূর্ণ। খুব সুন্দর একটা এখানে চার্ট দেওয়া আছে, তোমরা একটু দেখলে জিনিসটা বুঝতে পারবা। আমি হয়তো বা তোমাদের প্রাণী পরিচিতি কিংবা কোষের যে ক্লাসগুলো নিছিলাম, ওখানে হয়তো বা এই জিনিসটা ছিল না। সো এটা তোমাদের জন্য একটা ব্যাড পয়েন্ট ছিল, বাট এটা আসলে তোমরা যখন আমি ক্লাসের মধ্যে যেভাবে পড়াইছি, ওটা কিন্তু তুমি পড়লে অ্যাকচুয়ালি বুঝতে পারবে। আমি কিন্তু ওখানে বারবার বলে দিছি কোন জিনিসটা বেশি পড়তে হবে, কোনটা কম পড়তে হবে। আমি কিন্তু ওখানে বলে দিছিলাম, তাই না? সুন্দর করে বলে দিছিলাম যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা তোমার অ্যাডমিশনের জন্য, এবং এইচএসসির জন্য কিন্তু এই পার্টগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, সো এটা পড়তেছে, এটাতেই থাকি আমরা। আচ্ছা, সর্বপ্রথম আমার যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে কি জানো, আমাদের নামগুলো জানা লাগবে। এই যে আমাদের জিন তত্ত্বের ফার্স্টে কিছু শব্দ আছে না, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেটা বেশি লাগে সেটা হচ্ছে ফিনোটাইপ, জিনোটাইপ, অ্যালিল কি, অ্যালিলোমর্ফ কি, ঠিক আছে? আমার হোমোজাইগাস, হেটেরোজাইগাস এটা তো লাগবেই। তারপর টেস্ট ক্রস, ব্যাক ক্রস, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার কথা বুঝতে পারছি? আচ্ছা, তোমরা চাইলে এরা খাতার মধ্যে লিখে রাখতে পারো এই বিষয়গুলো। তোমরা যেগুলো ধরো 2 স্টার এবং 3 স্টার আছে, তোমরা জাস্ট ওগুলাই রেখে রাখো, যেগুলো মানে এগুলো আমার সবচেয়ে বেশি পড়তে হবে। বাদ বাকিগুলো আমি স্কিপ করবো এমনটা না, বাট এগুলো আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, তারপর আসি যতগুলো অনুপাত আছে, এই অনুপাতটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন সিকিউ আনসার করবো, সৃজনশীল আনসার করবো, ওইটার জন্য আমার এই অনুপাতগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং মেডিকেল অ্যাডমিশনের মধ্যে অনুপাতগুলো বারবার আসে, ঠিক আছে? বারবার আসে। পরিপূরক জিন, পরিপূরক জিনের কারণে যে অনুপাতটা চেঞ্জ হয়েছে 9-3-3-1 থেকে চেঞ্জ হয়ে
কত হয়ে গেছে, চেঞ্জ হয়ে আমাদের 9:7 হয়ে গেছে। এরকম যে জিনিসগুলা পড়াগুলা ছিল এগুলো কিন্তু তোমার পড়তে হবে, বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের লিথাল জিন। লিথাল জিনটা আলাদাভাবে বেশি গুরুত্বপূর্ণ। মানে দেখো, এটা কিন্তু একটা আমাদের মেন্ডেলের প্রথম সূত্রের একটা ব্যতিক্রম আমরা কিন্তু পড়ি, তাই না, লিথাল জিনটা। কিন্তু তাও এই জিনিসটা আলাদাভাবেই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা সিগনিফিকেন্ট জিনিস। আমরা তো জানি লিথাল জিনের কারণে অনুপাতটা কত হয়, 2:1 হয়। এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো, কোনো টেনশন করো না, বাট আপাতত বলতেছি আর কি। বাট এই জিনিসটা আমার অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইচএসসির জন্য তো খতে বেশিরভাগ দেয়, বাট অ্যাডমিশনের জন্য জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বা এখানে আছে, এই যে দেখো অ্যাডমিশন, এটা ট্রিস্ট একটা টপিক, ঠিক আছে? আচ্ছা, তারপর 4 নম্বরে পড়তে হবে আমার ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপও খুবই গুরুত্বপূর্ণ। ব্লাড গ্রুপ থেকে অ্যাডমিশনে অনেক কোয়েশ্চেন আসে, তোমরা এখন দেখতে পারলে, একটু পরে দেখতে পারলে জিনিসটা বুঝতে পারবা। এবং ব্লাড গ্রুপটা এইচএসসির জন্য তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক খ গতে দিলে একটু কঠিন কোয়েশ্চেন দিবে, গতে দিলে কিভাবে কোয়েশ্চেন দিবে ওইটা আমি তোমাকে পুরো বিস্তারিত বুঝাই দিব, কোনো সমস্যা নাই। ওই যে তোমার জিন দিয়ে দিবে, অর্থাৎ তোমার ওই যে কোনটা অ্যালিল দিয়ে দিবে আর কি, LA LB এগুলো দিয়ে দিবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো, এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো মানে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি এক কথায় যদি বলতে যাই, এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো এবং মেন্ডেলের যে প্রথম এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এই দুইটা জিনিস, মানে এই দুইটা জিনিস থেকে আসবেই। তুমি যদি আর কিছুই পড়তে না পারো, এই দুইটা জিনিস অ্যাটলিস্ট পড়বা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো থেকে পড়াশোনা করবা, ব্লাড গ্রুপ থেকে হালকা পড়বা, তারপর মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম থেকে হালকা পাতলা পড়াশোনা করবা। তাহলে এইখান থেকে এইচএসসিতে যাই আসুক না কেন তুমি পারবা, ঠিক আছে? আর অ্যাডমিশনে তোমার প্রায় 60% কভার আপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা, তারপর হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি। লিঙ্গ নির্ধারণ নীতি থেকে এইচএসসিতে গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, বাট অ্যাডমিশনের জন্য কম গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন একটু কম আসে এই পার্ট থেকে। আচ্ছা, তারপর ল্যামার্ক এবং ডারউইন, যে লাস্টে যেগুলো টপিক আছে না, ওগুলো একটু ভালো করে পড়তে হবে। ল্যামার্ক ডারউইনে জাস্ট তুমি দুইটারে পার্থক্য বেসিসে পড়বা, অর্থাৎ ল্যামার্কে এরকম বলছে, ডারউইনে এটা ঠিক করছে। আবার ডারউইনের মধ্যে এই জিনিসটা ভুল আছে, যেটা ল্যামার্কের মধ্যে উনি হালকা পাতলা ঠিক বলছিল। যেমন ল্যামার্কের মধ্যে কয়েকটা জিনিস ঠিক ছিল, যেমন বৃদ্ধি, তাই না, জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তনটা আবার ভুল, তাই না? আচ্ছা, বৃদ্ধি যেটা সেটা হচ্ছে কি ল্যামার্কের একমাত্র শুদ্ধ মতবাদ আমি বলতে পারি। আচ্ছা, তাইলে আর বাদ বাকি সব কিছু কিন্তু ভুয়া ছিল, যা বাদ বাকি সবগুলো কিন্তু এক একটা কন্ট্রাডিক্টরি ছিল। আবার ডারউইনের মধ্যে কিন্তু সব ঠিক ছিল, বাট ডারউইন বলছিল জীবের যে বৈশিষ্ট্যগুলো তার পরবর্তী বৈশিষ্ট্যে যাচ্ছে। এখানে ডারউইন একটু গুছায় বলে না কথাটা। ডারউইন কি বলছে, ডারউইনকে কি বলা উচিত ছিল, তাকে প্রাকৃতিক নির্বাচন অনুযায়ী বলা উচিত ছিল, এবং বলা উচিত ছিল যে জননকোষের মধ্যে যে পরিবর্তনগুলো সংঘটিত হয় সেটাই শুধুমাত্র তার সন্তান সন্ততিতে তোমার কি সঞ্চারিত হয়। এই জিনিসটা ডারউইন বলে নাই। এটা পরবর্তীতে আবার অগাস্ট ভাইসম্যান কি করছে, জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ দিছে, বা নব্য ডারউইনবাদ মতবাদ দিয়ে জিনিসটা ঠিক করছে। তো বহুত কথা বলে ফেলছে, যাই হোক। তো বললাম যেগুলো এভাবে করে জিনিসটা পড়বা, ঠিক আছে? আর বাদ বাকি একটু তোমার ডিফারেন্ট কিছু পড়াশোনা আছে, আমি যদি বলি, সরি এটা একটু আসছে, দেখো ডিফারেন্ট কিছু পড়া আছে, যেমন এই যে নিষ্ক্রিয় অঙ্গ, মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নিষ্ক্রিয় অঙ্গটা খুব ভালো করে পড়বা, মেডিকেলের জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি লিখে দিব, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আর্কিপটেরিক্স, এটা তোমার ইয়ার জন্য গুরুত্বপূর্ণ। এই যে তোমার আর্কিপটেরিক্স, এটা হচ্ছে আমাদের সৃজনশীলের মধ্যে, সৃজনশীলের মধ্যে খতে প্রায়ই দিবে। আর্কিপটেরিক্সের মধ্যে আমার কার বৈশিষ্ট্য কদ্দুর আছে, সরীসৃপের বৈশিষ্ট্য কি কি আছে, পাখির বৈশিষ্ট্য এখানে কি কি পাওয়া যায়, এটা তোমার সৃজনশীলের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের কোন কোন জিনিসগুলো একটু বেশি পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা আমাদের পড়াশোনায় চলে আসি। আচ্ছা, তাহলে দেখো আমাদের এটা কিন্তু মেডিকেল 23-24 একটা কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনটা একটু তোমরা পড়ো। ফার্স্টের কোয়েশ্চেনটা কি দিছে, সেটা হচ্ছে কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম বেশি থাকে, ঠিক আছে? পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম বেশি থাকে। আচ্ছা, আচ্ছা, তাইলে কোয়েশ্চেনটা কি দিছে, কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম বেশি থাকে। কোয়েশ্চেনটা যথেষ্ট একটা টেকনিক্যাল কোয়েশ্চেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন দিছে। তোমরা যারা এইচএসসি এর আছো অনেকেই কিন্তু কোয়েশ্চেনটা দেখে কনফিউজড হয়েছে, আমি 100% শিওর, তাই না? আচ্ছা, কি বলছে, পুরুষ থেকে স্ত্রীতে ক্রোমোজোম সংখ্যা বেশি থাকে। ভাই এটা কেমনে সম্ভব? আমরা তো যখন অ্যাজ ইউজুয়াল পড়ছিলাম, ধরো আমি যদি একদম আলাদা আলাদাভাবে লিখি, আমি বলতে পারি পুরুষদের, আমরা জানি ভাইয়া পুরুষদের XY ছিল, আর ভাইয়া মহিলাদের ক্ষেত্রে আমাদের XX ছিল, তাই না? তাহলে ভাইয়া এখানে তো আমরা দেখতেছি দুইজনেরই 46টা, এটা দিয়ে আমরা সবকিছু পড়াশোনা করছি, কিন্তু এখন তো উল্টা বলছে, এখানে বলছে স্ত্রীতে বেশি এরকম কার আছে। অপশন কি কি দিছে, মানুষ তো কখনো হবে না, তারপর বলছে ধরো কবুতর, ঘাসফড়িং, মুরগি। তো এগুলা দেখে তো আমরা একটু কনফিউজড হবো, বাট তুমি যদি একটু ডিপে জিনিসটা পড়ো তাহলে কিন্তু তুমি জিনিসটা অবশ্যই পড়ছো। তোমরা লিঙ্গ নির্ধারণ নীতি পড়ছো না? সরি, লিঙ্গ নির্ধারণ নীতি পড়ছো না? তোমার বইয়ের মধ্যে একটা টপিক ছিল কিন্তু লিঙ্গ নির্ধারণ নীতি। এই যে ভাইয়া লিঙ্গ নির্ধারণ নীতিতে কি ছিল,
এই লিঙ্গ নির্ধারণ নীতির মধ্যে পড়া কিন্তু একটা আছে, সেটা হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ নীতি এক্স 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 ওয়াই ছাড়াও আরেকটা কিন্তু কি ছিল জানো, আরেকটা কিন্তু কি ছিল এক্স এক্স, আরেকটা ছিল এক্স জিরো। এইটাও কিন্তু একটা লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ছিল। তার মানে দেখো এক্স 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 জিরো তাদের ক্ষেত্রে কি হয় জানো, তাদের ক্ষেত্রে পুরুষের থাকে হচ্ছে এক্স 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 জিরো, আর মহিলাদের ক্ষেত্রে থাকে এক্স এক্স আর 44 এভাবে থাকে। তার মানে দেখো এটাকে কিন্তু আমরা ও পড়ি অনেকে, তাই না, অনেকে কিন্তু এটা ভুল করে ও বলো, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু ও না, এই জিনিসটা হচ্ছে জিরো, এটা মাথা রাখবে আজকে থেকে, ঠিক আছে। তার মানে জিরো মানে এখানে ওয়াই জিনটা নাই, মানে এখানে কি ওয়াই জিন নাই, এক কথা বলতে গেলে ওয়াই জিন অর্থাৎ ওয়াই যে এলিল বা যাই বলি না কেন এই জিনিসটা নাই, ঠিক আছে, বাট এখানে জিরো আছে। তার মানে বলতে পারি এখানে একটা শর্টেজ আছে, ঠিক আছে। তার মানে এখানে কি একটা শর্টেজ আছে, মানে এক্স 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 জিরো মানে এখানে ওয়াইটা নাই। তার মানে এখানে পুরুষ থেকে স্ত্রীতে জিনের সংখ্যা অর্থাৎ আমি ক্রোমোজোমের সংখ্যা বেশি আছে, জিন তো না বাট ক্রোমোজোমের সংখ্যা বেশি আছে। ক্লিয়ার হয়েছে, এই জিনিসটা এখানে বোঝাইতে চাইছে। তো তোমার বইয়ের মধ্যে খুব সুন্দর করে বলা আছে কার কার কারা কারা আছে যারা এক্স 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 জিরো এই লিঙ্গ নির্ধারণ নীতি ফলো করে, এটা কিন্তু বলা আছে। আমি লিখে দিই, সমস্যা নাই ভাইয়া। কি কি আমি এখানে একটু মুছে ফেলি, তাই না, মুছে ফেলি, আমি তারপর লিখে দিই কি কি ছিল। একটা ছিল আমার ফোরিং, খুবই গুরুত্বপূর্ণ ফোরিং। তারপর ছিল ভাইয়া ছাড় পোকা। তারপরে একটা তোমার ইংলিশ নাম ছিল, সেটা হচ্ছে ডায়োস্কোরিয়া। ঠিক আছে, এই তিনটে তুমি জাস্ট মাথায় রাখো ভাই, এই তিনটা ছাড়া বাদ বাকি যাই আছে, তার মানে এখানে সি আনসার হবে, আমি দেখতে পারতেছি, তাই না। আচ্ছা আমি ঘাস ফড়িং বলতে ভুলে গেছি, যে এখানে ফড়িং যেটা আছে না, এটা ঘাস ফড়িং একদম স্পেসিফিকলি হচ্ছে ঘাস ফড়িং। অ্যাকচুয়ালি ঘাস ফড়িং না লেগে ফড়িং রেখে অ্যাকচুয়ালি বেটার, তাই না, ফড়িং রেখলে যে কোনো ফড়িং এখানে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে। আচ্ছা তার মানে তোমাকে এখানে বোঝার জন্য আমি ঘাস ফড়িং লিখছি, ফড়িং লিখলে সেম জিনিসটা। আচ্ছা তার মানে দেখো ঘাস ফড়িং, ছাড়পোকা এবং ডায়োস্কোরিয়া ছাড়া সবাই কিন্তু কি এক্স এক্স এবং এক্স ওয়াই এটা ফলো করে, এটা মাথায় রাখবে, জাস্ট তুমি এই জিনিসটা মাথায় সেট করে রাখবা। আরও কিছু আছে যারা এক্স 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 জিরো ফলো করে, বাট সমস্যা নাই, যেটা বই দিছে ওটুকু মাথায় রাখো, ঠিক আছে। তার মানে দেখো কবুতর, কবুতরের মধ্যে অবশ্যই এক্স এক্স এবং এক্স ওয়াই হয়, কারণ কবুতর তো একটা উন্নত প্রাণী, তাই না, এগুলো অনুন্নত যাদের তাদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আনসার কি হবে, এখানে সি আনসার হবে, সিম্পল সি আনসার হবে। আচ্ছা ঠিক আছে, আনসার এখানে কি দিছে, হ্যাঁ আনসার হচ্ছে ঘাস ফড়িং হবে। আমরা ইজিলি বুঝে গেছি না জিনিসটা। আচ্ছা এই যে দেখো এখানে কিন্তু ব্যাখ্যাও দেওয়া আছে, খুব সুন্দর, দেখো ব্যাখ্যাটা একবার পড়ো আমার সাথে, তাহলে তোমার মাথায় পুরোটা সেট হয়ে যাবে। দেখো ঘাস ফড়িং এর স্ত্রী ক্রোমোজোমে 2a প্লাস এক্স এক্স থাকলেও পুরুষের ক্ষেত্রে কি থাকে 2a প্লাস এক্স জিরো, কারণ এখানে কি থাকে না ওয়াই থাকে না, এই জন্য জিনিসটাকে আমরা শূন্য দিয়ে প্রকাশ করি। তার মানে বলতে পারি ঘাস ফড়িং এর স্ত্রীতে ক্রোমোজোম একটা বেশি থাকে, ঠিক আছে। এভাবে করে জিনিসগুলো একটু সলভ করতে হবে, বুঝতে পারছো ভাইয়া। আচ্ছা বুঝতে পারছো তো কোয়েশ্চেনগুলো একটু কীভাবে আসে, একটু আমাকে টেকনিক্যালি পড়তে হবে এই চ্যাপ্টারটার জন্য। আমি তোমরা বলছি এই চ্যাপ্টারটা কিন্তু একটু ডিপলি পড়তে হবে তোমাকে। আচ্ছা তারপর আসি সরীসৃপের যোগ কোনটি, একদম একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন, তাই না, সরীসৃপের যোগ কোনটি। আচ্ছা একদম একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন, কিন্তু কথা হচ্ছে কি জানো 23-24-এর ভাইয়েরা যারা ছিল না, তাদের আগে যখন আমি একাডেমিক ক্লাসগুলো নিয়েছিলাম আর কি, তখন কিন্তু আমি এই জিনিসটা আলাদা করে বলে দিছিলাম, যুগের যে একটা পার্ট আছে না ইভলিউশনের মধ্যে, ওই যুগের যে একটা ছক আছে না অনেক বড়, কেউ মুখস্থ করি না আমরা, ওই ছকের মধ্যে কী কী জিনিস পড়া লাগবে এটা কিন্তু আমি বলে দিছিলাম। সো আমি এই সরীসৃপের যুগটা কিন্তু আমি বলে দিছিলাম, এবং মজার বিষয় ওইখান থেকে কিন্তু কোয়েশ্চেনটা আসছে লাকিলি, ঠিক আছে। সো যারা পারছে তারা তো পেরে গেছে। আচ্ছা কিন্তু এটা অনেকে কিন্তু পারবে না, কারণ অনেকে জিনিসগুলো আমরা পড়ি না। সরীসৃপের যুগ হচ্ছে মেসোজোইক, এখানে হয়তো আছে, হ্যাঁ সরীসৃপের যুগ হচ্ছে মেসোজোইক। সো এই জিনিসটা তুমি কখনো ভুলবা না, বুঝছো, তোমাকে মেসোজোইক পড়তে হবে, সিনোজোইক পড়তে হবে, তারপর হচ্ছে আমাদের প্যালিওজোইক পড়তে হবে, এই তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন আমি সিনোজোইক মাথায় রাখতাম কি জানো, এখানে দন্তস্ব না, সো স্তন্যপায়ী, দন্তস্ব এখানে শুরু হবে দন্তস্ব দিয়ে, স্তন্যপায়ী, স্তন্যপায়ী, এই স্তন্যপায়ীর উদ্ভব কখন হয়েছে, অর্থাৎ স্তন্যপায়ীদের যুগ কোনটা, সেটা হচ্ছে সিনোজোইক যুগ, ঠিক আছে। এখানে হয়তো বা এটা দেয়া আছে, আরো কয়েকটা দেয়া আছে, আমি দেখি আছে কিনা আনসার, এই যে দেখো আনসার সি মেসোজোইক, ঠিক আছে, পাইছি আমরা। আচ্ছা আরো কিছু দেয়া আছে, যেমন এই যে এটা, এই চারটা তোমার বইয়ের মধ্যে আছে না, এটাকেই তোমাকে আমি পড়তে বলতেছি, কি কি পড়বো আমি তোমাকে দাগায় দিচ্ছি। আরেকটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওই যে প্যালিওজোইক বলছি না, প্যালিওজোইকটা মাথায় রাখবা, প্যালিওজোইক যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উভচরের যুগ, কার যুগ, উভচর, মাথায় রাখবা আজকে থেকে এই তিনটা জিনিস, এইগুলা মাথায় না রাখলেও এই তিনটা জিনিস কখনোই ভুলবা না, ঠিক আছে, কখনো বলতে পারবা না। তাহলে আমি কি কি বলছি, আমি মেসোজোইক হচ্ছে সরীসৃপ, সিনোজোইক হচ্ছে দন্তস্ব দিয়ে মাথায় রাখবে স্তন্যপায়ী, প্যালিওজোইক হচ্ছে উভচর, শেষ। আচ্ছা এবার আমাদের সাব ডিভিশন কী কী পড়তে হবে একটু আমরা দেখি। যেমন এখন তো আমরা পড়ছি মহাকাল পড়ছি, তাই না, এখন আমরা পড়বো তার যুগগুলা, কি কি যুগের মধ্যে কি কি জিনিস আমার ইম্পর্ট্যান্ট একটু পড়তে হবে। আসো সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম রিসেন্টটা পড়তে হবে, রিসেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিসেন্টের মধ্যে মানুষ বা আধুনিক মানুষ তাদের উদ্ভব হয়েছে, রিসেন্ট পড়তে হবে। আচ্ছা তারপর
এই রিসেন্টটা পড়তে হবে, ঠিক আছে, এবং রিসেন্টের সময়কালটা পড়তে হবে 25,000 বছর আগে। তাহলে আমার এই জিনিসটা পড়তে হবে সর্বপ্রথম। আচ্ছা, তারপর আমার যেটা পড়তে হবে আমি একটু বলি, সেটা হচ্ছে মানুষের উদ্ভব কখন হয়েছে। এই যেটা প্লিউসিন, 2 কোটি বছর আগে, এই যেটা পড়বা, যেগুলো বলতেছে একটু কষ্ট করে দাগায় রাখো। তাহলে প্লিওসিন এই সময়ে অর্থাৎ এই যুগে আমাদের 2 কোটি বছর আগে, তখন মানুষের এই যে দেখো মানুষের উদ্ভব হয়েছে, ঠিক আছে, মানুষের উদ্ভব হয়েছে, এটা পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমার পড়তে হবে যেটা, সেটা আমি একটু দাগাই দিই, দেখো সেটা হচ্ছে আমাদের সিনোজয়িকের মধ্যে তো আমাদের, আমরা তো জানি সিনোজয়িক কার পার্ট ছিল, সিনোজয়িক স্তন্যপায়ের পার্ট ছিল, কিন্তু এখানে স্তন্যপায়ের মধ্যে অনেকগুলো আবার কি সাব ডিভিশন আছে, তাই না? আচ্ছা, কিন্তু এই যে স্তন্যপায়ী যুগ বলে একটা বলা আছে, সেটা হচ্ছে আমরা সিনোজয়িককে বলতেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমার এখানে না এই জায়গা থেকে আর কিছু পড়তে হবে না, আমি একটু বলি, এই যেটা পড়তে হবে মেসোজয়িক, যেটা বললাম মেসোজয়িক বা সরীসৃপের যুগ যেটা ছিল, সরীসৃপের যুগ যেটা ছিল, এখান থেকে একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা কষ্ট করে এই দুইটা অবশ্যই পড়বা, এটাও পড়বা, এটাও পড়বা। কি কি বলছে বুঝছো? জুরাসিকও পড়তে হবে। এই জুরাসিক নামটা কিন্তু তোমরা অনেকগুলো মুভিতে দেখছো, তাই না? জুরাসিক অর্থাৎ যখন ডাইনোসর অনেক বেশি প্রাধান্য ছিল। আচ্ছা, তারপর হচ্ছে ট্রায়াসিক, এই দুইটা পড়তে হবে, তাদের সময়কাল অবশ্যই পড়তে হবে। তাহলে 16.5 কোটিও পড়বা, 22.5 কোটিও পড়বা। কি কি আছে তাহলে? এই জুরাসিক এবং ট্রায়াসিক এই দুইটা সময়ে আমাদের কি কি হয়েছিল এটা আলাদাভাবে জানতে হবে। যেমন জুরাসিক যখন ছিল তখন হচ্ছে বিভিন্ন প্রজাতির ডাইনোসর দেখা গেছিল, ঠিক আছে। তো এই পার্টটা পড়তে হবে এবং এটা কিন্তু মেডিকেল একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন হিসেবে আসছিল। কখন আসছিল সেটা এখন মাথায় নেই, হয়তো আমরা কোয়েশ্চেন সলভ করতে গেলে জিনিসটা আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখছি কি, এই যে দেখো এখানে বলা আছে বিভিন্ন রকম ডাইনোসর আমরা দেখছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ট্রায়াসিক, ট্রায়াসিকের সময়কালটা আমাকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, কি কি পড়বা? সেটা হচ্ছে ডাইনোসরের উদ্ভব হয়েছে। তো এক সময় হচ্ছে ডাইনোসরের প্রাধান্য বেশি ছিল, আর এক সময় হচ্ছে ডাইনোসরের উদ্ভব হয়েছে, এই দুইটা জিনিস পড়বা, ঠিক আছে। হয়তো আমি কথা একটু বেশি বলে ফেলতেছি, তাই না? তোমরা যদি একটু দাগাই রাখো আমার সাথে সাথে, যদি আমার কথাগুলো তোমরা শোনো, তাহলে হবেটা কি জানো? তোমার মাথায় কথাগুলো অলরেডি গেঁথে যাবে। পরে যদি তুমি জাস্ট একবার বইটা উল্টায় যাও, তাহলে তোমার ইজিলি মাথায় পুরোপুরি জিনিসটা সেট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য তোমাকে এত কিছু বলা। আচ্ছা, তারপর হচ্ছে প্যালিওজোইক। প্যালিওজোইক মানে আমরা কি পড়ছিলাম ভাইয়া? এটা উভচরের একটা যুগ ছিল, তাই না? উভচরের একটা মহাকাল ছিল। আচ্ছা, তাহলে এখান থেকে তোমাকে কি কি পড়তে হবে আমি বলি। তোমাকে হচ্ছে ডিভোনিয়ানটা পড়তে হবে, তারপর হচ্ছে অর্ডোভিসিয়ানটা পড়তে হবে। অ্যাটলিস্ট এই দুইটা তাদের সময়সহ পড়বা। এই দুইটা, এটা মনে হয় তোমার 50 কোটি ছিল, এই যে দেখো 50.5 কোটি, ঠিক আছে। ডিভোনিয়ান এবং আর্ডোভিসিয়ান এই দুইটা একটু কষ্ট করে পড়বা। যেমন আর্ডোভিসিয়ান যখন, তখন হচ্ছে আমাদের তোমার এই যে দেখো মাছের উদ্ভব হয়েছিল, এটা পড়তে হবে, ঠিক আছে। আর ডিভোনিয়ান যখন, তখন হচ্ছে সম্ভবত উভচর, এই যে উভচরের আবির্ভাব হয়েছিল। এই দুইটা একটু কষ্ট করে পড়বা, ঠিক আছে। ফার্স্টে তো বলছি কি কি পড়তে হবে, মহাকালগুলা, আর এইগুলোর মধ্যে সাব ডিভিশনের মধ্যে এই জিনিসগুলো একটু পড়তে হবে, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, পারবা ইনশাল্লাহ? তুমি যা বলছো তা একটু বুঝতে পারছো, পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা, এটাও মেডিকেল 23-24 কোয়েশ্চেন। দেখছো এই চ্যাপ্টার, একটা চ্যাপ্টার থেকে কয়টা কোয়েশ্চেন দিছে? এই একটা চ্যাপ্টার থেকে দেখা যায় 4টা পর্যন্ত কোয়েশ্চেন দেয়। তুমি বুঝতেছো আমার বায়োলজির মধ্যে যেখানে আমার কোয়েশ্চেনই ফিক্স পুরা, মানে কয়েকটা কোয়েশ্চেন, তাই না? এই কোয়েশ্চেন মানে হালকা একটু কোয়েশ্চেন, এখানের মধ্যে আবার 24টা চ্যাপ্টার আছে, দুইটা পেজে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাইয়া, তার মধ্যে যদি একটা থেকে একটাও দেয় তাও তো বহুত বেশি কিছু, কিন্তু এখান থেকে দেখা যায় 3-4টা দিয়ে দেয় একটা চ্যাপ্টার থেকে। সো এই একটা চ্যাপ্টার কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটু ভাবো তোমরা, বুঝতে পারছি? আচ্ছা, দেখো এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, কি বলছে একটু দেখি। নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশে বসবাস করার ফলে যে বিবর্তন ঘটে তাকে আমরা কি বলি? এখানে ভাই দুইটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে তারা নিকট সম্পর্কিত, ঠিক আছে, অর্থাৎ তাদের বাপ দাদা সেম। আমি তোমাকে চলিত ভাষায় মানে একদম ইয়া করে লিখি, তাদের বাপ দাদা সেম ছিল, ঠিক আছে। অর্থাৎ এক কথা বলতে গেলে তাদের পূর্বপুরুষ এক ছিল, অর্থাৎ তাদের পূর্বপুরুষটা সেম ছিল, পূর্বপুরুষ সেম ছিল। বাট কোনো একটা প্রাকৃতিক কারণে বা পরিবেশগত চাপে বা অভিযোজনের কারণে, তাহলে আমি 3টা বলছি, একটা হচ্ছে প্রাকৃতিক চাপ বা অভিযোজন, ঠিক আছে। এই দুইটা কারণে হয়েছে কি জানো, তারা হচ্ছে পরস্পর থেকে ছুটে গেছে। যেমন আমি আর আমার ভাই, আমরা হচ্ছে নিকট সম্পর্কিত, বাট কোনো একটা কারণে দেখা গেছে আমি বাংলাদেশে রয়ে গেছি, আমার ভাই চলে গেছে ইউএসএতে, ঠিক আছে। এই দুইটা যে আমাদের মধ্যে সেম হওয়া সত্ত্বেও আমরা যে ডিফারেন্ট বসবাস করতেছি, সো আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে না? আমাদের জীবনযাত্রার মধ্যে একটা চেঞ্জ হয়ে যাবে না? ওই জীবনযাত্রার মধ্যে যে চেঞ্জ হচ্ছে, এটা হইতে 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 ওর যে উত্তর পুরুষ যারা, অর্থাৎ তাদের সন্তান সন্ততি যারা হবে, তাদের মধ্যে চেঞ্জটা কিন্তু আরও প্রকট হবে। এদিকে আমি তো বাংলাদেশে পড়ে আছি, আমার সন্তান সন্ততি যারা হবে তাদের ক্ষেত্রে চেঞ্জটা আরও প্রকট হবে, তাই না? সো দুইজনের যে ছেলে পেলে তাদের মধ্যে একটা বিরাট চেঞ্জ দেখা যাবে না? অথচ আমাদের পূর্বপুরুষ কিন্তু সেম, তাই না? বাট তাও আমাদের মধ্যে বিরাট একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। এই জিনিসটাকে বলি আমরা অপসারী, এই যে অপসারী বিবর্তন। বুঝছো আমার কথা? কি বুঝতে পারছো কি বলছি? মানে আমাদের পূর্বপুরুষ সেম, বাট কোন একটা কারণে আমরা আলাদা হয়ে গেছি। কি কি কারণ হতে পারে? পরিবেশগত চাপ বা অভিযোজনের কারণে,
ঠিক আছে। সো যেই ধরনের বিবর্তন দেখা যায় তাকে আমরা বলি অপসারী বিবর্তন। এটা ইংলিশেও দিতে পারে, ইংলিশটা একটু পড়ে রাখবা। ডাইভারজেন্ট, ঠিক আছে, ডাইভারজেন্ট, ডাইভারজেন্ট বিবর্তন এটা একটু পড়ে রাখবা, ঠিক আছে, পারবা? আচ্ছা, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র অপসারী তোমার জন্য গুরুত্বপূর্ণ না, তোমাকে কিন্তু বিবর্তনের যতগুলো টাইপ আছে সবগুলো পড়তে হবে, এবং এখান থেকে কিন্তু ফিউচারে কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি, বুঝতে পারছো? তাহলে আমি তো ভাই অপসারী পড়ছি, তাহলে অভিসারী কি হবে? অভিসারী হচ্ছে ঠিক তার উল্টাটা হবে। যেমন আমি যদি এখানে হয়তো বা জিনিসগুলো ব্যাখ্যা আমার লেখা আছে, এটা আনসার কি? অপসারী, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দেখো এখানে কথাগুলো লেখা আছে, পাইছি, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো বলছে তারা নিকট সম্পর্কিত ছিল বাট তারা ডিফারেন্ট পরিবেশে বসবাস করছে, তাকে আমরা অপসারী বলতেছি। বাট তার যদি উল্টাটা হয়, অর্থাৎ তারা দূর সম্পর্কিত, অর্থাৎ আমি আর আমার ভাই দুইজন তো আমরা সেপারেট হয়ে গেছি, তাই না? বাট আমার সাথে ধরো কোনো একটা আমার প্রতিবেশী বসবাস করতেছে বাংলাদেশের মধ্যে, যে আমার অনেক দূর সম্পর্কিত, বাট হয়েছে কি আমি তার 30 বছর, 50 বছর, 100 বছর তার সাথে আমার প্রজন্মগুলো বসবাস করতে করতে আমাদের দুইজনের মধ্যে একটা বিরাট মিল চলে আসছে, তাই না? অথচ আমাদের পূর্বপুরুষ ডিফারেন্ট, বাট আমাদের মধ্যে একটা মিল চলে আসছে। এই যে একটা মিল, এই যে একটা বিবর্তন আমাদের মধ্যে হয়েছে একটা বিশাল একটা সময়ের ব্যবধানে, এটাকে আমরা বলবো অভিসারী বিবর্তন। কি বলবো আমরা? অভিসারী। অভিসারী মানে কি? মাথায় রাখতে হবে কনভার্জেন্ট, ঠিক আছে, কনভার্জেন্ট। একটা ডাইভার্জেন্ট আর একটা হচ্ছে কনভার্জেন্ট। এই দুইটা জিনিস একটু কষ্ট করে মাথায় রাখবা, ঠিক আছে? এই দুইটা জিনিস একটু কষ্ট করে মাথায় রাখবা। আচ্ছা, এই যে এই জিনিসগুলো একটু আমার পড়তে হবে, তোমাকে বললাম না বিবর্তনে পুরো জিনিসটা একটু তোমাকে ভালো করে পড়তে হবে। তাহলে বিবর্তনের মধ্যে তোমার কোন কিসের বিবর্তনের মধ্যে পড়তেছে একদম স্পেসিফিক্যালি পড়তে হবে। যেমন মাইক্রো বিবর্তন, ম্যাক্রো বিবর্তন, মেগা বিবর্তন। ফার্স্টে এই তিনটা তোমাকে জানতে হবে, কারণ এই তিনটা পরস্পর সিমিলার। যেমন আমি যদি মাইক্রো বলি, তার মানে এখানে কোনো প্রজাতি চেঞ্জ হচ্ছে না, প্রজাতি থেকে কোনো উপপ্রজাতিও সৃষ্টি হচ্ছে না, শুধুমাত্র যে রেশিয়াল যে ডিফারেন্স, এই রেসের যে ডিফারেন্স, এই জিনিসটা হচ্ছে। রেসের ডিফারেন্স মানে তো আমরা জানি ভাইয়া কি? জিনগত পরিবর্তন, জিনগত পরিবর্তন, যা বা আমি যদি বলি জিনগত বৈচিত্র্য বলতে পারি। এই জিনগত বৈচিত্র্যের কারণে আলটিমেটলি কি দেখা যায়? মাইক্রো বিবর্তন দেখা যায়, ঠিক আছে। যেমন আমরা ধরো হচ্ছে কি, আমরা হচ্ছে শ্যামলা টাইপের, বাট অস্ট্রেলিয়ান যারা তারা হচ্ছে একেবারে ফর্সা, তারপর আফ্রিকান যারা ওরা একেবারে কালো। এই জিনিসটা হচ্ছে আমাদের রেশিয়াল ডিফারেন্ট, ঠিক আছে। আমরা কিন্তু সবার প্রজাতি সেম, ইভেন আমাদের উপপ্রজাতি বলতেও সবগুলো সেম, তাই না? বাট আমাদের রেশিয়াল ডিফারেন্স, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মাইক্রো বিবর্তন, ঠিক আছে। আচ্ছা, আর ম্যাক্রো বিবর্তন কোনটা? সেটা হচ্ছে আমার উপপ্রজাতি। উপপ্রজাতি মানে প্রজাতির মধ্যে একটা সাবডিভিশন তারা আলাদা করে তৈরি করছে, প্রজাতির মধ্যে আরেকটা টাইপ তৈরি করছে, ঠিক আছে। যেমন আমরা নীল নদের যে চড়ুই পাখি ছিল, তাদের কিন্তু আমরা আলাদাভাবে একটা কি করছি? নামকরণ করছি। মনে পড়ছে কেন বলছি? ত্রিপুর নামকরণে পড়ছিলাম। তার মানে দেখো সব চড়ুই পাখি তারা কিন্তু একসাথেই আছে, তারা একই প্রজাতির মধ্যেই ছিল, বাট এই যে নীল নদের যেটা, তার মধ্যে কিছু আলাদা বৈশিষ্ট্য দেখা দিচ্ছে, যেহেতু সে তোমার নীল নদের ওখানে বসবাস করতেছে। সো এই কারণে যে বিবর্তন যা সৃষ্টি হয়েছে তাকে আমরা বলতে পারি ম্যাক্রো বিবর্তন, ঠিক আছে। অর্থাৎ উপপ্রজাতি থেকে প্রজাতি সৃষ্টি হয়েছে, বুঝতে পারছো? বা উপপ্রজাতি প্রজাতি এই দুইটা ডিফার হয়েছে। আর মেগা যেটা, সেটা হচ্ছে তোমার কি মেজর ট্যাক্সিসগুলা, যেমন আমরা বলতে পারি গোত্র, বর্গ, শ্রেণী, এই যে বিশাল বিশাল যে ডিফারেন্স, এগুলো হচ্ছে মেগা বিবর্তন, ঠিক আছে। এবং এই যে তোমার মেগা বিবর্তনের মধ্যে কিন্তু যা যা আছে সবগুলো আছে। যেমন সিরিয়ালি যেটা হয়েছে, যেমন মাছ, মাছ থেকে হচ্ছে উভচর তৈরি হয়েছিল, এটা হচ্ছে ডাঙা এবং পানি দুইটাতে বসবাস করতে পারতো। তারপর একেবারে ডাঙায় চলে আসছে সরীসৃপ, তাই না? তারপর হচ্ছে একদম আকাশ জয় করে ফেলছে এবিস বা পাখি। তারপর এবং পুরা দুনিয়া জয় করে ফেলছে, সেটা হচ্ছে স্তন্যপায়ী। এই যে যেগুলো বলতেছি না, এই জিনিসগুলা কি? এই যে বিরাট বিরাট চেঞ্জ হলো, এগুলো হচ্ছে মেগা বিবর্তন, ঠিক আছে। এইগুলো জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, তারপর আরও কিন্তু কিছু টাইপ আছে। যেমন আমি যদি তোমাকে বলি মাছ থেকে উভচর তৈরি হয়েছে, সেখান থেকে সরীসৃপ হয়েছে, এটা কি অগ্রগামী নাকি পশ্চাৎগামী, বা এক কথা বলতে গেলে অবনয়নশীল বা প্রোগ্রেসিভ, কোনটা বলবো? দেখি বলো তো। অবশ্যই এটা অগ্রগামী, এটা অনুন্নত থেকে বেশি উন্নতর দিকে যাচ্ছে, তার মানে এটা কি? একটা অগ্রগামী বিবর্তন। তাহলে অগ্রগামীটা পড়তে হবে। যেমন একটা হচ্ছে প্রোগ্রেসিভ, একটা হচ্ছে আমাদের রেট্রোগ্রেসিভ, ঠিক আছে। রেট্রো মানে উল্টা, মাথা রাখবে, রেট্রো মানে উল্টা দিকে গেছে, ঠিক আছে। রেট্রোভাইরাস পড়ছো না? ওই যে রেট্রোভাইরাস, এইচআইভি ভাইরাস, রেট্রোভাইরাসে কি হয়? রেট্রোভাইরাসের মধ্যে এমআরএনএ থেকে উল্টা ডিএনএ তৈরি হয়, কিন্তু হওয়ার কথা ছিল কি ডিএনএ থেকে এমআরএনএ, তাই না? বাট এটা রিভার্স ট্রান্সক্রিপশন হয়, এই জন্য তাদেরকে রেট্রো বলি। রেট্রো মানে যে কোনো কিছু উল্টায় গেছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে প্রোগ্রেসিভ বা অগ্রগামী বিবর্তন মানে কি? এই যে দেখছো মাছ থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পাখি, অর্থাৎ সামনের দিকে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের কি? প্রোগ্রেসিভ। আর রেট্রোগ্রেসিভ মানে উল্টা দিকে গেছে, সেটা হচ্ছে কি জানো? আমার ধরো উভচর থেকে মাছ সৃষ্টি হচ্ছে, এরকম বলবো না, এরকম না, এরকম বললে ভুল হবে জিনিসটা। সেটাকে তুমি বলবা ধরো আমাদের এক সময়
বলা হয়ে থাকে মানুষ, আচ্ছা আমি মানুষ বাদ দিয়ে মানুষ না বলি, ওট পাখি বলি, বলা হয়ে থাকে ওট পাখির কিন্তু একসময় পাখা ছিল, এখনও কিন্তু পাখা আছে, বাট বর্তমানে তাদের কি তারা পাখা ইউজ করতে পারে? পারে না, কারণ তাদের শরীরে ভর অনেক বেড়ে গেছে এবং তাদের পাখাগুলো সংকুচিত হয়ে গেছে। এই যে তারা ক্রমাগত অব্যবহারের ফলে তাদের পাখাগুলো যে সংকুচিত হয়ে গেছে, এটা কি? এটা হচ্ছে রেট্রোগ্রেসিভ, মানে উল্টা হয়েছে, হওয়ার কথা ছিল উন্নত, হয়ে গেছে অনুন্নত। অনুন্নত হইতে হইতে আলটিমেটলি কী হয়েছে? ওইটাও তার একটা কি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে কাজ করতেছে। এই যে তোমার উট পাখির যে পাখা, এটা কি তার কোনো কাজে হেল্প করতেছে? না, এটাকে তার একটা আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলতে পারি। তাহলে রেট্রোগ্রেসিভ যে বিবর্তন, এটার কারণে কি সৃষ্টি হয়? লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ এগুলো তৈরি হয়। এটা এই লাইনটা একটু মাথায় রাখবা, এতক্ষণ ধরে বকবক করছি এই লাইনটার জন্য, ঠিক আছে? এখানে একটু বলা আছে হয়তো বা, এই যে দেখো লুপ্তপ্রায় অঙ্গের সৃষ্টি হয় কিসের জন্য? রেট্রোগ্রেসিভ বিবর্তনের জন্য, ঠিক আছে? তারপর একটা মাথায় রাখতে হবে অভিসারী বিবর্তন, যেটা তোমাকে বললাম, ওই যে তোমার প্রত্যেকটা নতুন নতুন যে প্রজাতি সৃষ্টি হচ্ছে তাকে আমরা অভিসারী বিবর্তন বলবো। আরটা হচ্ছে আমাদের সমান্তরাল। সমান্তরাল হচ্ছে কি? প্যাথোজেনের বিবর্তন। একটা জিনিস মাথায় রাখবা, প্যাথোজেনের বিবর্তন, এগুলো তো বেশি পড়তে হবে না, জাস্ট এই জিনিসগুলো পড়ালাম না, এই পাঁচটা একটু ভালো করে। আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেনটা একটু আমরা সবাই দেখি। এই কোয়েশ্চেনটা মোটামুটি এতক্ষণ পর আমরা একটু মজার কোয়েশ্চেনে ফিরে আসছি, তাই না? আচ্ছা দেখি তাহলে কি বলছে আমাদের কোয়েশ্চেনে। বলছে বর্ণান্ধ বাবা এবং স্বাভাবিক দৃষ্টি মায়ের মধ্যে যদি বিবাহ হয়, তাহলে তাদের যে সন্তান সন্ততি হবে তার মধ্যে কন্যা সন্তানের স্বাভাবিক দৃষ্টির সম্ভাব্য হার কত পার্সেন্টেজে বের করতে বলছে। খুব মজার একটা কোয়েশ্চেন এবং খুব ইজি একটা কোয়েশ্চেন। যেহেতু আমাদের বর্ণান্ধ বলছে, সেক্ষেত্রে তাদের জিনগুলো আমি তোমাদের এইচএসসি সৃজনশীলের জন্য কিভাবে আনসার করবা ওইটা একটু বলে দিচ্ছি, বাট এমসিকিউর জন্য তো তোমরা ইজিলি জিনিসটাকে সলভ করে ফেলতে পারবা। তাহলে আমরা যদি দেখি কিভাবে সলভ করা লাগবে। আমাদের যদি বর্ণান্ধ বাবা হয়, তার মানে হচ্ছে আমরা কি বলবো? এক্স স্মল সি ওয়াই। স্মল সিটা মানে হচ্ছে সে রোগ দ্বারা আক্রান্ত, এই যে এক্স জিনটা রোগ দ্বারা আক্রান্ত, অর্থাৎ এক্স জিন বর্ণান্ধতা জিন। আচ্ছা, তার মানে এই যে যতগুলো রোগ আমরা পড়তেছি কিন্তু সেগুলো হচ্ছে এক্স লিঙ্ক রেসিসিভ ডিসঅর্ডার, এটা একটু মাথায় রাখবা। যেমন আমরা এই যে তোমার বর্ণান্ধ কালার ব্লাইন্ডনেস পড়তেছি, তারপর আমরা হিমোফিলিয়া পড়বো, তারপর আমরা ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি পড়বো। এই তিনটা জিনিস যে আমরা পড়তেছি, মাথায় রাখবা তিনটা জিনিস কিন্তু আমাদের কি এক্স লিঙ্ক রেসিসিভ ডিসঅর্ডার, অথবা এক কথায় বলতে গেলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে? এগুলো কিন্তু অটোসোমাল ডিসঅর্ডার না। জিনিসটা আমি বুঝাবো, সমস্যা নেই, বাট যেটা বলছি সেটা মাথায় সেট করে রাখো, কোনটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এবং কোনটা অটোসোমাল ডিসঅর্ডার তোমাকে আলাদা আলাদাভাবে জানতে কিন্তু হবে। আচ্ছা, তাহলে আমি কি বলছি? বর্ণান্ধ বাবা, তার সাথে যদি আমি ক্রস ঘটাই কার? স্বাভাবিক মায়ের মধ্যে। স্বাভাবিক মা, এখানে কিন্তু বলছে মা কিন্তু বাহক না। যদি মা বাহক হইতো তাহলে কিন্তু একটা সি আমি ছুটে দিতাম, অর্থাৎ মা কিন্তু রোগ দ্বারা আক্রান্ত না, বাট মা রোগটা জিন বহন করতেছে, কিন্তু এমনটা কিন্তু এখানে হয় নাই। তাহলে এরকম হওয়ার পরে আমি যদি আনসারটাকে কি হয় একটু দেখি, সেক্ষেত্রে তুমি জাস্ট কি করবা? ক্রস ঘটাই দিবা। ক্রস ঘটালে আমার কি হবে? সাপোজ এরকম করে একটা দিলাম, তারপর এখান থেকে নিয়ে একে একবার দিলাম, পরে ওয়াইটাকে নিয়ে একবার এটা দিলাম, ওয়াইটাকে নিয়ে একবার এটা দিলাম, তাহলে আমার আনসার কি কি হবে? এখানে যদি আমরা দেখি আমাদের ক্যাপিটাল সি স্মল সি হচ্ছে, তারপর এই আনসারটা যদি দেখি আমরা কি হচ্ছে? ক্যাপিটাল সি ওয়াই হচ্ছে। তারপর আমরা যদি এই জিনিসটা দেখি সেক্ষেত্রে আমার কি হচ্ছে? এটা হচ্ছে। তারপর যদি এটা দেখি সেক্ষেত্রে আমার এটা হচ্ছে। তার মানে একটু আমরা জাস্ট চিন্তা করে দেখি, তাহলে এবার আনসারগুলো আমি পেয়ে গেছি। আনসারগুলো আমি একটু লিখে ফেলি কি কি তাহলে কন্ডিশন হইলো। এই যে এটা তো একটা কন্যা সন্তান, তাই না? যেহেতু এক্স এক্স, তাহলে এই কন্যা সন্তান কি হইলো? বাহক হইল, কিন্তু স্বাভাবিক। বাহক কিন্তু স্বাভাবিক, তাই না ভাইয়া? বাহক কিন্তু স্বাভাবিক না, মানে ও হচ্ছে তোমার জিনটা বহন করতেছে, বাট এতে একটা স্বাভাবিক কন্যা, তার দৃষ্টিতে স্বাভাবিক থাকবে। আচ্ছা, তারপর ছেলে, ছেলে তো সুস্থ, ছেলে এটাও সুস্থ, আবার ছেলে এটাও সুস্থ, পুরাপুরি সুস্থ। কারণ ছেলেদের মধ্যে দুইটা কন্ডিশন হতে পারে, ছেলে নয়তো সুস্থ হবে নয়তো আক্রান্ত হবে। মেয়েদের মধ্যে তিনটা কন্ডিশন হতে পারে, মেয়েটা একেবারে সুস্থ হইতে পারে, মেয়েটা সুস্থ কিন্তু বাহক হইতে পারে, মেয়েটা ফুললি আক্রান্ত হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, কারণ মেয়েদের মধ্যে এক্স জিন দুইটা, দ্যাটস ওয়াই দেখা যায় সেক্স লিঙ্ক যে ডিসঅর্ডারের যে সমস্যা সেটা পুরুষদের মধ্যে অনেক বেশি থাকে, কারণ পুরুষদের মধ্যে এক্স শুধুমাত্র একটা। আচ্ছা, তাহলে এই যে তোমার মেয়ে, এই যে কন্যা সন্তান, সেও কিন্তু সুস্থ কিন্তু বাহক, সুস্থ কিন্তু বাহক। ওকে, আচ্ছা, তাহলে আমি কিন্তু আনসারটা বের করে ফেলছি। এখন আমি কোয়েশ্চেনটি দেখি, বলছে কন্যা সন্তানের স্বাভাবিক দৃষ্টি সম্ভাব্য হার কত? তোমরা বলছে স্বাভাবিক দৃষ্টি, ভাই এরা তো বাহক, বাট এরা তো স্বাভাবিক দৃষ্টি আছে, তাই না? এরা রোগের জিন বহন করতেছে, বাট তাদের মধ্যে কি কোনো সমস্যা আছে? না, তাদের মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে এটার আনসার কত হবে? এটা আনসার কিন্তু 100% হবে। কি রে, এখানে আনসার দেওয়া আছে? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, এটা আনসার কত হবে? 100% হবে। বুঝতে পারছি কিভাবে? আচ্ছা, এটা কিন্তু ব্যাখ্যা হয়তো বা দেওয়া আছে, এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে এগুলো আমি এখন বিস্তারিত বলতেছি না, যেটা বলছি সেটা মোর দেন এনাফ, যেটা তোমাদের বুঝাইছি। এই বোঝানো দিয়ে যে কোনো কন্ডিশন তোমরা সলভ করতে পারবা। সাপোজ তোমাকে আমি আরেকটা কন্ডিশনে সলভ করে দেখাই। ধরো আমাকে তো এই মাত্র সলভ করলাম আমরা বর্ণান্ধ বাবা এবং স্বাভাবিক মা, বাট আমি যদি এরকম বলি বাবার মধ্যে, ধরো আমি ছেলে তো সেজন্য আমি বাবারে কিন্তু কোনো দোষ দিব না,
ঠিক আছে, বাবার মধ্যে কোনো সমস্যা নাই, ঠিক আছে, সুস্থ বাবা, বাবা কিন্তু সুস্থ, কিন্তু এবং মা এবং মহিলা, মহিলা একটা খুব মজার একটা দিচ্ছি, মহিলা সুস্থ, মহিলা সুস্থ, অর্থাৎ তোমরা বিয়ে করার আগে কেউই জানো না যে কি তোমাদের মধ্যে কালার ব্লাইন্ডের সমস্যাটা আছে। সুস্থ কিন্তু বাহক, সুস্থ কিন্তু বাহক, তার মানে এই যে কন্ডিশন, এটা কিন্তু একটা মজার কন্ডিশন, তাই না? অর্থাৎ বাবাও সুস্থ, মাও সুস্থ, কিন্তু মায়ের মধ্যে যে জিন আছে সে তো মা জানবে না, খুব স্বাভাবিক। তাহলে এই জিনগুলো একটু আমি লিখে ফেলি, কি হবে, এক্স ক্যাপিটাল সি ওয়াই হবে, এক্স ক্যাপিটাল সি স্মল সি হবে। তাহলে আবার দেখি আমাদের কন্ডিশনটা কী কী হইতে পারে। এই যে এটা এক্স সি, একটা কন্যা পুরোপুরি সুস্থ হবে। আচ্ছা, তারপর যদি এটা করি তাহলে আমার কি হবে, একটা কন্যা সে আবার বাহক হবে। তারপর যদি এটা করি তাহলে কি হবে, একটা সন্তান পুরুষ ছেলে সে পুরোপুরি সুস্থ হবে। আচ্ছা, আরেকটা যদি করি সেক্ষেত্রে কি হবে, একটা পুরুষ সে মারা খায় গেছে। বুঝছো? তাহলে আমার কন্ডিশন কি কি পাইলাম দেখো, এই যে এটা পুরোপুরি, তার মানে ঠিকই কন্যাটা হচ্ছে পুরোপুরি সুস্থ, বাহক না, কন্যা পুরোপুরি সুস্থ, বাহকও না, ঠিক আছে, কারণ দুইটাই হচ্ছে ক্যাপিটাল। কন্যা পুরোপুরি সুস্থ। আর এটার ক্ষেত্রে আমরা কি কি পাইছি, কন্যাটা হচ্ছে সুস্থ কিন্তু বাহক, সুস্থ কিন্তু বাহক। আচ্ছা, তারপর এটা হচ্ছে পুরোপুরি সুস্থ একটা ছেলে, পুরোপুরি সুস্থ ছেলে। আর আরেকটা যে ছেলে, এই বেচারা কি আক্রান্ত, এ হচ্ছে কালার ব্লাইন্ড, ঠিক আছে। তো তুমি যে কোনো কন্ডিশন দিলে তুমি যে বেসিকটা ঠিক থাকে, তুমি কিন্তু আনসার বের করে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে তো পরীক্ষার হলে এরকম দিবে না কয়টা বাচ্চা সুস্থ হবে, না এরকম দিবে না কত পার্সেন্ট করে দিবে। তাহলে তোমাকে যদি বলে সুস্থ বাবা এবং সুস্থ মহিলা, সুস্থ মা কিন্তু বাহক, এদের মধ্যে যদি বিবাহ হয়, এদের মধ্যে যদি ক্রস হয়, তাহলে পুত্র সন্তানের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাব্য হার কত, ভাবো, ভেবে আমারে বলো, 5 সেকেন্ড সময় দিচ্ছি। কত? আনসারটা হবে 50%, তাই না? কারণ বাচ্চার ছেলে তো ছেলে দুইটা হবে, তার মধ্যে একটা পুরোপুরি সুস্থ, একটা পুরোপুরি আক্রান্ত, তাহলে 50%, ঠিক আছে। এইভাবে করে কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে, ইনশাল্লাহ তোমরা কোয়েশ্চেনগুলো পারবা, যথেষ্ট ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, বাট কথাগুলো একটু আমরা বলে ফেলি, এই যে কথাগুলো, এই যেখানে একটু কথা আছে এগুলো একটু পড়ে ফেলি। কথার মধ্যে কিছু আমার জানতে হবে, তোমরা একটু বইয়ে পারলে লিখে রাখো, বা বইয়ের মধ্যে কিন্তু কথাটা আছে, অনেক আমরা জিনিসটা খেয়াল করি না, ডালটনিজম কথাটা খেয়াল করি না, ঠিক আছে, কিন্তু এখানে এই যেটা ডালটনিজম কথাটা লাগবে। এই যে বিজ্ঞানী জন ডাল্টন, উনি সর্বপ্রথম কালার ব্লাইন্ড এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলছে, দ্যাটস ওয়াই কালার ব্লাইন্ডনেসকে আমরা ডালটনিজমও বলতে পারি। শেষ, এইটুকু মাথায় রাখবা। এরপর যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে, আমি তোমাকে অলরেডি বলছি, সেটা হচ্ছে এক্স লিঙ্কড রেসিসিভ ডিসঅর্ডার, অর্থাৎ এক্স লিঙ্কডের মধ্যে যত ঝামেলা, এই ঝামেলার কারণেই কিন্তু কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া এবং ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি, এই ঝামেলাগুলো হচ্ছে, ঠিক আছে। এবং এই জিনিসটা আমরা চোখের ক্ষেত্রে কি হচ্ছে, চোখের ক্ষেত্রে কি হয় আমরা জানি, চোখের ক্ষেত্রে 2 রকম কোষ আছে খুব গুরুত্বপূর্ণ, রড এবং কোন। রড হচ্ছে আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে, আর কোন হচ্ছে আমাদের উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে, উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে এবং কালার ডিফারেন্স করে, ঠিক আছে, কালার ডিফারেন্সগুলো বুঝতে সাহায্য করে। এটা কার কাজ? এটা হচ্ছে কোণের কাজ, ঠিক আছে। লাল সবুজ এগুলো পার্থক্য করতে শেখায় কে? কোন কোষ শেখায়। যদি কোন কোষের মধ্যে সমস্যা থাকে তাইলে আমার কি হবে, তাইলে ব্যক্তিরা কালার ব্লাইন্ড হবে, সে লাল সবুজকে চিনতে পারবে না, আলাদা করে আইডেন্টিফাই করতে পারবে না। এবং এই যে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবে না, সেজন্য একটা পরীক্ষা আছে, সেটার নাম কি? ইশিহারা কালার টেস্ট। এই কালার টেস্টের মাধ্যমে অ্যাকচুয়ালি চেক করা হয় এই ব্যক্তিটা কালার ব্লাইন্ড কিনা। ইশিহারা কালার টেস্ট গুরুত্বপূর্ণ, এগুলো সব জানতে হবে, ঠিক আছে, কালার টেস্ট। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে, যুক্তরাষ্ট্রের মধ্যে একটা প্রতিবেদন করা হয়েছে, ওই প্রতিবেদনে দেখা হয়েছে প্রায় যুক্তরাষ্ট্রের 8% কিন্তু পুরুষের মধ্যে 8% হচ্ছে কালার ব্লাইন্ডনেস, বাট মহিলাদের ক্ষেত্রে মাত্র 0.25 বা 0.5 এরকম ছিল, ওর হচ্ছে মহিলা হচ্ছে কালার ব্লাইন্ড। তার মানে দেখতেছি পুরুষদের মধ্যে কালার ব্লাইন্ড হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কেন বেশি দেখি বলো তো? এটাও কিন্তু বলছি কেন, কারণ পুরুষদের মধ্যে এক্স জিন শুধুমাত্র একটা থাকে, মহিলাদের মধ্যে 2টা থাকে। এই জিনিসগুলো পড়তে হবে। আর এই রোগটা তো এক্স লিঙ্ক নিয়েই, তার মানে পুরুষের হওয়ার চান্স বেশি। পুরুষের যদি একটা এক্স ডিফেক্টিভ হয়ে যায় তাহলে খেলা শেষ, তাহলে সে আক্রান্ত হয়ে যাবে। আর মহিলার কিন্তু চান্স থাকে। আচ্ছা, বুঝতে পারছি? এভাবে করে জিনিসগুলো সলভ করবা, আশা করি তোমরা পারবা। পরের কোশ্চেন একটু দেখি, মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম কোনটি? ভাইয়া, এই যে প্রথম সূত্রে ব্যতিক্রম, মেন্ডেলের সূত্রগুলা না যত গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার সূত্রের ব্যতিক্রমগুলা, কারণ সূত্রের ব্যতিক্রম থেকে এইচএসসিতে অবশ্যই আসবে প্রথম সূত্র, বিশেষ করে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমটা সবচেয়ে বেশি দেয়। এবং আর বাকি যেটা আসবে সেটা হচ্ছে ওই যে তোমার রোগগুলা, ঠিক আছে,
রোগ যে তিনটা বলছি না, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ওখান থেকে বেশি আসবে। তাহলে এই জিনিসগুলো একদম ছোটস্থ করে পড়ে ফেলতে হবে। যেমন মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের মধ্যে কি কি ছিল একটু আমরা দেখি, বলি তো। দেখো, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের মধ্যে যেগুলো আছে সেটাকে যদি আমি মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু দ্বিতীয়টা আমার অত বেশি পড়তে হবে না। যেমন মেন্ডেলের প্রথম সূত্রের মধ্যে তোমার ব্যতিক্রম কি কি আছে? অসম্পূর্ণ প্রকটতা আছে, তিনটা আছে তাই না? অসম্পূর্ণ প্রকটতা। তারপর আছে হচ্ছে সমপ্রকটতা। এই জিনিসটা তোমরা একটু বইয়ে ভালো করে দেখে নাও। সমপ্রকটতা, সহনা, সহনা, ঠিক আছে? সমপ্রকটতা একটা আছে, সমপ্রকটতা, একটা হচ্ছে সহপ্রকটতা, দুইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? দেখবা তুমি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে সহপ্রকটতা, আর মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে সমপ্রকটতা। 3 নাম্বার যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে অলরেডি এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে লিথাল জিন। ঠিক আছে? তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, এবং তিনটার কারণে আমার রেশিওগুলো কি হচ্ছে? 1:1 হচ্ছে, 3:1 এর বদলে। সমপ্রকটতার ক্ষেত্রে সেম 1:1 হচ্ছে, এবং লিথাল জিনের ক্ষেত্রে একটা তো পুরো মারা যাচ্ছে ভ্রূণের মধ্যে, সো 2:1 হয়ে যাচ্ছে। পুরো একটা বাচ্চাদের ডিরেক্ট মারাই যায়, তাই না? আচ্ছা, তাহলে আনসারটা কি হবে? অনেকে কিন্তু এখানে কনফিউজ হয়ে যায়, এই জন্য এটা বারবার বলতেছি, সম আর সহ দুইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? তার মানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি? দেখো, অসম্পূর্ণ প্রকটতা এটা প্রথমে, সম এটা প্রথমে, লিথাল জিন সেটাও প্রথম সূত্রে, তার মানে পরিপূরক জিন। পরিপূরক জিন হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, আমরা জানি তাই না? আনসার ঠিক আছে, পরিপূরক জিন। আচ্ছা, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি শুধু এটা না, আরো দুইটা আছে। কি কি? এপিস্টেসিস আছে। এপিস্টেসিসের মধ্যে প্রকট আছে, দ্বৈত প্রচ্ছন্ন আছে। প্রত্যেকটা জানতে হবে, প্রত্যেকটা অনুপাত একদম ছোটস্থ করে ফেলতে হবে। আমি এভাবে মাথায় রাখতাম, 9:7, মাঝখানে 13:3, তারপর আবার 9:7, এভাবে করে মাথায় রাখতাম। তাহলে সিরিয়াল তো আমার মাথায় আছে, প্রথমে পরিপূরক ছিল, তারপর হচ্ছে প্রকট ছিল, তারপর দ্বৈত প্রচ্ছন্ন ছিল। প্রত্যেকটা উদাহরণ আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন পরিপূরক জিন, পরিপূরক জিনের উদাহরণ কি ছিল মনে আছে? সেটা হচ্ছে ল্যাথেরাস অডোরোটাস। বৈজ্ঞানিক নাম, খুব গুরুত্বপূর্ণ, জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, মেন্ডেলের যে প্রকট এপিস্টেসিস ছিল সেটা কি ছিল? সেটা হচ্ছে আমাদের কোনটা ছিল বলো তো? সাদা লেগহর্ন এবং ওয়াইনডট মোরগ মুরগি, ঠিক আছে? সাদা লেগহর্ন এবং সাদা ওয়াইনডট মোরগ মুরগি। উদাহরণগুলো অবশ্যই পড়তে হবে, কারণ উদাহরণগুলো বাস্তব জীবন থেকে নেয়া, ঠিক আছে? বাস্তব জীবনেই বেসিক্যালি এগুলো দেখা যায়, দ্যাটস ওয়াই আমি এখানে এগুলো পড়তেছি। আচ্ছা, দ্বৈত প্রচ্ছন্নটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুখ বধিরতা। মুখ বধিরতা, ঠিক আছে? মুখ বধিরতা, ঠিক আছে? কথা বলতে পারে না, আবার কানেও শুনে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তিনটার রেশিও পড়তে হবে আমার অবশ্যই, এবং তিনটার উদাহরণ আমাকে অবশ্যই পড়তে হবে, এবং সৃজনশীলের জন্য তো এটা কিভাবে বের করব সেটাও পড়তে হবে, তাই না? চেকার বোর্ডে কিভাবে আমি কি বসাবো সেটাও আমার পড়তে হবে। আমার প্রি এডমিশনের জন্য জিনিসটা হয়তো একটু কম গুরুত্বপূর্ণ, বাট বাদ বাকি সব ইনফরমেশন কিন্তু আমার মাথায় মুখস্থ থাকা লাগবে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা যদি একটু বিস্তারিত বলি, যেহেতু আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পড়তেছি, পুরো জিনিসটা একটু পড়ে ফেলি। যেমন আমরা কি কি পড়ছি? একটা হচ্ছে পরিপূরক পড়ছি, একটা তোমার কি প্রকট এপিস্টেসিস পড়ছি, একটা প্রচ্ছন্ন দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস পড়ছি। কোনটা কি জিনিস এটা জানতে হবে। যেমন পরিপূরক জিন আমরা যদি আগে পড়ি, পরিপূরকের মানে আগে ইংলিশটা পড়তে হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। সবকিছু ইংলিশ পড়তে হবে, ঠিক আছে? কমপ্লিমেন্টারি জিন। ভাইয়া কমপ্লিমেন্টারি মানে কি বলতো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ছাড়া বাঁচবে না, দুইজন মিলে আমরা নতুন কিছু করব, তাই না? এক কথায় যদি বলি আর কি, দুইজন মিলে আমরা নতুন বৈশিষ্ট্য তৈরি করব, সেটাই হচ্ছে আমার পরিপূরক জিন, ঠিক আছে? অর্থাৎ দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত। কি বলছি? দুটি ভিন্ন লোকাসে। এগুলো কিন্তু তোমার সবখানের জন্য গুরুত্বপূর্ণ। এরা হচ্ছে দুইটা ভিন্ন লোকাসে থাকবে, কারণ লোকাসের মধ্যে কি অবস্থান করে? জিন অবস্থান করে। তাইলে দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা আলাদা আলাদা প্রকট জিন, যখন তারা আলাদা থাকে তখন তারা কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না, কিন্তু যেই মাত্র তারা এক হয়ে গেছে তখনই তারা নতুন বৈশিষ্ট্যের প্রকাশ করতেছে। অর্থাৎ এ আগে অপরিপূর্ণ ছিল, এও আগে অপরিপূর্ণ ছিল যখন তারা আলাদা ছিল। যেই মাত্র তারা এক হয়ে গেছে, অর্থাৎ তারা একজন আরেকজনকে পরিপূর্ণতা দান করছে, তখনই একটা নতুন বৈশিষ্ট্যের উদ্ভাবন হয়েছে, তখনই কালারটা বেগুনি হয়ে গেছে, তাই না? সাদা সাদা থেকে কালারটা বেগুনি হয়ে গেছে। ওই যে বেগুনি কালারটা হইলো, এটাই হচ্ছে একটা নতুন বৈশিষ্ট্য। এটাকে আমরা বলবো পরিপূরক জিনের কারণে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবং এই জিনিসটাকে আমরা কি বলি? সহপ্রকটতা বলি, সমনা, সহপ্রকটতা। এবং এর কারণে আমার রেশিওটা কত হয়? 9:7 হয়, ঠিক আছে? এই যে কথাগুলো বললাম না, এই যেখানে লেখা আছে, এই অবস্থাকে সহপ্রকটতা বলে, এবং এই কারণে রেশিও কত হয়? 9:7 হয়। এই যে কথাগুলো বললাম না, কথাগুলো একটু ভালো করে মাথায় রাখবা, বুঝতে পারছি? এই যে আমি তোমাকে যেটা বলছি, এটা এখানে আছে ল্যাথেরাস অডোরোটাস, এটা হচ্ছে একটা মিষ্টি মোটো, সেটা হচ্ছে নর্মালি সাদা,
দুইটাই সাদা, বাট যখন তারা ক্রস করবে তখন তাদের মধ্যে কি বেগুনি ফুলও দেখা যায়, ঠিক আছে। এবং বেগুনি ফুল এবং সাদা ফুলের অনুপাত কত দেখা যায়? 9:7। তোমাকে কোয়েশ্চেন যে একটু কঠিন করে তোমাকে বলতে পারে 9 যেটা রেশিওর মধ্যে যে 9টা, এই 9টা কি বেগুনি নাকি সাদা, মাথা রাখবা, এগুলো কিন্তু ভুলতে পারবা না। 9টা হচ্ছে বেগুনি আর 7টা হচ্ছে সাদা, ঠিক আছে, টোটাল রেশিওর মধ্যে। অ্যাজ ইউজুয়াল তো আমরা রেশিও কত পাই, যদি আমাদের মেন্ডেলের সূত্র যদি উল্টাপাল্টা না হয় তাহলে 9-3-3-1 পাই, বাট এক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট হবে। তাহলে বুঝতে পারছি পরিপূরক জিনটা কি, পুরোপুরি বুঝতে পারছি না? তুমি জাস্ট চেকার বোর্ডের মধ্যে জিনিসটা একটু সলিউশন করে ফেলবা, তাহলেই তো হয়ে গেল। চেকার বোর্ড তো অবশ্যই লাগবে, চেকার বোর্ড ছাড়া তো কিছুই হবে না, ঠিক আছে। চেকার বোর্ড অবশ্যই পড়তে হবে। এবং চেকার বোর্ডে যখন আমরা জিনিসটা সলভ করব, আমরা ট্রাই করব বই জিনিসটাকে মেনটেন করতে, অর্থাৎ বইয়ের মতো করে জিনিসটা আমি ট্রাই করব, ঠিক আছে। বইয়ের মতো হইতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর আসে আমাদের পরবর্তী পার্টে, সেটা হচ্ছে আমাদের প্রকট এপিস্টাসিস। এপিস্টাসিসের মধ্যে দুই রকম, একটা হচ্ছে প্রকট আছে, একটা দ্বৈত প্রচ্ছন্ন আছে। তাহলে প্রকট এপিস্টাসিস মানে কি, যখন একটা জিন, আগে তো পড়ছে একজন আরেকজনকে পরিপূর্ণতা দেয়, এখন কিন্তু ঠিক তার উল্টা কাজ, সেটা হচ্ছে একটা জিন এবং এখানে একটা জিন, দুইটা আলাদা আলাদা আছে, তখন তারা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে, কিন্তু যেই মাত্র তারা একসাথে হয়ে যাবে সেই মাত্র এই জিনটাকে বাধা দিবে। যে জিনটা বাধা দিচ্ছে তাকে আমরা বলবো এপিস্ট্যাটিক জিন, যে বাধা পাচ্ছে তাকে বলবো হাইপোস্ট্যাটিক জিন, ঠিক আছে। এই যে বাধা পাওয়ার কারণে তাদের যে বৈশিষ্ট্য অবনতি হচ্ছে, এই জিনিসটাকে বলে আমরা এপিস্ট্যাসিস, ঠিক আছে। প্রকট এপিস্ট্যাসিস বলতেছি জিনিসটাকে, অর্থাৎ যে জিনটা অপর জিনের বৈশিষ্ট্যকে বাধা দিচ্ছে, অপর একটা জিনের কার্যকারিতা প্রকাশ করতে দিচ্ছে না, এই সমস্যাটাকে বলবো আমরা এপিস্ট্যাসিস, ঠিক আছে। আচ্ছা, এবং এই সমস্যাটা তারা পরীক্ষা করছে কিসের মধ্য দিয়ে? এই জিনিসগুলো যে বললাম না, যে বাধা দেয় সে জিনটাকে এপিস্ট্যাটিক বলি, এগুলো মেডিকেল আসছে কোয়েশ্চেনগুলো, এবং যে বাধা পায় তাকে আমরা কি বলি? হাইপোস্ট্যাটিক বলি। এই সব কিছু আমার পড়তে হবে। এবং এই জিনিসটা কে তোমার আবিষ্কার করছে সেটা হচ্ছে পড়তে হবে ব্যাটসন এবং পানেট, এই দুজন বিজ্ঞানীরা মুখস্থ করতে হবে। কোথায় পাইছে আমি অলরেডি বলে দিছি, সাদা ল্যাগহর্ন এবং সাদা ওয়াইনডট, দুইটা মুরগির মধ্যে এই বৈশিষ্ট্যটা পাওয়া গেছে, এবং তাদের পালকের যে কালার সেটাতে এই ঝামেলাটা দেখা গেছে, ঠিক আছে। দেখো, এই যে প্রকট এপিস্ট্যাসিসের কারণে আমার রেশিওটা কত হয়েছে? 13:3 হয়েছে, ঠিক আছে, 13:3 হয়েছে। 13টা হচ্ছে আমার নর্মালি সাদা, বাট 3টা দেখা গেছে কি হয়ে গেছে, 3টা হচ্ছে আমাদের রঙিন পালক দেখা গেছে, রঙিন পালক দেখা গেছে। রঙিন পালক কেন দেখা গেছে বলো তো? কারণ নর্মালি আমার বৈশিষ্ট্যটা হচ্ছে সবসময় বাধা পাচ্ছিল, ঠিক আছে। আমি যদি জিনিসটা একটু তোমাকে চিত্র দিই, মানে জিনিসটা কথা দিয়ে বুঝাই, সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের সাদা ল্যাগহর্ন, এটার সাথে ক্রস করলো সাদা ওয়াইনডট, ঠিক আছে। এটা হচ্ছে সাদা ল্যাগহর্ন, সাপোজ এটা, আর সাদা ওয়াইনডট সাপোজ এটা। এখন দুইজন যখন ক্রস করবে তাদের মধ্যে যে F1 এর মধ্যে কি হবে? সাপোজ ধরো আমি যদি বলি এখানে হচ্ছে আমার আই, এখানে আইটা হচ্ছে আমার এপিস্ট্যাটিক জিন, আইটা হচ্ছে এপিস্ট্যাটিক জিন, আর সিটা হচ্ছে আমাদের হাইপোস্ট্যাটিক জিন। অর্থাৎ সিটা হচ্ছে নর্মালি রঙিন পালক সৃষ্টি করতে পারে, বাট যেহেতু আয় আছে সেজন্য সে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না। তাহলে আমি যদি দুটার মধ্যে ক্রস ঘটাই তাহলে ভাই কাহিনী কি হবে? এরকম হবে, তাই না? এরকম হবে। তাহলে নতুন যে আমি মুরগিটা পাইলাম, এই মুরগির কালার কি হবে বলো তো? এই মুরগির কালারও কিন্তু সাদা হবে, কারণ এখানে কি আছে? এখানে আইও আছে, ক্যাপিটাল সিও আছে। বলছি আয়ের কারণে সি বাধা পাচ্ছিল, কিন্তু সেকেন্ড টাইম যখন আমরা F2 জনন করব, এগুলো কিন্তু লিখতে জানতে হবে, ঠিক আছে। তখন এটাকে আমরা কি করব? ওই যে পড়ছি না স্বাধীনভাবে মিলনের সূত্র, তাই না? ওই যে স্বাধীনভাবে মিলনের সূত্র অনুযায়ী তারা গ্যামেটে ফর্ম হবে। গ্যামেটে কীভাবে ফর্ম হবে এটা আমরা অনেকেই কিন্তু জানি না, এই জিনিসটা আমার জানতে হবে, ঠিক আছে। গ্যামেটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, কখনো সেম জিনিস একসাথে থাকে না, যেমন ক্যাপিটাল সির সাথে স্মল সি কখনো থাকবে না, ঠিক আছে। কখনো দুইটা একসাথে থাকবে না, অবশ্যই ডিফারেন্ট থাকবে, বুঝছো? এই জিনিসটা একটু মাথায় রাখলে তাহলে আর কিছু মাথায় রাখতে হবে না। তাহলে যদি আমরা এটাকে গ্যামেটে ফর্ম করি তাহলে কী হবে বলো তো? এই যে এরকম হবে, এটা একটা গ্যামিট হবে, তারপর এটাকে নিবে, ক্যাপিটাল সি স্মল আই হবে, তারপর স্মল সির সাথে ক্যাপিটাল আই একবার হবে, স্মল সির সাথে স্মল আই একবার হবে, ঠিক আছে। আজকে থেকে আর ভুলবা না জিনিসটা, কীভাবে গ্যামেটে ফর্ম হবে বুঝতে পারছো? মানে সবসময় ডিফারেন্ট জিন নিতে হবে, সেম জিন আমি নিতে পারবো না, সি বড় ছোট একসাথে নিতে পারবো না, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এদিকে একবার লিখবা, ধরো এদিকের যে F2 সেটা হচ্ছে আমাদের মহিলারটা, ঠিক আছে, মহিলারটা, তাহলে এটাকে একবার লিখলাম। আর এদিকে যেটা লিখবো, এদিকে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের পুরুষেরটা, সেম পুরুষেরটা, এটা হচ্ছে স্মল আই, স্মল আই। এভাবে করে লিখে আমি সুন্দর করে চেকার বোর্ড সাজায় ফেলবো। চেকার বোর্ড সাজানোর পরে আমি সুন্দর করে আমার যা পাই তা লিখে ফেলবো। ফাইনালি লিখে ফেলার পরে আমি যে আনসারটা পাবো সেটা হচ্ছে সবার ক্ষেত্রে আই আর ক্যাপিটাল সি একসাথে থাকবে, বাট 3টা ক্ষেত্রে শুধুমাত্র 3বার আমি কি পাবো? ক্যাপিটাল সির সাথে কোনো ক্যাপিটাল আই পাবো না, সবগুলো স্মল আই পাবো, এরকম হবে, ঠিক আছে। এরকম কন্ডিশন আমরা কিন্তু পাবো। তো এরকম কন্ডিশন যেটা, এই মুরগিটা হচ্ছে রঙিন মুরগি,
ঠিক আছে, তাহলে এই রঙিন মুরগি কেন সৃষ্টি হয়েছে? এপিস্টেটিক জিনের অভাবের কারণে সৃষ্টি হয়েছে। বুঝতে পারছি? এভাবে করে আমার জিনিসগুলো একটু সলভ করবা, বুঝছো? তাহলে তোমাকে কোয়েশ্চেন আনসার করতে কেউই আটকাতে পারবে না, একদম কেউই আটকাতে পারবে না। তাহলে ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, আর কখনো ভুলবা না জিনিসটা। আরেকটা হচ্ছে আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, জিনিসটা সলভ করবো আমি সেম ওয়েতে। যেমন দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এটার উদাহরণ কি? মুখ বধিরতা। ঠিক আছে, এটার কাহিনীটা কি? এটার ক্ষেত্রে প্রকট জিন কোনো ভূমিকা রাখে না, এক্ষেত্রে ভূমিকা রাখে প্রচ্ছন্ন জিন। অর্থাৎ দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রচ্ছন্ন জিন, যখন তারা দেখো দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রচ্ছন্ন জিন, বা জিন না বলে এলিল বললে সবচেয়ে বেটার। এলিল মানে এক একটা, ঠিক আছে? সাপোজ ক্যাপিটাল টি, এখানে হচ্ছে দুইটা এলিল, ঠিক আছে? মাথায় রাখবা। তাহলে এই যে দুইটা ভিন্ন প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরের প্রকট এলিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে আমরা কি বলি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলি। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে মূল ভূমিকা রাখে কিন্তু প্রচ্ছন্ন জিনগুলা। সাপোজ আমি যদি এরকম এরকম বলি, এরকম এরকম বলতেছি, আরেকটাতে বলতেছি এরকম এরকম, এইভাবে এরকম করে দুইটা জিন থাকবে। তাহলে এদের ক্ষেত্রে ভাই কাহিনী কি হবে বলো? এক্ষেত্রে বাবাটাও হচ্ছে মুখবধির, মাও হচ্ছে কি? মুখবধির, তাই না? কারণ এক্ষেত্রে দুইটা সেম প্রচ্ছন্ন জিন আছে, যারা তাদের প্রকট জিনগুলোকে তাদের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, কিন্তু তাদের থেকে প্রথম যেটা সন্তান হবে, তাদের যেটা F1 যে সন্তানটা হবে, সে কিন্তু আবার স্বাভাবিক হবে, তাই না? কারণ তাদের মধ্যে কি দুইটা একসাথে আছে? একসাথে নাই, ঠিক আছে? তাদের যে প্রথম যে বংশধরটা, সেটা কিন্তু আবার কি হবে? স্বাভাবিক হবে। দেখো, তারপরে আমরা যখন আবার সেকেন্ড, আচ্ছা তাহলে ভাই আমরা কি কি পাইলাম যেটা তোমরা বলছি? তাহলে যখন আমরা F1 যখন করব, সেক্ষেত্রে কিন্তু কি নাই, আমাদের দুইটা প্রচ্ছন্ন কিন্তু একসাথে করা নাই। তার মানে এই যে প্রথম যেটা সন্তানে পাইলাম, সেটা কিন্তু আবার কি হবে? সবাই স্বাভাবিক সন্তান হবে, অর্থাৎ তারা মুখবধির হবে না। কিন্তু যখন তারা আবার F2 করবে, তখনই যত ঝামেলা শুরু হবে। যখন তারা F2 করবে, তখন তুমি আবার সেম ওয়েতে আগে যেরকম পড়াইছি, ঠিক সেম ওয়েতে আবার তাদেরকে অ্যালিল, তাদেরকে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করাবা, করায় চেকার বোর্ডের মধ্যে সমাধান করবা, করার পরে দেখবা আবার কি হয়েছে, আবার এই দুইটা একসাথে মিলে গেছে। যখনই একসাথে মিলবে, তখনই সেই জিনিসটা, সেই সন্তানটা কি হবে? মুখবধির হবে। এটা তো আমরা বুঝতেছি। তাহলে এরকম যখন করবা, ফাইনালি আমরা রেশিওটা 9:7 পাবো। এখানে 9টা কি? 9টা হচ্ছে আমাদের স্বাভাবিক বাকস্রবণক্রম, আর 7 হচ্ছে কি? 7 হচ্ছে আমাদের মুখবধির। বুঝতে পারছো? মুখবধির। তো এভাবে করে জিনিসগুলো একটু মাথায় রাখো, ঠিক আছে? দরকার আছে, এগুলো খুব দরকার। এগুলা এই যে তোমার রেশিওটা খুব গুরুত্বপূর্ণ, উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ, নামটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আজকে থেকে ইনশাল্লাহ জিনিসটা কখনো ভুলবা না। একাডেমিকের জন্য তো অনেক পড়ছো, জাস্ট অ্যাডমিশনের জন্য জিনিসটা একটু ওভাবে করে পড়ো। দেখো, আমরা কিন্তু এই 23-24-এর মধ্যেই এখান থেকে প্রায় আমরা 4টা কোয়েশ্চেন অলরেডি পেয়ে গেছি মেডিকেলের মধ্যে। তারপর আসছে আমাদের ডেন্টালের মধ্যে কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেন প্যাটার্ন পুরোপুরি সেম। জাস্ট দেখো কি বলছে, জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলে। এটা হচ্ছে আমাদের এই বইয়ের মধ্যে শুরুর দিকে আছে, তাই না? এই চ্যাপ্টারের শুরুর দিকের অংশগুলোতে আছে, আমাদের যতগুলো নাম আছে না জিন তত্ত্ব রিলেটেড, ওখানেই কিন্তু আছে। আমরা জানি জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত, এটা কিন্তু তোমরা কতে পড়ছো, জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলি? জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলি? ফিনোটাইপ বলি। অর্থাৎ বাইরে যেটা দেখতেছি সেটা হচ্ছে ফিনোটাইপ, তার জন্য সংশ্লিষ্ট জিনটা হচ্ছে জিনোটাইপ। যেমন আমি যদি বলি এরকম একটা, আমি লিখে দিছি এরকম করে, আমি ক্যাপিটাল দিয়ে দিছি, অথবা ক্যাপিটাল টি স্মল টি দিয়ে দিছি। তাইলে এই যে ক্যাপিটাল টি আর স্মল টি, এই যে দুইটা ভিন্ন ভিন্ন অ্যালিল, এই যে দুইটা ভিন্ন ভিন্ন ক্রোমোজোম, আমি বলতে পারি সমস্যা নাই, তারা কিন্তু কি? তারা হচ্ছে জিনোটাইপ। এবং তার দ্বারা যে নতুন আমি একটা মটর গাছ পাইলাম, মটর উদ্ভিদ পাইলাম, এই মটরটা কি হবে? লম্বা হবে। এই যে মটরটা লম্বা হবে, এই জিনিসটা কি? ফিনোটাইপ। ঠিক আছে? জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য, তাকে আমরা কি বলি? ফিনোটাইপ বলি। তাহলে জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য, তাকে আমরা কি বলবো? ফিনোটাইপ বলবো। তাহলে এটা পড়ছি, তাহলে আমার বাদ বাকিগুলো পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। তাহলে জিনোটাইপ কি? আমি অলরেডি পড়ে ফেলছি। হেটেরোজাইগাস কি? প্রকট বৈশিষ্ট্য কি? দেখো, আমাদের হেটেরোজাইগাসটা আমি খুব সিম্পলি এখানে দেখা দিতে পারতেছি। এই যে দেখো, এটা হচ্ছে হোমোজাইগাস, এটা হচ্ছে হেটেরোজাইগাস, তাই না? হোমোজাইগাস মানে তাদের যে অ্যালিলগুলো, ওগুলো সেম থাকবে, আর হেটেরোজাইগাস মানে ডিফারেন্ট থাকবে। এখন হেটেরোজাইগাস মানে ডিফারেন্ট আছে, কিন্তু তাও উদ্ভিদটা কিন্তু প্রকট, উদ্ভিদটা কিন্তু লম্বা হয়েছে, তাই না? এক্ষেত্রে উদ্ভিদটা লম্বা, আমি একদম সিম্পলি জিনিসটা বলি আর কি, এক্ষেত্রে উদ্ভিদটা লম্বা, এক্ষেত্রে উদ্ভিদটা লম্বা হয়েছে। এখন বাট দুইজনে কিন্তু জিনগুলো একটু ডিফারেন্ট, তাই না? তার মানে এটা হচ্ছে তার প্রকট বৈশিষ্ট্যের জন্য, এটা তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ফলো করছে, ঠিক আছে? কথাটা একটু ঝামেলা আছে, একটু দেখো। এটা হচ্ছে তার হোমোজাইগাস অবস্থায় প্রকাশ করছে, আর এটা হচ্ছে তার হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ করছে। কিন্তু এখানে যে ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টিটাই হচ্ছে তার কি?
তার প্রকট বৈশিষ্ট্য। আমি এখানে লিখি এই ক্যাপিটাল টিটাই তার প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে। এই ক্যাপিটাল টি এর প্রকট বৈশিষ্ট্যতার কারণেই একটা স্মল টি থাকা সত্ত্বেও জিনিসটা কি হয়েছে, লম্বা হয়েছে। তাহলে এখানে যে চারটা পুরোটা বুঝে গেছো না? এখানে বাট কথাগুলো এখানে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আনসার কি ফিনোটাইপ, ঠিক আছে। কথাগুলো দেওয়া আছে, কোনো সমস্যা নাই। দেখো কথাগুলো বলা আছে, এই যে বলছে এটা জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা ফিনোটাইপ বলতেছি। তারপর হচ্ছে আমার বাদ বাকি যে শব্দগুলো এগুলো পড়তে হবে। যেমন তুমি ফ্যাক্টর বা জিন কাকে বলে এটা পড়বা, জিনের সাথে লোকাস কাকে বলে এটাও পড়ে ফেলবা। এগুলো হচ্ছে সৃজনশীলে কতে আসে, ঠিক আছে। এই যে লোকাসটা পড়ে ফেলবা। তারপর অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলতে কি বুঝো, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা হচ্ছে সমসংখ্য ক্রোমোজোম জোড়ে নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন জোড়ের প্রত্যেকটিকে একটি অপরটির কি বলে, অ্যালিল বলে। এভাবে করে জিনিসটা মাথায় সেট করতে হবে, একদম ঠুটস্থ যেখানে লেখা আছে যেরকম ওভাবে করে পড়তে হবে। এগুলো তুমি নিজের মতো বানায় করতে পারবে না, ঠিক আছে। তারপর হচ্ছে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস, এটা অলরেডি কিন্তু তোমার বলছি। এই যে তোমার অ্যালিল যে দুইটা, এই অ্যালিল দুইটা যদি সেম হয় তাহলে হোমোজাইগাস, আর যদি ডিফারেন্ট হয় তাহলে হেটেরোজাইগাস, ঠিক আছে। এগুলো তো পারবা ইনশাল্লাহ। তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পারবা, ফিনোটাইপ কাকে বলে পারবা, তারপর হচ্ছে মনোহাইব্রিড কোষ আর ডাইহাইব্রিড কোষ এটাও পারবা। যদি আমরা এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা পরীক্ষাটা করি তাহলে মনোহাইব্রিড কোষ বলবো, যেটা আমাদের মেন্ডেলের প্রথম সূত্রে আমরা দেখি। আর যদি ডাইহাইব্রিড ক্রস হয় তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজগুলো করব। এখন আমার কাহিনী আছে, সেটা হচ্ছে আরেকটা দুইটা জিনিস, যেটা হচ্ছে এই জিনিসগুলো, একটা হচ্ছে টেস্ট ক্রস আর একটা হচ্ছে আমাদের ব্যাক ক্রস, ঠিক আছে। টেস্ট ক্রস আর ব্যাক ক্রস এগুলো আমাদের সৃজনশীলের ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো ভাই একটু ভালো করে পড়তে হবে না, জিনিসটা একটু ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে আমরা টেস্ট ক্রস কি, ব্যাক ক্রস কি। ব্যাক ক্রস আমার দরকার নাই, কারণ আমরা যদি এক কথা বলি যতগুলো টেস্ট ক্রস আছে সবগুলোই কিন্তু ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রসই টেস্ট ক্রস না, এরকম করে কিন্তু ক্ষতে দেয়, তাই না? আচ্ছা, তাহলে আমার এই জিনিসটা একটু আলাদা করে লিখে পড়াই। একটা হচ্ছে আমার টেস্ট ক্রস, তাহলে টেস্ট ক্রস জিনিসটা কি আমার একটু ভালো করে জানতে হবে, যেহেতু এটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, সো একটু জেনে রাখো। টেস্ট ক্রস, দেখো আমরা টেস্ট ক্রস জিনিসটা কি, F1 এ যে আমি উদ্ভিদটা পাইলাম, এই F1 জন্য যে উদ্ভিদটা পাইলাম এই জিনিসটা কি আমার হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, এই জিনিসটা জানতে হবে অবশ্যই, তাই না? আমার যার বিশুদ্ধতা পরীক্ষা করতে হবে না। এখন এই বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য তাকে মাতৃবংশীয় একটা বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে আমি কি করব, ক্রস করাবো, তারপর আমি চেক করব। এটাকে বলতেছি টেস্ট ক্রস। কনফিউজ হয়ে গেছো তাই না? আসো একটু বুঝাই দিই, কথা দিয়ে বুঝাই দিই। সাপোজ আমরা একটা প্যারেন্টের মধ্যে বংশ বিস্তার করাচ্ছি, এই যে এর মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে আমার ধরো পুরুষ, এই হচ্ছে আমার ধরো মহিলা, তাদের মধ্যে আমি ঘটাইলাম ক্রস। ক্রস ঘটানোর পর আমার কাহিনী কি হইলো ভাইয়া, দেখো তো F1 যখন আমরা পাইলাম, F1 এর মধ্যে কি হবে, অবশ্যই এটা হবে, তাই না? এটাও কিন্তু কি হবে, লম্বা হবে, ঠিক আছে, এটাও লম্বা হবে। এখন তুমি তো এই জিনটা দেখে বুঝতেছো, এই যে তোমার দুইটা অ্যালিল দেখে বুঝতেছো যে এই বেটা লম্বা হবে, তাই না? কারণ এখানে একটা প্রকট বৈশিষ্ট্য আছে, এই অনুযায়ী জিনিসটা লম্বা হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি তুমি জিনিসটা বুঝতে পারবা? কখনো বুঝতে পারবো না। বাস্তবে তো তুমি গাছ নিয়ে পরীক্ষা করতেছো, তুমি কি তার জিনগুলোর ভিতরে দেখতেছো? দেখতেছো না তো। তো তোমাকে বিশুদ্ধতা পরীক্ষা করতে হবে না? তুমি তো এখানে করতেছো, তাত্ত্বিকভাবে করতেছো, তুমি বুঝতে পারতেছো, কিন্তু বাস্তবে তুমি তো জানবাই না যে এটা কি তোমার হোমোজাইগাস না হেটেরোজাইগাস, তুমি বুঝবাই না। পারবা? বুঝতে পারবা না। কিন্তু এটা তুমি বাইরে তুমি গাছ দেখে কি বুঝতে পারবা? পারবা না। সো এটা পরীক্ষা করার জন্য তোমাকে কি বলছে, তোমাকে বলছে মাতৃবংশীয়। মাতৃবংশীয় মানে এই যে প্যারেন্টাল জেনারেশন, এটাকে আমরা বলি প্যারেন্টাল জেনারেশন। এই মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে ক্রস ঘটাইতে হবে। তাহলে মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্নকে স্মল টি, তাই না? কারণ মাথায় তো কি থাকে, সবসময় প্রচ্ছন্ন থাকে। তাহলে এইটার সাথে আমি এটাকে হচ্ছে এখন কি করব, ক্রস ঘটাবো। তারপর আমি চেক করবো এই যে এটা, তারপর হচ্ছে এটা, এদের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, সাপোজ আমি সুন্দর করে লিখে ফেলি, এটাকে আমি চেকার বোর্ড দিয়ে লিখি, সমস্যা নেই, একবার এক একটা দিয়ে করব, এরকম তো, এরকম। তারপর আমি হচ্ছে কি করলাম, মাতৃবংশ বিশুদ্ধ প্রচ্ছন্ন, তার মানে স্মল টি, তাহলে আমার আনসার কি হবে, এই যে দেখো এরকম হবে, স্মল টি হবে, এটা হবে, এটা হবে, ঠিক আছে। তাহলে আমি ক্যাপিটাল টি, স্মল টি, তাহলে আমাদের রেশিও কি পেলাম, 2:2। 2:2 মানে যে কথা, 1:1 মানে সেম কথা। যদি তুমি 1:1 আনসার পাও, তখনই তুমি এনশিওর হবা যে মাতৃবংশীয় যে তুমি F1, এই বেটা হেটেরোজাইগাস, মানে তুমি হেটেরো নাকি হোমো, এটা এনশিওর হইতে পারবা। তাহলে আজকে বুঝতে পারছো টেস্ট ক্রসের মাহাত্ম্য কি, টেস্ট ক্রস কেন করে। এতদিন তো আমরা যা সংজ্ঞাটা মুখস্থ করে আসছো, বাট বাস্তব ক্ষেত্রে এরকম করে যদি তুমি পরীক্ষা করো তাহলে তুমি আনসারটা বুঝতে পারবা।
ঠিক আছে, এভাবে করে আমাদের অ্যাকচুয়ালি পড়াশোনা করা উচিত। বাট এখন এত বেশি টাইম নেই, বাট তা আমি জিনিসগুলো হাইয়েস্ট বোঝানোর ট্রাই করতেছি, কারণ আলটিমেটলি এগুলো তোমার কিন্তু এইচএসসিতে সব কিছু লাগবে, এইচএসসিতে সবগুলো লাগবে। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে কিছু নাম আছে, নামগুলো তুমি তোমার বইয়ের মধ্যে লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ। বাট এখন তোমার বইয়ের মধ্যে জিনিসগুলো নাই। ঠিক আছে, তিনটা জিন, একটা হচ্ছে আমাদের দেখো 3 রকম জিন থাকে যেগুলো তুমি বইয়ের মধ্যে হয়তো বা পড়ো নাই বা পড়তে পারো। কি কি দেখি, একটা হচ্ছে আমাদের মাল্টিপল জিন, একটা বলছে আমাদের প্লিওট্রপিজম, এবং আরেকটা বলছে সাইটোজিন। কোনটা কি? আচ্ছা, মাল্টিপল জিনটা হচ্ছে পলিজিন। মাল্টিপল জিন মানে হচ্ছে পলিজিন। পলিজিন তো পড়ছো তাই না? পলিজিনটা কি? যখন অনেকগুলা জিন মিলে একটা নির্দিষ্ট চরিত্র নিয়ন্ত্রণ করে, তখন তাকে আমরা বলবো মাল্টিপল জিন। ঠিক আছে, যখন অনেকগুলা জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, তখন তাকে আমরা কি বলবো? মাল্টিপল জিন। ঠিক আছে, এটা হচ্ছে পলিজিনের যেগুলো পড়ছে না, মানুষের উচ্চতা, গাভীর রং, তারপর চোখের রং, এগুলো সব কিছু হচ্ছে মাল্টিপল জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, পড়তে হবে। ঠিক আছে, ওই উদাহরণের 4টা পড়ে নিয়ে আমি পড়াবো, এখানেও আছে, সমস্যা নাই। তারপর প্লিওট্রপিজমটা ঠিক তার উল্টা, যখন একটা জিন, প্লিওট্রপিজম কি? যখন একটি জিন যদি একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তার মানে একটা জিন যদি একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো প্লিওট্রপিজম। এবং এই প্লিওট্রপিজমটা যেসব জিনের মধ্যে থাকে তাকে আমরা কি বলি দেখো তো, তাকে আমরা বলি পিনট্রপিক জিন। ঠিক আছে, আমার এখানের মধ্যে একটু দাঁড়াও, একটা কল আসতেছে, একটু দেখি। আচ্ছা আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে প্লিওট্রপিজমটা তোমার পরীক্ষার মধ্যে, এই যে তুমি বইয়ের মধ্যে একটু লিখে রাখো অথবা খাতার মধ্যে লিখে রাখো, নোট খাতায়, যে মাল্টিপল জিন মানে কি, প্লিওট্রপিজম কি, সাইটোজিনটা কি। তাহলে এই যে প্লিওট্রপিজম, মাল্টিপল জিনের উদাহরণ তো বলছি, বাট প্লিওট্রপিজমের উদাহরণটা একটু গুরুত্বপূর্ণ, একটু বইয়ের মধ্যে লিখে রাখো। সেটা হচ্ছে মারফান সিনড্রোম। মারফান সিনড্রোম যাদের হয় তাদেরকে, এটা একটা জন্মগত রোগ তাই না? সো যাদের হয় তাদের ক্ষেত্রে দেখা যায় হাত পাগুলা অস্বাভাবিকভাবে লম্বা হয়, এবং তাদের হৃৎপিণ্ডে কি থাকে? ঝুঁকি থাকে, অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মারফান সিনড্রোম। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কি জানো? আচ্ছা, এই পেনটা দিয়ে লিখি। আরেকটা হচ্ছে যেটা হয়, সেটা হচ্ছে আমাদের সিকল সেল অ্যানিমিয়া। এটা তো তোমরা পড়ছো, লিথাল জিনের ওখানে পড়ছো সিকল সেল অ্যানিমিয়া, তাই না? লিথাল জিনের উদাহরণে আছে এই জিনিসটা, সিকল সেল অ্যানিমিয়া। আরেকটা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। ফিনাইল কিটোনিউরিয়া, কিটোনিউরিয়া। তো জাস্ট তুমি উদাহরণের নামগুলো একটু মুখস্থ করে রাখো। তাহলে মারফান সিনড্রোম, সিকল সেল অ্যানিমিয়া, ফিনাইল কিটোনিউরিয়া, এই 3টা রোগ যেগুলো আমাদের প্লিওট্রপিজমের কারণে হয়, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, 3 নম্বর জিনটা হচ্ছে সাইটোজিন। সাইটোজিন মানে হচ্ছে কি, যেটা নিউক্লিয়াসের মধ্যে নিয়ন্ত্রিত না, সেটা হচ্ছে সাইটোপ্লাজম নিয়ন্ত্রণ করে। খুব গুরুত্বপূর্ণ, যেসব জিন নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে অবস্থান করে তাদেরকে আমরা কি বলি? সাইটোজিন বলি। আমরা জানি জিন কোথায় থাকে? ডিএনএ এর মধ্যে থাকে। ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। বাট এটা এরকম না, সাইটোজিনটা সাইটোপ্লাজমের মধ্যে থাকে। অনেক পড়া পড়াইছি, যাই হোক, এখন আমরা পড়বো মানবদেহে লুপ্তপ্রায় অঙ্গ কোনটা। খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটি কোয়েশ্চেন, এবং আমি তোমাকে বলছি নিষ্ক্রিয় এবং অথবা লুপ্তপ্রায় অঙ্গ আমাদের সবারই লাগে, এগুলো আমার খুব ভালো করে পড়তে হবে, এটা কিছু করার নাই। ঠিক আছে, লুপ্তপ্রায় অঙ্গ তোমাদের এই যে ইভলিউশন চ্যাপ্টারটা আছে না, ওইটা লাস্টের পেজের দিকে দেখবা অনেকগুলো কি আছে, নিষ্ক্রিয় অঙ্গ বলা আছে, ওই একটু ভালো করে ওগুলো একটু দেখে পড়ে ফেলিও। ঠিক আছে, যে লুপ্তপ্রায় অঙ্গ যেগুলো আছে ওগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। তাহলে আমরা যদি জাস্ট না বুঝিও, আমরা যদি জাস্ট মনেও না থাকে, তাও কিন্তু আমরা অপশন চেক করে কিন্তু জিনিসটা বলতে পারবো। যেমন আমরা যদি দেখি, এই যে দেখো থাইরয়েড গ্ল্যান্ড, তারপর হচ্ছে থাইমাস, তারপর হচ্ছে স্কাপুলা, তারপর হচ্ছে ক্যানাইন দাঁত, 4টা। তার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড তো আমার অবশ্যই লাগবে। থাইরয়েড গ্ল্যান্ডের মাধ্যমেই তো আমাদের যত এই যে তোমার চরিত্র, তারপর তুমি কি খাওয়া দাওয়া কীভাবে করতেছো, তোমার ডায়াবেটিস হবে কি হবে না, তোমার ঘুম হচ্ছে কিনা ঘুম হচ্ছে না, সব কিছুর জন্য কিন্তু থাইরয়েড টেস্ট করা হয়, তাই না? থাইরয়েড তো আমাদের লাইফের জন্য অপরিহার্য, তো থাইরয়েড গ্ল্যান্ড তো আজীবন থাকে। সেকেন্ড হচ্ছে আমাদের থাইমাস। এই থাইমাস বেড়া কিন্তু সবসময় থাকে না। ঠিক আছে, থাইমাস যে গ্ল্যান্ডটা, সেটা হচ্ছে আমাদের লাইফের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, অর্থাৎ সে জন্মের পরে কিছু বছর পর্যন্ত থাইমাস গ্ল্যান্ডটা থাকে। যেই মাত্র তার কাজ শেষ, যেই মাত্র সে প্রজনন তন্ত্রগুলোকে, রিপ্রোডাক্টিভ সিস্টেমগুলোকে প্রপারলি তৈরি করে দিছে, তার পরপরই থাইমাসটা বিলুপ্ত হয়ে যায়। তাহলে কি বলছি? থাইমাসটা বিলুপ্ত বা লুপ্ত হয়ে যায়। ঠিক আছে, বি অপশনটা। সিতে কি আছে? স্কাপুলা। এই যে স্কাপুলা তো আমাদের এই বোনসটা, তাই না? এই বোনসটা তো সবসময় থাকে, তাহলে স্কাপুলা।
আনসার হবে না, তাহলে এও আনসার হবে না, সিও আনসার হবে না। 4 নাম্বারটা কি বলছে? ক্যানাইন দাঁত। ক্যানাইন দাঁত মানে কোনটা? এই যে আমাদের এটা, যেটা একদম তোমার কি চিকন করে নিচে বের হয়ে গেছে, ওই দাঁতটাকে আমরা কি বলি? ক্যানাইন দাঁত বলি। এই ক্যানাইন দাঁতটা কিন্তু তোমাদের অনেকগুলো বইয়ের, রাইটারের বইয়ে এটাকেও কিন্তু বিলুপ্ত বলা আছে, বুঝছো? এটাও কিন্তু লুপ্তপ্রায়, মানে এটা কাজ হয় না, এটাকে ইনক্লুড করে। বাট ক্যানাইন দাঁত কিন্তু মোস্ট অফ অস আমাদের কিন্তু কাজ করে থাকে। যেমন আমরা যে কোনো কিছু মাংস ছিলার ক্ষেত্রে কিন্তু আমরা ক্যানাইন দাঁতটাকে ইউজ করি, কিন্তু কিছু কিছু রাইটারের বই কিন্তু আলাদা করে বলা আছে যে ক্যানাইন দাঁতও কিন্তু একটা নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের মধ্যে পড়তেছে, ঠিক আছে? তাহলে দেখো আনসার কিন্তু এখানে বিও হবে, ডিও হবে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোনটা? সেটা হচ্ছে বি। বেশি গুরুত্বপূর্ণ কোনটা? বি। বিটা একদম শিওরলি হয়, মানে এটা হচ্ছে মোটামুটি লুপ্তপ্রায় বলতে পারি, বাট আবার যদি বি অপশন না থাকে তখন কিন্তু আনসার ডি হবে, বুঝতে পারছো? তার মানে আনসার এখানে কি হবে? থাইমাস হবে, মাথায় রাখবা, ঠিক আছে? এই যে আনসার বি, ঠিক আছে? আনসার বি থাইমাস হবে, ঠিক আছে ভাইয়া? এটা ব্যাখ্যা হয়তো বা দিতে পারে, কি দিছে ব্যাখ্যা দেখি তো। এই যে দেখো এখানে বলা আছে বিভিন্ন লেখকের বই অনুসারে বি এবং ডি দুইটাই কিন্তু সঠিক উত্তর, বাট বি হচ্ছে অধিকতর কারেক্ট। কেন অধিকতর কারেক্ট তোমার অলরেডি বলে ফেলছি। পরের কোয়েশ্চেন একটু আমরা দেখি। আচ্ছা, মোটামুটি আমরা অনেক কিছু পড়ে ফেলছি, পরের কোয়েশ্চেন একটু আমরা দেখি। দেখো বলছে কোনটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এখন তোমার বুঝতে হবে ভাইয়া অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার কি, সেক্স লিঙ্কড ডিসঅর্ডারটা কি, দুইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আচ্ছা, অটোসোমাল যেটা সেটা হচ্ছে আমাদের দেহকোষের মধ্যে যে 44টা জিন আছে, তাই না? দেহকোষের মধ্যে যে 44টা ক্রোমোজোম আছে তাদের মধ্যে যে সমস্যা, এটাকে আমরা বলতেছি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, বুঝতে পারছো? এটা কিন্তু সেক্স লিঙ্কের সাথে রিলেটেড না, আলাদা, ঠিক আছে? যেটা তোমাকে বলতেছিলাম নিচের কোনটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটা নিয়ে তো পুরোপুরি ব্যাখ্যা তোমাকে বলা হয়ে গেছে। এখন অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারের মধ্যে একটা জিনিস জাস্ট মাথায় রাখবে, আমি তোমাকে বলছিলাম কিন্তু তোমার দুই টাইপের হইতে পারে, যেটা আমি আরেকবার লিখি। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের অটোসোমাল, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে? একটা হচ্ছে অটোসোমাল, একটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই দুইটা জিনিস তোমার অবশ্যই মাথায় রাখা লাগবে। দুইটা জিনিস কিন্তু দুই রকম, ঠিক আছে? একটা হচ্ছে আমরা যদি একটা নর্মাল আমাদের ক্রোমোজোম সংখ্যা চিন্তা করি, এটাকে আমরা লিখি কিভাবে? 44, আমরা যদি পুরুষেরটা ভাবি XY, ঠিক আছে? তাহলে 44XY, এখানে 44টা কি ভাইয়া? 44টা হচ্ছে আমাদের অটোসোম, আর XYটা কি ভাইয়া? XYটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম, ওকে? সেক্স ক্রোমোজোম। আচ্ছা, তাহলে 44XY অটোসোম আর সেক্স ক্রোমোজোম, এই দুইটা এখন আমি কিভাবে আলোচনা করব দেখো। তাহলে এই জিনিসটার জন্য যে রোগগুলো হবে সেটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, আর এদের সমস্যার কারণে যে রোগটা হবে সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখন XY এর মধ্যে তো আবার কাহিনী আছে, এখানে বেসিক্যালি Y দিয়ে কিন্তু কোনো আমার জেনেটিক ডিসঅর্ডার হয় না। সো যতগুলো জেনেটিক ডিসঅর্ডার হবে তার সবগুলাই কিন্তু আমার কি এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে সবগুলা মানে কি সেক্স লিঙ্ক, মানে সেটা প্রিডোমিনেন্টলি সবচেয়ে বেশি কোনটাতে হবে? এক্স লিঙ্কের কারণে হবে। ওয়াই জিন নিয়ন্ত্রিত কিন্তু আমাদের বডিতে বৈশিষ্ট্য খুবই কম, দ্যাটস ওয়াই ওয়াই জিন নিয়ন্ত্রিত যে রোগ এগুলো খুবই কম হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওয়াই এখানে কি, ওয়াই দিয়ে একটা জিনিস আছে সেটা একটা মাথায় রাখবা। ওয়াই জিন নিয়ন্ত্রিত কিন্তু আমাদের বডিতে তাহলে কি আছে? আমরা তো এক্স লিঙ্ক নিয়ন্ত্রিত অনেক কিছু পাইছি, তাই না? বাট ওয়াই জিন নিয়ন্ত্রিত কি কি আছে? সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কানের লোম। দেখা যায় না আমাদের কানের ভিতরে লোমগুলা, সেটা কিন্তু ওয়াই জিন দিয়ে নিয়ন্ত্রিত। তাহলে একটু বুঝতে পারছি না? আচ্ছা, তাহলে এখন আমার জানতে হবে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার কি কি আছে, ঠিক আছে? কি কি আছে আমি তোমাকে দুই তিনটা লিখে দেই, জাস্ট তুমি এই দুই তিনটা একটু জানার ট্রাই করো। আমি ভাই এগুলো একটু মুছে দেই, দুই তিনটা একটু লিখে দেই, এগুলো একটু লেখার ট্রাই করো। অটোসোমাল যদি বলে তাইলে যে তিনটা জিনিস তোমার অবশ্যই জানা লাগবে সেই তিনটা জিনিস আমি তোমাকে বলি। একটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিস, জাস্ট নামগুলো একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? নামগুলো একটু মুখস্থ রাখবা। সিস্টিক ফাইব্রোসিস, তারপর মাথায় রাখবা ফিনাইল কিটোনিউরিয়া, ফিনাইল কিটোনিউরিয়া, নিউরিয়া। আচ্ছা, থার্ডলি মাথায় রাখবা কোনটা? সেটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। এটা আমি ইংলিশে লিখি, সিকল সেল অ্যানিমিয়া। তো এই তিনটে জিনিস অ্যাটলিস্ট তোমাকে মাথায় রাখা লাগবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, ওকে? আচ্ছা, তাহলে এই চারটা রোগ অবশ্যই তুমি মাথায় রাখবা, কখনো ভুলবা না। এই চারটা রোগ আমার কি? এই চারটা হচ্ছে আমাদের অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এবং এই চারটা রোগ ছাড়া তোমার বইয়ের মধ্যে যাই আছে সবকিছু কিন্তু সেক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আচ্ছা, তাহলে তোমার বইয়ের মধ্যে কোনটা কোনটা পড়ছো? তুমি কালার ব্লাইন্ডনেস পড়ছো, হিমোফিলিয়া পড়ছো, ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি পড়ছো, রাতকানা পড়বা, আরও তোমার 4-5টা রোগ আছে যেগুলো তোমার অবশ্যই জানা লাগবে, যেগুলো একটা সেক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। এখন এখানে কিন্তু একটা সুন্দর তোমার বইয়ের মধ্যে চার্ট আছে, এখানেও চার্টটা হয়তো বা দেওয়া আছে, আমরা তখন জিনিসটা
নিয়ে আলোচনা করব। আপাতত আমরা অটোসোমালগুলো মুখস্থ করি। তাইলে এই অনুযায়ী আমার এখানে আনসার কি হবে? থ্যালাসেমিয়া হবে। আনসার তো দেয়া আছে, সো ভালোই হয়েছে। সো আনসার কি হবে? থ্যালাসেমিয়া হবে। আচ্ছা, অনেকে কিন্তু ভাই আমরা থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়ার মধ্যে কনফিউজড হয়ে যায়, ঠিক আছে? তুমি কিন্তু দুইটারে পাশে রেখে পড়বা। হিমোফিলিয়া হচ্ছে একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, আর থ্যালাসেমিয়া কিন্তু অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তার মানে থ্যালাসেমিয়াটার কারণ কিন্তু পুরুষ এবং নারী দুইজনেই সমানভাবে দায়ী এবং দুইজনেই সমানভাবে জিনিসটাতে ইনক্লুডেড থাকে, এই কথাটা একটু মাথায় রাখবা। আর সেক্স লিঙ্কের বিষয়ে অবশ্যই এখানে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে পুরুষ হচ্ছে একটু বেশি দায়ী থাকে, ঠিক আছে, এবং পুরুষ হচ্ছে ইফেক্টেড একটু বেশি থাকে। কথা বুঝছো? অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার যেগুলো, এগুলো পুরুষ এবং নারী দুইজনেই সমানভাবে ইফেক্টেড হবে, ঠিক আছে, সমানভাবে এফেক্টেড হবে দুইজনেই। আর যেটা সেক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার সেটা সবচেয়ে বেশি পুরুষরা এফেক্টেড হবে, কারণ আমরা তো জানি পুরুষের মধ্যে এক্স একটা ওয়াই একটা, দুইটাই এক্স থাকলে সেক্ষেত্রে সুবিধা বেশি। আচ্ছা, বুঝছো কাহিনী? এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তাইলে আমরা তো মোটামুটি এই কোয়েশ্চেনটার আনসার সবাই পারবো। দেখছো, এটা মেডিকেল 21-22 কোয়েশ্চেন। এভাবে যদি পড়ি তাহলে আমরা সব কিছু ইনশাল্লাহ পারবো। এগুলো সব বই থেকে কোয়েশ্চেনগুলো দিবে এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর একটু আমরা দেখি। আচ্ছা দেখো, এখানে কিন্তু বলে দিচ্ছে এই যে দেখো, লাল সবুজ বর্ণান্ধতা, রাতকানা, হিমোফিলিয়া সবগুলো হচ্ছে সেক্স লিঙ্ক, আর থ্যালাসেমিয়া হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তারপর হচ্ছে এবার আসে আমরা ব্লাড গ্রুপের পড়াটাতে আসি। ব্লাড গ্রুপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মজার একটা জিনিস। দেখো, সার্বজনীন গ্রহীতা ব্লাড গ্রুপ কোনটি? আমরা দুই তিনটা জিনিস সবাই জানি, সেটা হচ্ছে আমাকে যদি বলে সার্বজনীন গ্রহীতা এবং সার্বজনীন দাতা, ঠিক আছে, ইউনিভার্সাল ডোনার, আমাকে যদি বলে ইউনিভার্সাল রিসিভার এবং ইউনিভার্সাল ডোনার অথবা সার্বজনীন দাতা, এই দুইটা তো ওয়ার্ড আছে তাই না, এই দুইটা টার্ম আছে। এখন ইউনিভার্সাল রিসিভারকে, ইউনিভার্সাল রিসিভার মাথায় রাখবা অ্যাবি, ঠিক আছে, অ্যাবি, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাবির মধ্যে আরও সিলেক্টিভলি যদি বলি তাহলে মাথায় রাখবা অ্যাবি নেগেটিভ ও পজিটিভ, বুঝতে পারছি? এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে আমরা দুইটা জিনিস শিখছি, যে আমরা যদি বলি সার্বজনীন গ্রহীতা এবং, আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম এখানে আমরা যেটা বলছি, আচ্ছা কি বলা হয়েছে এখানে, তোমার একটা জিনিস মাথায় রাখবা, অ্যাবি পজিটিভ, মনে উল্টা বলছি তাই না? আচ্ছা, ইউনিভার্সাল রিসিভার হচ্ছে অ্যাবি পজিটিভ আর ইউনিভার্সাল ডোনার হচ্ছে সিলেক্টিভলি বললে ও নেগেটিভ। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। বাট তোমার পজিটিভ নেগেটিভ অর্থাৎ রেসার্চ জিনিসটা একটু কম দেয়, তোমার জাস্ট বলে ফেলে অ্যাবি আর ও। তাহলে আমরা সার্বজনীন দাতাকে ও এবং সার্বজনীন গ্রহীতাকে অ্যাবি, কেন কোনটা কিভাবে সেটা আমরা জানি ইনশাল্লাহ। যদি না জানো আমি জাস্ট হালকা পাতলা করে একটু তোমাকে বিশ্লেষণ করি, আশা করি তোমাদের অসুবিধা হবে না। দেখো, আমরা যদি এ ব্লাড গ্রুপ চিন্তা করি, তাহলে মাথায় রাখবে এখানে অ্যান্টিজেন থাকবে, এখানে অ্যান্টিজেন থাকবে হচ্ছে এ, এবং অ্যান্টিবডি থাকবে বিটা, ঠিক আছে। কারণ আমরা জানি অ্যান্টিজেনটা থাকতেছে কই, আমার লোহিত রক্তকণিকার সারফেসের মধ্যে, এবং অ্যান্টিবডিটা কই থাকতেছে, আমার রক্ত রসের মধ্যে, ঠিক আছে, রক্ত রসের মধ্যে। তাহলে দুইটা কিন্তু দুই জায়গায় থাকবে, এবং যেহেতু এখানে অ্যান্টিজেন এ আছে তাহলে কখনো অ্যান্টিবডি এ থাকতে পারে না, কারণ দুইটা যদি একসাথে থাকে তাহলে তো কী হবে, রক্ত জমাট বাঁধবে, তো এটা পসিবল না। আর বি ব্লাড গ্রুপ যদি হয় সেক্ষেত্রে আমার অ্যান্টিজেন থাকবে আমার বি, এবং অ্যান্টিবডি থাকবে তার উল্টাটা আলফা, ঠিক আছে। আচ্ছা, আর যদি এবি ব্লাড গ্রুপ হয়, এখানে তো আরেকটা কাহিনী হবে, যদি এবি ব্লাড গ্রুপ হয় সেক্ষেত্রে আমার কী হবে, সেক্ষেত্রে আমার অ্যান্টিজেন এ এবং বি দুইটাই উপস্থিত থাকবে, এ এবং বি দুইটাই উপস্থিত থাকবে, আর অ্যান্টিবডি কোনোটাই উপস্থিত থাকবে না। আমি নীল দিই, ঠিক আছে, অর্থাৎ নীল লিখে দিই, এটা বেটার হবে, কোনোটাই থাকবে না, ঠিক আছে, কোনোটাই থাকবে না। তাইলে এইটা একটু কষ্ট করে আলাদা করে মাথায় রাখবা। আর যদি ব্লাড গ্রুপ ও হয় সেক্ষেত্রে কী হবে, এখানে হচ্ছে নীল থাকবে, অ্যান্টিজেন থাকবে না, বাট অ্যান্টিবডি আলফা এবং বিটা অবশ্যই থাকবে। এখন এটার সাথে কিন্তু একটা কাহিনী আছে, কেন তারা সার্বজনীন দাতা এবং সার্বজনীন গ্রহীতা। দেখো, আমার এই যে এবি ব্লাড গ্রুপ যেটা, এখানে কিন্তু কোনো কি নাই, এখানে কোনো অ্যান্টিবডি নাই। যেহেতু এখানে কোনো অ্যান্টিবডি নাই, তার মানে তারা সবার থেকে রক্ত নিতে পারবে, এক্ষেত্রে কোনো কি হবে না, রিঅ্যাকশন হবে না, কেন হবে না, কারণ তাদের মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। কার মধ্যে অ্যান্টিবডি নাই? অ্যাবির মধ্যে অ্যান্টিবডি নাই, ঠিক আছে। আচ্ছা, আর আমি যদি ও ব্লাড গ্রুপ চিন্তা করি সেক্ষেত্রে সে শুধু দিতে পারবে, সে সবাইকে দিতে পারবে, কেন, তার মধ্যে এ এবং বি, আলফা এবং বিটা অ্যান্টিবডি আছে, বাট কোনো অ্যান্টিজেন নাই। যেহেতু তার মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, সে কিন্তু শুধুমাত্র ব্লাড নিতে পারবে তার নিজের গ্রুপ অর্থাৎ ও থেকে, আর কারো থেকে কিন্তু সে ব্লাড নিতে পারবে না, নয়তো রিঅ্যাকশন করবে। বুঝছো? এই জিনিসটা একটু মাথায় রাখবা, মুখস্থ করে রাখবা, এই যে এ এবং বি এবং আলফা এবং বিটা কোনটার ক্ষেত্রে কি থাকে সেটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। এবং এটার সাথে সাথে তোমার সৃজনশীল অর্থাৎ সিকিউর জন্য একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে আমি একটু বলে দেই।
আমি এটা মুছে ফেলি, সেটা কি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ব্লাড গ্রুপের জন্য কিছু নির্দিষ্ট আমাদের কি আছে, ক্রোমোজোমগুলো আছে। যেমন আমি যদি এ ব্লাড গ্রুপ চিন্তা করি, ধর আমি যদি এ ব্লাড গ্রুপ চিন্তা করি, এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে দুই রকম হতে পারে। যদি আমার বিশুদ্ধ জিন থাকে অর্থাৎ হোমোলোগাস থাকে তাহলে এল এ থাকবে, অথবা যদি সংকর থাকে তাহলে কি হবে, এল এ এল জিরো হবে, ঠিক আছে। আর যদি বি ব্লাড গ্রুপ হয় সেক্ষেত্রে সেম এল বি হচ্ছে আমার কি হোমোলগাস অর্থাৎ বিশুদ্ধ, আর যদি সংকর হয় তাহলে এল বি এল জিরো হবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি এবি ব্লাড গ্রুপ হয় এটার ক্ষেত্রে একটু মাথায় রাখবা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের শুধুমাত্র সংকর বিদ্যমান থাকবে, এখানে কিন্তু বিশুদ্ধ কিছু বিদ্যমান নাই। সংকর কি থাকবে, এল এ এবং এল বি, এবং এই জিনিসটাকে আমরা বলতে পারি সমপ্রকটতা। কি বলতে পারি, সমপ্রকটতা। এই জিনিসটা আমরা কোথায় পড়ছি, আমরা পড়ছি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমে। তার মানে আমি বলতে পারি এবি ব্লাড গ্রুপ যেটা, সেটা কিন্তু মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অনুযায়ী চলতেছে, কারণ এখানের মধ্যে কিন্তু এল এ এল বি দুইটা একসাথে আছে এবং দুইজনের বৈশিষ্ট্য সেম ওয়েতে আছে, অর্থাৎ দুইজনের সমানভাবে প্রকট, যেটাকে আমরা কি বলছিলাম, সমপ্রকটতা, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো যেগুলো বললাম না, এগুলো একটু কষ্ট করে পড়ে নিও। এবং আমরা জানি সার্বজনীন গ্রহিতাকে সে হচ্ছে আমাদের এবি ব্লাড গ্রুপ, ঠিক আছে। কেন এবি সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এগুলো কিন্তু একটু বিস্তারিত পড়বা, এগুলো তোমার সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবে এই জিনিসগুলা। আচ্ছা, ওকে। তারপর আসি, এবং এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ দিতে পারে, ঠিক আছে। যেমন এই জিনিসটা, এই চারটা আমি ইচ্ছা করে আলাদা করে বানাইছি যাতে তোমাদের সুবিধা হয় আজকে থেকে, যাতে এই জিনিসটা নিয়ে যাতে তোমরা কনফিউজ না হও। ওইটা আমি এসির টেম্পারেচারটা একটু কমাই দিই, গরম লাগতেছে। আচ্ছা, তাইলে এই জিনিসটা তোমাকে এই জন্য বলা হয়েছে কারণ এই জিনিসটা কিন্তু সৃজনশীলের ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের মেডিকেলের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একবার পড়ে রাখো আর কখনো ভুলবা না। সেটা হচ্ছে, দেখো আমাদের এবি এবং ও এই দুইটাতে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তাহলে কোনটা কি ক্ষেত্রে লাগে একটু দেখি। দেখো, আমরা সার্বজনীন দাতা হচ্ছে ও এবং সার্বজনীন গ্রহিত হচ্ছে এবি। তার মানে যে সার্বজনীন দাতা সে সবাইকে দিতে পারবে, বাট নিতে পারবে শুধুমাত্র নিজের থেকে, এবং শুধুমাত্র তার অ্যান্টিবডি থাকবে কয়টা। যদি আমাকে তোমার আলাদাভাবে না বলে জাস্ট এটা জিজ্ঞেস করে, ও ব্লাড গ্রুপে আমাকে যদি এভাবে বলে, ও ব্লাড গ্রুপে অ্যান্টিবডি কয়টা, আমরা তো নর্মালি সবখানে জানি কি অ্যান্টিবডি কয়টা থাকে, একটা থাকে, বাট ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিবডি কয়টা, দুইটা। মাথায় রাখবো, কয়টা, দুইটা। আর এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিবডি কয়টা, শূন্যটা, ঠিক আছে। এই জিনিসগুলো বোঝানোর জন্য এটা হচ্ছে আলাদাভাবে তোমাকে বলে দিছি, ঠিক আছে, বুঝতে হবে। আচ্ছা, একদম যদি আমি সিলেক্টিভ বলে দেই, সিলেক্টিভ বলে দিলে কি, ও নেগেটিভ এবি পজিটিভ, এরা হচ্ছে একদম স্পেসিফিকভাবে আমি যদি রেসার্চ ফ্যাক্টর শুধু মেনশন করে দিই তাহলে কিন্তু এরকম স্পেসিফিক হবে। আচ্ছা আচ্ছা, পরেরটা দেখি একটু, নিচের কোনটি পুরুষের ক্রোমোজোমের স্বাভাবিক গঠন। আচ্ছা, আমরা জানি পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোমের স্বাভাবিক গঠন কোনটা, সেক্ষেত্রে হচ্ছে আমার কি কি থাকবে, পুরুষ যদি বলে তাহলে পুরুষের ক্ষেত্রে কি হবে, 46XY হবে। বাট এটা একটু ভুল দিছে, এটা হচ্ছে তোমার এভাবে হলে ভালো হইতো, তোমার 44 প্লাস দিয়ে XY দিলে এটা একটু সুন্দর বেশি হইতো। হোয়াট এভার, ওদের যা মন চায় তা দিছে, কোনো কিছু যায় আসে না, তাও কোনো সমস্যা নেই আমাদের। আচ্ছা, তাইলে এখন আমাদের একটু জানা লাগবে, যেমন এই দেখো 46XX মানে কি, এটা হচ্ছে স্ত্রী, তাই না, অর্থাৎ মহিলাদের ক্রোমোজোমের বিন্যাসটা, কারণ তাদের মধ্যে দুইটা এক্স ক্রোমোজোম থাকে। আচ্ছা, তারপর এই যে 45XO একটা হচ্ছে আমাদের 47XY প্লাস 21, এই 21টাকে বলা হয় ট্রাইসোমি। কি বলে, ট্রাইসোমি, ঠিক আছে। আচ্ছা, এখন এই দুইটা কিন্তু আবার ভিন্ন ভিন্ন রোগ ইন্ডিকেট করতেছে। যেমন এই 45XOর কিন্তু একটা রোগের নাম আছে, রোগের নাম হচ্ছে টার্নার সিনড্রোম, ইংলিশে লেখাটাই বেটার, টার্নার সিনড্রোম, ঠিক আছে, টার্নার সিনড্রোম। আর যদি 47XY প্লাস 21 হয় সেক্ষেত্রে কী হবে, ডাউন সিনড্রোম। কী হবে, ডাউন সিনড্রোম, ঠিক আছে। টার্নার সিনড্রোম আর ডাউন সিনড্রোম এই দুটো একটু আলাদা করে মাথায় রাখবা, তাদের ক্ষেত্রে ক্রোমোজোমের বিন্যাসটা চেঞ্জ হয়ে কি কি হবে, ঠিক আছে, একটু মাথায় রাখবা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো। আচ্ছা, তারপর আসি, হিমোফিলিয়া বি রোগে কোন ফ্যাক্টরের ঘাটতি থাকে, দেখি একটু ভেবে তোমরা আনসার দাও তো। এটা কিন্তু পারবা, আমি জানি খুবই ইজি একটা কোয়েশ্চেন, আশা করি পারবা। হিমোফিলিয়া বি বলছে, আমরা জানি হিমোফিলিয়া দুই প্রকার, হিমোফিলিয়া এ আছে, হিমোফিলিয়া বি আছে। হিমোফিলিয়া এ যেটা, হিমোফিলিয়া আমি পুরো লিখবো, আচ্ছা পুরোটা লিখি, হিমোফিলিয়া এ যেটা, সেটা হচ্ছে কিসের জন্য হবে, এই দিয়ে মাথায় রাখবা, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। কি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটা দিয়ে মাথায় রাখবা, ঠিক আছে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। আচ্ছা, আর হিমোফিলিয়া বিটা কি দিয়ে মাথায় রাখবা, সেটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস, ঠিক আছে, ক্রিসমাস ফ্যাক্টর,
এটা হচ্ছে 9 নাম্বার ফ্যাক্টরটা, কত 9 নাম্বার। সো 9 নাম্বার ফ্যাক্টর যদি কোনো ডিফেক্টিভিটি থাকে, অর্থাৎ যদি যেসব ব্লাডের ক্লটিং ফ্যাক্টরগুলো আছে, যেসব ক্লটিং ফ্যাক্টর কি করে এদের কাজ, এরা হচ্ছে রক্ত জমাট বাঁধায়। সো কোনো একটা কারণে যদি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের যদি ডিফেক্টিভ থাকে, অর্থাৎ যদি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের কোনো একটা সমস্যা থাকে বা যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে কি হবে, হিমোফিলিয়া এ হবে, ঠিক আছে। এবং যদি ক্রিসমাস ফ্যাক্টরের যদি তোমার কি ঘাটতি থাকে, অর্থাৎ 9 নাম্বার যে ক্লটিং ফ্যাক্টর তার মধ্যে যদি ঘাটতি থাকে, তাহলে কি হবে, হিমোফিলিয়া বি হবে। এবং হিমোফিলিয়া বিটা একটু বেশি কমন। যাই হোক, এত কিছু জানতে হবে না, বাট জাস্ট নাম্বারটা পড়ে রাখবে, যেহেতু 9 নাম্বারের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে হিমোফিলিয়া বি হবে, ঠিক আছে। এবং আমাদের এই হিমোফিলিয়া থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, হিমোফিলিয়ার বিভিন্ন টাইপের কন্ডিশন হতে পারে, কন্ডিশনগুলো একটু কষ্ট করে মাথায় রাখবা, ঠিক আছে। অর্থাৎ হিমোফিলিয়া দিয়ে তোমার বিভিন্ন রকম কোয়েশ্চেন হতে পারে, অর্থাৎ পুত্র সুস্থ হবে নাকি, কন্যা বাহক হবে নাকি, কত পার্সেন্ট হবে কত পার্সেন্ট হবে না, যেগুলো আমি তোমাকে অলরেডি কালার ব্লাইন্ডনেসে পড়াই ফেলছি। এই সেম কোয়েশ্চেনগুলো হিমোফিলিয়া থেকে আসতে পারে, কারণ এটা একটা কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে। আচ্ছা, জিনগত, অর্থাৎ আমাদের সেক্স লিঙ্কের অসুবিধার কারণে, এক্স লিঙ্কের মধ্যে মিউটেশন হওয়ার কারণে, একদম স্পেসিফিকভাবে লিখলে হিমোফিলিয়া রোগটা কেন হয় সেটা বলবো আমরা কি, এক্স লিঙ্ক যে জিনটা আছে, এক্স লিঙ্ক যে আমাদের ক্রোমোসোমটা আছে, তার মধ্যে যখন ডিফেক্টিভিটি দেখা যাবে অথবা তার মধ্যে যদি ঘাটতি দেখা যায়, তাহলে এক্স লিঙ্কের মধ্যে যদি ঝামেলা দেখা যায়, তাহলে আমার কি হবে, হিমোফিলিয়া রোগটা হবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। আর ওয়াই জিনটা কিন্তু তেমন একটা কমন না, ওয়াই জিন দিয়ে বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় খুবই রেয়ার, যার কারণে ওয়াই জিন নিয়ন্ত্রিত রোগী কিন্তু খুবই কম, ঠিক আছে। আচ্ছা, একদমই নাই বললেই চলে। তাহলে এখান থেকে 9 নাম্বারটা একটু কষ্ট করে মাথায় রাখবা। আর যখন তোমাকে বলবে হিমোফিলিয়া এ কেন হবে, তুমি তখন বলবা 8 নাম্বারের যদি ঘাটতি হয় তখন হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আসে আমি হিমোফিলিয়ার ধরন, এই যে তোমাকে অলরেডি ভাই বলে ফেলছি, এইখানে আছে দেখো, হিমোফিলিয়া এই যেটা সেটাকে আমরা বলি ক্লাসিক হিমোফিলিয়া, ঠিক আছে, ক্লাসিক হিমোফিলিয়া, ক্লাসিক হিমোফিলিয়া, বুঝতে পারছো। আচ্ছা, আর ক্রিসমাস ডিজিজ যেটা, সেটা হচ্ছে হিমোফিলিয়া বি, বা আমার 9 নাম্বার ফ্যাক্টরের অভাবে যেটা হবে সেটা, অর্থাৎ আমার হিমোফিলিয়া যদি তোমার পাশে 9 দিয়ে দেয়, আইএক্স দিয়ে দেয়, তাহলে তোমার বুঝতে হবে সেটা কি আমাদের 9 নাম্বারটার ঘাটতি মিন করতেছে, ঠিক আছে। আচ্ছা, এবং হিমোফিলিয়া যত কন্ডিশন এগুলো আমি পড়াবো, সমস্যা নাই, বাট একটু তাও পড়ে নিবা, ঠিক আছে। যেমন ক্রিসমাস ফ্যাক্টর যেটা, সেটা একটা নাম আছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। কি নাম ছিল, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, এই দুইটা সেম জিনিস মিন করে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে নিচের কোন বৈশিষ্ট্য, এটা কিন্তু ডেন্টাল 18-19 কোয়েশ্চেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন দিছে, নিচের কোন বৈশিষ্ট্য পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, হয় না বলছে, তার মানে আনসার যে কোনো একটা হবে, ঠিক আছে, বাকি তিনটা কিন্তু কারেক্ট। আচ্ছা, তাইলে এখানে পলিজিনটা মানে কি, পলিজিন সম্পর্কে আমি তোমাকে অলরেডি বলে ফেলছি, মাল্টিপল জিন সম্পর্কে বলছিলাম না। এই জিনিসটা কি ছিল, তোমার ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত, সেম লোকাস না কিন্তু ভিন্ন ভিন্ন লোকাসে, ঠিক আছে, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত। জাস্ট কয়েকটা লাইন মাথায় রাখবা, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত একাধিক জিন, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত থাকবে। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে একাধিক জিন, একাধিক জিন যখন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, যখন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলতেছি, পলিজিন বলতেছি, ঠিক আছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত অনেকগুলা জিন, অর্থাৎ একের অধিক জিন, তখন তারা সবাই মিলে যখন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, তখন তাকে আমরা পলিজিন বলবো। এবং পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত কি কি হয়, এটা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমার এইচএসসি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এবং আমার অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানের মধ্যে উচ্চতাটা হচ্ছে আমার পলিজিন, তারপর আকৃতি পলিজিন না, তাহলে আনসার তো এটাই হবে, তাই না। ত্বকের বর্ণ, এটা অবশ্যই পলিজিন, বুদ্ধিমত্তা, এটা অবশ্যই পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এখানে আনসার কি হবে, বি হবে, আকৃতি হবে। এটা পুরোপুরি একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন, এবং এটার আমার হয়তো বা ব্যাখ্যা আছে, ঠিক আছে, আকৃতি। আচ্ছা, এই যে ব্যাখ্যাগুলো, এই যে এখানে, এই যে এটা একদম বইয়ের মধ্যে সুন্দর করে লাইনটা দাগায় ফেলো, মানুষের উচ্চতা, ত্বকের রং, চোখের রং, তারপর গাভীর দুধ, এই যে এটা মাস্ট, তারপর ভুট্টা এবং গমের দানার রং অবশ্যই, তারপর হচ্ছে আমার ওজনের ভিন্নতা, মানুষের আচরণ, তারপর হৃদরোগ, ঠিক আছে, তারপর মানসিক অসুস্থতা, এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে। এই সবগুলো হচ্ছে পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। জাস্ট উদাহরণগুলো মাথায় রাখবো, উদাহরণগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। আর এইচএসসির জন্য অনুধাবনের জন্য এই তোমার পলিজিন কাকে বলে, পলিজিন বলতে কি বুঝো, এটা লাগবে ক্ষয়ের জন্য, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা, তারপর বলতেছে নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। এই যে ভাই দেখছো না, আগের কোয়েশ্চেন সলভ করছি, এই কোয়েশ্চেনটা কমন চলে আসছে। এভাবে করে কিন্তু আমাদের সলভ করা লাগে, এই কারণে আমাদের সলভ করা লাগে। আগে যেগুলো আমি বলে ফেলছি যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ভালো করে পড়তে হবে তোমাকে, নয়তো ভাই তুমি কনফিউজ হয়ে যাবা। দেখো এখানে কিন্তু বলছে নিচে কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। তুমি যদি ভাইয়া আগের বছরের কোয়েশ্চেনটা যদি সলভ করতেছো, তার মানে দেখো আগের যে কোয়েশ্চেন পড়েছে এগুলো কিন্তু 19-20-এর কোয়েশ্চেন, এটা 17-18 কোয়েশ্চেন। তার মানে 17-18 কোয়েশ্চেন যদি তুমি সলভ করে যাও, তাহলে 19-20-এর যে ভিন্ন কোয়েশ্চেনটা দিছে, 19-20-এ কি বলছে নিচের কোনটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তার মানে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেগুলো না, সেগুলোই তো অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে এভাবে করে তুমি ক্রস চেক করে কিন্তু আনসার মিলাই ফেলতে পারবা। এই জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, যখন বলছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়, তা আমাকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কিন্তু অনেকগুলো রোগ আছে এবং সবগুলো কিন্তু আমার মুখস্থ করতে হবে অবশ্যই, এবং এগুলো খুব ইজি। যে তিনটা আমরা পড়ছি ওগুলো তো আছেই, যেমন আমার হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, দুশিনি মাসকুলার ডিস্ট্রফি, এগুলো তো অবশ্যই আছে। তার সাথে সাথে আমার রাতকানা, তারপর হচ্ছে হেয়ার ফোরলক আছে, তারপর আরও কয়েকটা আছে, ডায়াবেটিস আছে, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদের কিসের মধ্যে পড়তেছে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মধ্যে পড়তেছে। একটা চার্ট আছে, আমি চার্টটা পড়াই দিব, সমস্যা নাই। বাট আমরা এখানে যদি দেখি, যেমন থ্যালাসেমিয়া, এই বেটা কি আমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার? না, এটা আমরা একটু আগে পড়ছি যে এটা অটোসোমালের মধ্যে পড়বে। তার মানে আনসার এখানে কি হবে, বি হবে, ঠিক আছে। এই যে দেখো, এই যে চার্টটা নিয়ে তোমাকে বলতেছিলাম সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি কি আছে। দেখো, লাল সবুজ বর্ণান্যতা, হিমোফিলিয়া, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, রাতকানা, এগুলো আমরা জানি। আচ্ছা, বাদ বাকি যেগুলো, এগুলো একটু আমি বলি। এই যে তোমার দেখো না, অনেক গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি দেখা যায় তোমার টেস্টিকুলার ফেমিনাইজেশন জিনিসটা, যেমন দেখা যায় তারা বাচ্চাকালে কিন্তু ছেলে ছিল, ছেলের সাথে কিন্তু তারা খেলতো, কিন্তু যত তারা আস্তে আস্তে বড় হচ্ছে, তারা পুরুষ থেকে ধীরে ধীরে নারীতে রূপান্তরিত হচ্ছে। এটা পুরোপুরি একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে। এটা পুরোপুরি একটা জেনেটিক ডিসঅর্ডার বলতে পারি। এইটাকে, জিনিসটাকে, এই ঘটনাকে আমরা বলি কি জানো, টেস্টিকুলার ফেমিনাইজেশন, আমরা অনেকে জানি কিন্তু। তারপর আরেকটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম, হয়তো এখানে আছে, এই যে ফ্রাজাইল এক্স সিনড্রোম, এটা কিন্তু একটা মানসিক একটা রোগ। ওই যে অটিজম বলে না, অটিস্টিক বাচ্চা, ওইটা হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম। আচ্ছা, পারবো। তারপর এটাও পারবো। তারপর আসে হাইপার ট্রাইকোসিস। হাইপার মানে অনেক বেশি, ট্রাইকোসিস মানে লোম মিন করে। সো দেখো না, কারো শরীরের মধ্যে ভাল্লুকের মতো লোম, হাতে হাতে লোম তো আছে, ঠিক আছে, বাট দেখো বুকে অনেক বেশি লোম, তারপর পিছনেও লোম, ঘাড়েও লোম, সবখানে লোম। এইটা হচ্ছে হাইপার ট্রাইকোসিস, অর্থাৎ বডির মধ্যে নর্মাল থেকে অনেক বেশি যে লোম থাকে সেটাও কিন্তু একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তারপর ডায়াবেটিসের মধ্যে মাথায় রাখবা, মেলাইটাস কিন্তু না, মেলাইটাস সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না, এটা কিন্তু বেশিরভাগ আমাদের লাইফস্টাইলের কারণে হচ্ছে, ঠিক আছে। বাট যেটা ডায়াবেটিস ইনসিপিটাস, সেটা কিন্তু একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ডায়াবেটিস ইনসিপিটাসে কি হয় জানো, সেটা হচ্ছে অস্বাভাবিকভাবে সে মূত্র ত্যাগ করে। মেলাইটাসের ক্ষেত্রে সেমটাই হয়, বাট ডায়াবেটিস ইনসিপিটাসটা হচ্ছে কিসের কারণে হয়, যদি আমার ওই যে বৃক্কের মধ্যে যে অ্যাডিএইচ আছে না, অ্যান্টি ডায়োরেটিক হরমোন, এটার মধ্যে যখন ঝামেলা হবে তখনই আমার ডায়াবেটিস ইনসিপিটাস হবে। তারপর হচ্ছে অপটিক অ্যাট্রফি। অপটিক অ্যাট্রফি মানে যদি আমার দৃষ্টির যে স্নায়ু, অপটিক নার্ভ, এটার মধ্যে যদি কোনো ঝামেলা হয় তখন অপটিক অ্যাট্রফি দেখা যায়। তারপর হচ্ছে মায়োপিয়া, এই জিনিসটা খুবই কমন, এটা স্টামাক দিয়ে রাখো। মায়োপিয়া মানে ক্ষীণদৃষ্টি, যেটা আমাদের বাচ্চাকালে হয়, অর্থাৎ এই বয়সে যেটা আমাদের হয়। দেখো না, যখন 40 বছর একটা মানুষ ক্রস করে, তখন কিন্তু মায়োপিয়া থেকে তারা হাইপার মেট্রোপিয়াতে কনভার্ট হয়, তাই না। অর্থাৎ আমরা এখন একরকম দেখতেছি, আমাদের হাইপার মেট্রো, পরে যখন হাইপার মেট্রোপিয়া হবে তখন আমরা ডিফারেন্ট কন্ডিশনে চলে যাব, বুঝতে পারছো। আচ্ছা, অর্থাৎ আমরা এখন হচ্ছে দূরের জিনিস হচ্ছে আমরা নর্মালি ভালো করে দেখতেছি না, তাই না। বাট একটা বয়স হবে যখন আমরা দূরের জিনিস দেখতে পাবো, বাট কাছের জিনিসগুলো দেখতে পাবো না। সেই জন্য দেখো না, আমাদের আব্বারা যখন কাছের কিছু একটা বইটে পড়ে, তখন তারা কি করে, একটা এক্সট্রা চশমা লাগায়, কারণ তারা হাইপার মেট্রোপিয়ার পেশেন্ট হয়ে গেছে, ঠিক আছে। 40 বছর পর কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যায়। বাট মায়োপিয়া যেটা, সেটা অনেকটা হচ্ছে আমার কিসের উপর ডিপেন্ডেন্ট, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এমনটা না যে আমার এই যে তোমার হ্যাবিটের কারণে হচ্ছে, এমনটাও না। যেমন আমি যদি বলি মোবাইল বেশি দেখার কারণে হচ্ছে, অবশ্যই হইতে পারে, বাট এটাকে ইনফ্লুয়েন্স করে কিন্তু একটা জেনেটিক কারণ, বুঝতে পারছো। মানে এটাও দায়ী, ওইটাও দায়ী। আচ্ছা, তার মানে এখানে রোগগুলো ভাইয়া খুব ভালো করে মুখস্থ করবে, একদম একদম ইজি না ভাইয়া, খুবই ইজি জিনিসটা। আচ্ছা, তারপর কি বলছে, মার্সোপিয়াল স্তন্যপায়ী কোন মহাদেশে পাওয়া যায়, এই কোয়েশ্চেনটা ডিরেক্ট মুখস্থ রাখবা। মার্সোপিয়াল মানে কি মিন করে জানো, ওই যে তোমার ক্যাঙ্গারু টাইপসের যারা আছে, ঠিক আছে, ক্যাঙ্গারু টাইপসের যারা আছে তারা। তাহলে ক্যাঙ্গারু টাইপসের ওরা কোথায় থাকে আমরা জানি ভাইয়া, অস্ট্রেলিয়া থাকে, ঠিক আছে। এই জিনিসটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা। তাহলে মার্সোপিয়াল মানে সেটা অস্ট্রেলিয়া, ঠিক আছে, হ্যাঁ অস্ট্রেলিয়া। আচ্ছা, তারপর আসে আমাদের পরের কোয়েশ্চেনে, মানুষের কোন ব্লাড গ্রুপ সবচেয়ে বেশি, কোন ব্লাড গ্রুপের পরিমাণ সবচেয়ে বেশি। তোমার বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, কোন ব্লাড গ্রুপের পরিমাণ কত। যেমন বি ব্লাড গ্রুপ যেটা, সেটাতে বলা আছে 35%, এবং এটাই কিন্তু সবচেয়ে বেশি, ঠিক আছে। বি ব্লাড গ্রুপ কত পার্সেন্ট, 35%, এবং এটা কিন্তু সবচেয়ে বেশি, ঠিক আছে। বি ব্লাড গ্রুপ সবচেয়ে বেশি, এটা হচ্ছে 35%। তারপরে এটা আছে মনে সম্ভবত 23%,
ঠিক আছে, এরকম করে করে যে চার্টটা আছে না ওটা একটু ভালো করে পড়বা। হয়তো বা চার্টটা এখানে দেওয়া আছে বি ব্লাড গ্রুপ না, হ্যাঁ আনসার হচ্ছে ডি হবে, বি ব্লাড গ্রুপ। এই যে চার্টটা আছে এখানে দেখো, চারটা এখানে দেওয়া আছে। এ ব্লাড গ্রুপ হচ্ছে 23%, যেটা তোমাকে বলছিলাম। বি ব্লাড গ্রুপ হচ্ছে 35%, তারপর এ বি হচ্ছে 8%, ও হচ্ছে 34%। অনেকগুলো বইয়ে দেখা যায় ওকে হচ্ছে তোমার কি সবচেয়ে বেশি ব্লাড গ্রুপ বলা হয়, মানে সবচেয়ে বেশি প্রিভ্যালেন্ট ব্লাড গ্রুপ, বাট অ্যাকচুয়ালি আনসারটা কিন্তু কি হবে, বি ব্লাড গ্রুপ হবে। ঠিক আছে, বি ব্লাড গ্রুপ হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়। ওকে, দাঁড়াও। আচ্ছা, আমরা আমাদের পরের কোয়েশ্চনে আসি। জুরাসিক সময়কাল বলা হয় কত আগের সময়কে? দেখছো ভাই, আমি এই ক্লাসে যখন শুরু করেছিলাম তখনই কিন্তু আমি এই যে সময়কালের মধ্যে কয়েকটা সময়কাল তোমাকে সুন্দর করে দাগাই দিয়েছিলাম, বলছিলাম ভাইয়া অ্যাটলিস্ট এগুলো যাতে একটু ভালো করে পড়ো। ঠিক আছে, আমি কিন্তু এটা আলাদা করে দেখছি বা এরকম কিছু না। দেখো আমাদের কিন্তু জুরাসিকটাই আসছে, কোনটা কোনটা ইম্পর্টেন্ট এগুলো বুঝে যায়। তো তুমি যদি ইচ্ছা করে তুমি সব পড়তে চাইলে সব পড়তে পারো, আরও ভালো। বাট তোমাকে যেগুলো দাগাই দিছে ওগুলো অ্যাটলিস্ট তোমাকে অবশ্যই পড়তে হবে। এখন থেকে যদি তুমি পড়ে রাখো জিনিসটা, পরবর্তী জিনিসটা তোমার জন্য ইজি হয়ে যাবে। এত যে একটা কঠিন, এত যে সাল মনে রাখা, এই যে টাইম মনে রাখা, এগুলো এত প্যারা হবে না তখন, কারণ তুমি তো অলরেডি একবার পড়ে ফেলছো। তাহলে জুরাসিক মানে মনে ছিল কত ছিল, 16.5 কোটি ছিল সম্ভবত। এই যে 16.5 কোটি, এটাই হচ্ছে বি আনসার হবে। ঠিক আছে, জুরাসিক, ট্রায়াসিক, প্লিওসিন, ঠিক আছে, এইগুলো যেগুলো আছে সবগুলো একটু পড়তে, ডিবোভিয়ান, তারপর আর্টোভিসিয়ান, কোনটা সময়কাল কত একটু ভালো করে পড়তে হবে। দেখি তো এটার আনসার কি, এটার আনসার হ্যাঁ 16.5 কোটি বছর। ঠিক আছে, এবং এটা চারটা হতে হবে, এখানে দেওয়া আছে। এই যে চারটার মধ্যে তোমাকে দেখাই দিয়েছিলাম না ভাইয়া, রিসেন্টটা পড়তে হবে, তারপর হচ্ছে আমাদের মানুষের উদ্ভব প্লিওসিনটা পড়তে হবে। ঠিক আছে, তারপর আমাদের হচ্ছে এই যে ক্রিটেসিয়াস, জুরাসিক, ট্রায়াসিক, অ্যাটলিস্ট এই দুইটা জুরাসিক আর ট্রায়াসিক হলো খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই পড়তে হবে। তারপর আছে আমাদের কি, এই যে ডিভোভিয়ান, অর্ডোভিসিয়ান, এগুলো অবশ্যই পড়তে হবে। এবং প্যালিওজোইক, সিনোজোইক, মেসোজোইক, এগুলো তো বলছি কোনটা কি কাল, তাই না? সিনোজোইক যেমন স্তন্যপায়ী, মেসোজোইকের মধ্যে সরীসৃপ সবচেয়ে বেশি ছিল, এই জিনিসগুলো একটু আমার পড়তে হবে। আচ্ছা, তারপর আসি কোণে। কোণে হচ্ছে এই দেখছো বললাম না এরকম কোয়েশ্চেনগুলো দিবে, এরকম কোয়েশ্চেনগুলো একটা দিয়ে দিছে, আসলে আমরা সলভ করি। কোণে হচ্ছে হিমোফিলিয়ার বাহক। তাহলে আমি এই জিনিসটা শোনার সাথে সাথে তুমি খাতার মধ্যে এক কোণায় লিখে ফেলবা, অর্থাৎ কোয়েশ্চেনে এক সাইডে তুমি লিখে ফেলবা, যেহেতু বাহক বলছে তার মানে হিমোফিলিয়া, যেহেতু বলছে এটা হচ্ছে সুস্থ জিন আর এটা হচ্ছে ডিফেক্টিভ জিন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি, কোণে হিমোফিলিয়ার বাহক, এটা মিন করতেছে এই জিনিসটা। আর বর যেহেতু সুস্থ, তার মানে কি এক্স এইচ ক্যাপিটাল এইচ সরি ওয়াই। ঠিক আছে, তাহলে এরকম হচ্ছে আমাদের দুইজনের আমরা ক্রোমোজোমের তার গ্যামেটগুলো আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা এগুলোকে গ্যামেটে আলাদা করব, গ্যামেটে আলাদা করার পরে আমরা কি ক্রস ম্যাচ করব, চেকার বোর্ডে বসাতে পারি, যা ইচ্ছা তা করতে পারি। বাট আমরা দেখি সন্তানের ক্ষেত্রে কি হবে, কোনটা মিথ্যা বলছে সন্তানের ক্ষেত্রে, কোনটা মিথ্যা, মানে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যেটা মিথ্যা। তাহলে আমি যদি অ্যাজ ইউজুয়াল মিলাই, তাহলে ভাই কি হবে আমরা একটু দেখি তো। এই যে এক্স এইচ ক্যাপিটাল এইচ পাইলাম একটা। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে মাথায় রাখতে হবে কোনটা, এক্স এইচ ওয়াই, তার মানে একটা বাচ্চা আমরা সুস্থ পেয়ে গেছি। আচ্ছা, আরেকটা যদি করি সেক্ষেত্রে কি হবে, একটা কোণে পাইলাম যে বাহক, আরেকটা কোণে আরেকটা পুত্র পাবো যে পুরাপুরি এফেক্টেড। তার মানে আমি একটা পুরোপুরি সুস্থ কোণে পাইলাম, আর একটা পুরোপুরি সুস্থ পুত্র পাইলাম, আরেকটা কোণে পাইলাম যে হচ্ছে বাহক, আর একটা পুত্র পাইলাম যে পুরোপুরি এফেক্টেড অর্থাৎ রোগাক্রান্ত। তার মানে এখানে ভাইয়া আমাকে যে ইনফরমেশনগুলো দিছে ওগুলো এবার আমরা একটু দেখি তো কি দিছে। পুত্রদের অর্ধেক সুস্থ হবে, কথাটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, পুত্রদের একটা হচ্ছে রোগাক্রান্ত হয়েছে, একটা হচ্ছে কি পুত্র সুস্থ হয়েছে, তার মানে অর্ধেক সুস্থ হবে। আবার বলছে পুত্রদের সবাই সুস্থ হবে, তাহলে এটা তো অবশ্যই ফলস। আমি তো এটা দেখে বুঝে গেছি এটাই কারেক্ট আনসার হবে, তাই না? কার মানে এই তিনটা ঠিক আছে আর এটা হচ্ছে রং আছে, কারণ এটা দেখে তো বুঝতেছি এটা কখনো আনসার হবে না, তোমাকে তো খুঁজছে কোনটা মিথ্যা সেটা। তার মানে আনসার কি হবে এখানে, বি হওয়ার কথা। ঠিক আছে, আনসার কি বি। ঠিক আছে, এভাবে করে আমার জিনিসগুলো পড়তে হবে, এগুলো একটা যদি তুমি জানো সব কিছু কিন্তু তুমি সলভ করতে পারবা, বুঝতে পারছো? সব কিছু সলভ করতে পারবা। এবং হিমোফিলিয়া নিয়ে তুমি কিন্তু বিস্তারিত পড়ে ফেলবা, এই সবগুলো কিন্তু আমি অলরেডি অনেকবার পড়াই ফেলছি। ঠিক আছে না, অনেকবার পড়াই ফেলছি। এই যে এরকম বিভিন্ন রকম কন্ডিশন হতে পারে, যেমন মেয়েদের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই 3টা কন্ডিশন হবে, পুরুষদের ক্ষেত্রে 2টা, নয়তো রোগাক্রান্ত নয়তো সুস্থ। আর মেয়েদের ক্ষেত্রে কি কি হইতে পারে, সে রোগাক্রান্ত হইতে পারে, অথবা বাহক হইতে পারে, অথবা সুস্থ হইতে পারে, 3টা হইতে পারে, যেহেতু তাদের এক্স জিন 2টা। তার মানে আমি বলতে পারি কি, আমাদের তোমার পুরুষরা সবসময় বেশি এফেক্টেড হয়। ঠিক আছে, এসব রোগে পুরুষরা বেশি এফেক্টেড হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর আসি ফিলোসফিক গ্রন্থের রচয়িতাকে, এটা খুব সুন্দর করে বলা আছে, ফিলোসফিক গ্রন্থের রচয়িতা, তারপর বায়োলজি শব্দের প্রবর্তক। ঠিক আছে, ফিলোসফিক গ্রন্থের রচয়িতা এটা হচ্ছে কি আমাদের ল্যামার্ক ছিল, ল্যামার্ক। এরপর হচ্ছে আমাদের আরেকটা কি ছিল, বায়োলজি শব্দের প্রবর্তক,
তারপর হচ্ছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীদেরকে যে আলাদা করার যে শ্রেণীবিন্যাসটা, এই সবগুলা কিন্তু রচিত করছে আমাদের বিজ্ঞানী ল্যামার্ক। উনি কিন্তু আমাদের বিবর্তন তত্ত্ব দিছিল। কোনটা তত্ত্ব দিছিল? সেটা হচ্ছে আমাদের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। আমাদের ল্যামার্ক মামা কি দিছে? ল্যামার্ক দাদা বলতে হবে অ্যাকচুয়ালি। সেটা কি দিছে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। এই যে দুইটা মতবাদ আছে না, ল্যামার্ক আর ডারউইনের মতবাদ, এই দুইটাকে তুমি পাশাপাশি রেখে পড়বা, নয়তো তুমি ভুলে যাবা যে অ্যাকচুয়ালি কার মতবাদ কিরকম ছিল। মানে জাস্ট একটু পাশাপাশি রেখে কম্পারিজন করে জিনিসটা পড়বা। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ একটা আছে, এখানে উত্তরাধিকার লিখি নেই। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ একটা আছে, আরেকটা মাথায় রাখবা কোনটা? আরেকটা মাথায় রাখবা আমাদের প্রাকৃতিক নির্বাচন মতবাদ, অর্থাৎ ডারউইনের মতবাদ। তারপর হচ্ছে নব্য যে ডারউইনবাদ, ওইটাও মাথায় রাখতে হবে। তারপর আরো কয়েকটা ইয়ে আছে না, তোমার দুইটা যে তত্ত্বগুলো আছে না, পুনরাবৃত্তি তত্ত্ব, ওই জিনিসগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? কে প্রবর্তন করছে, পুনরাবৃত্তি তত্ত্ব কে দিছে, জাস্ট নামগুলো পড়বা, আর কিছু পড়তে হবে না। এবং চ্যাপ্টার লাস্টে গিয়ে আর্কিওপ্টেরিক্সটা পড়বা এবং হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ কি কি আছে ওইটা পড়বা, শেষ। তাহলে এখানে কি হবে? ল্যামার্ক হবে আনসার, ঠিক আছে? এবং ল্যামার্ক সম্পর্কে বিস্তারিত কিন্তু এখানে বলা আছে। যেমন আমাদের ল্যামার্ক হচ্ছে কি একজন ফরাসি দার্শনিক ছিল এবং প্রকৃতি বিজ্ঞানী ছিল, এবং উনি হচ্ছে ফিলোসফিক যে জুলজি বইটা, এই যেটা বলতেছিলাম তোমাকে, ফিলোসফিক জুলজিক এই বইটার রচয়িতা, ঠিক আছে? এবং তাছাড়াও তিনি বায়োলজি শব্দের প্রবর্তক, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে বললাম পরেটা, এটাও গুরুত্বপূর্ণ। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই ভাগে তারা কি করছে? প্রাণীকে বিভক্ত করছে, ঠিক আছে? এই তিনটা জিনিস জানলে তোমার জন্য মোর দেন এনাফ। ল্যামার্কিজম, আমরা জানি ল্যামার্কিজম মানে কি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। এবং এই যে ল্যামার্কিজমের যে তত্ত্বটা, এই তত্ত্বের মধ্যে জিনিসটাকে ঠিক করছে কে, অর্থাৎ তত্ত্বটাকে হচ্ছে গুছাইছে কে? বিজ্ঞানী ডটসন। অর্থাৎ ল্যামার্ক যে মতবাদগুলো দিছে তাকে সুন্দর করে সাজাইছে কে? বিজ্ঞানী ডটসন, এটা জানতে হবে। তারপর এই যে ল্যামার্কের যে মতবাদ, তোমাকে এখানে 4টা পয়েন্ট যা শুরুগুলো মুখস্থ করতে হবে। 4টা যে সূত্রতে সে আলাদা করছে না, কোন সূত্রতে কি আছে, জাস্ট একটু এটা মুখস্থ করবা। যেমন ফার্স্ট আছে আমাদের বৃদ্ধি। একটা প্রাণী তার নিজের মধ্যকার যে বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে, সে তার সচেষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সে কিন্তু কি চাচ্ছে? যাতে তার কি হয়? বৃদ্ধি হয়, ঠিক আছে? এটা তার সচেষ্ট প্রচেষ্টা থাকলে তখনই তার বৃদ্ধি হচ্ছে। তারপর হচ্ছে পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন। এই জায়গায় সে আসল মারাটা খাই গেছে, তাই না? একটা মারা খাইছে এই জায়গায়। তার আগে জিনিসগুলো ঠিক আছে, পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা। এই কারণে একটা জীব চায় কি? সে তাতে একটা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে, এবং বলা হয়ে থাকে এই জন্যে তার আস্তে আস্তে তার আঙ্গিক পরিবর্তন হয়। যেমন এটা কিন্তু জিরাফ দিয়ে উদাহরণ দিয়েছিল। জিরাফ কিন্তু আগে তোমার কিসের মতো ছিল? ঘোড়ার মতো ছিল, কারণ মাটিতে কিন্তু অনেক ঘাস ছিল। কিন্তু যখনই মাটির মধ্যে ঘাস আর পাওয়া যাচ্ছিল না মরুভূমির মধ্যে, তখন তাদের কি করতেছে? তাদের হচ্ছে উপরের গাছ থেকে হচ্ছে তোমার পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়া লাগতেছে। তো এটা তো পসিবল হচ্ছে না, তো এই জন্য আস্তে আস্তে কালের বিবর্তনে তাদের ঘাড়টা লম্বা হয়ে গেছে। তো এটাকে আমরা বলতেছি আঙ্গিক পরিবর্তন। 3 নাম্বার যেটা দিছে সেটাও আরেকটা খুব মজাদার, সেটা হচ্ছে ব্যবহার এবং অব্যবহার। ল্যামার্ক বলছে জীবদ্দশায় কোন একটা অঙ্গ বেশি ব্যবহার করলে তার কার্যক্ষমতা অনেক বেড়ে যায়, আর কম ব্যবহার করলে, ইউজ না করলে, সেটা আস্তে আস্তে কিসে কনভার্ট হয়? নিষ্ক্রিয় অঙ্গের কনভার্ট হয়। বাট এটা অ্যাকচুয়ালি একটা রং কনসেপ্ট, তাই না? যেমন আমাদের হৃৎপিণ্ড আজীবন পাম্প করতেই আছে, কিন্তু হৃৎপিণ্ডের সাইজ কি বাড়তেছে না। কিংবা আমাদের ব্লাড ভেসেল আজীবন কাজ করতেছে, এটা কি সাইজ বাড়তেছে না। কিংবা আমাদের কিছু অঙ্গ আছে যেগুলো আমরা কখনোই ইউজ করি না, বাট তাদেরকে সাইজ কমতেছে না, ঠিক আছে? বাট ল্যামার্ক যেটা বলতে চাইছে, ওই যে আমাদের লেজ, আগে কিন্তু মানুষের লেজ ছিল, এখন কেন নাই? কারণ এখন বর্তমানে আর লেজ ইউজ করার প্রয়োজন পড়তেছে না। সো অব্যবহারের কারণে জিনিসটা বিলুপ্ত হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর লাস্টলি যেটা বলছে সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, এবং এটা তার অ্যাকচুয়াল মতবাদটা। সেটা কি? প্রাণীর জীবদ্দশায় যেসব বৈশিষ্ট্য অর্জন করবে সেগুলো তার উত্তর বংশে বা পরবর্তী বংশে স্থানান্তরিত হবে, যেটা টোটালি একটা রং কনসেপ্ট, তাই না? কারণ আমার জীবদ্দশায় আমি যদি আমার হাত বারবার কেটে ফেলি, হাত যদি আমার একটু গজে, আমি যদি আবার কেটে ফেলি, পুরো হাত দিয়ে কাটা থাকে, তাহলে আমার বাচ্চাদের মধ্যে হাত পা কাটা হবে? কখনো কাটা হবে না। কিন্তু আমি যদি কোনো একটা বৈশিষ্ট্য অর্জন করি, সেটা আমার বাচ্চাদের মধ্যে অবশ্যই থাকবে না, বুঝতে পারছো? আচ্ছা, শুধুমাত্র জননকোষে যে পরিবর্তনগুলো সাধিত হবে সেগুলোই আমার বাচ্চাদের মধ্যে স্থানান্তরিত হবে, আর কিছু না, ঠিক আছে? উনি কিন্তু এটা ইঁদুর দিয়ে পরীক্ষা করছে। তাহলে আমি আপাতত তোমার সৃজনশীলের জন্য কিন্তু পুরোপুরি জিনিসটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি, যাতে তোমার এক্সট্রা কোনো প্যারা না খাওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা, তারপর একটি দেখি, এবি ব্লাড গ্রুপের দাতা কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? এবি ব্লাড গ্রুপের দাতা কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? অ্যাবির যদি আমি বলি, এখানে হচ্ছে আমার কি বলছে? অ্যাবি ব্লাড গ্রুপের দাতা, অর্থাৎ আমার যে দাতা, অর্থাৎ যে ব্লাড দিবে সে হচ্ছে অ্যাবি ব্লাড গ্রুপের। এবং ব্লাড নিতে পারবে কে? তাহলে অ্যাবি, আমরা জানি অনেকে একটু কনফিউজ হয়ে যায়, এটা ও দাগায় দিবে অনেকে, বাট অ্যাকচুয়ালি অ্যাবি যেহেতু সে তো সার্বজনীন গ্রহীতা, তাই না? সে সার্বজনীন দাতা না। যেহেতু সে সার্বজনীন দাতা না, সে শুধুমাত্র ব্লাড দিতে পারবে অ্যাবি ব্লাড গ্রুপকে, ঠিক আছে? যেটা সেটা, বুঝতে পারছি? যেটা সেটা, বুঝতে পারছো? কারণ সে তো ও না, ও হলে সে সবাইকে দিতে পারতো। আচ্ছা, এবং এটা একটা চার্ট আছে, চার্টটা ভালো করে পড়বা। এই যে চার্টটা, এই চার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, 3টে স্টার ডিজার্ভ করে, খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি অলরেডি তোমাকে এটা বলে ফেলছি, দেখো
এটাও বলে ফেলছি যে 23% অ্যান্টিজেন এ থাকে, অ্যান্টিবডি এ থাকে। এখানে অ্যান্টিবডি এ না বলে অ্যান্টিবডি তুমি বি বললা, বিটা বললে সবচেয়ে বেটার হতো, একটু ভুল দিচ্ছে এখানে, যাই হোক সমস্যা নাই। কাদেরকে দিতে পারবে কাদেরকে দিতে পারবে না এটা একটু তোমরা মুখস্থ করবা, মানে এই দুইটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে, বুঝছো? আচ্ছা, কাদেরকে রক্ত দান করতে পারবে? যেহেতু এ, সে এ কে দিতে পারবে এবং এবি কে দিতে পারবে, কারণ আমরা তো জানি এবি সার্বজনীন গ্রহীতা, তাহলে এবি অবশ্যই রিসিভ করতে পারবে। আচ্ছা, কাদেরকে কাদের থেকে সে ব্লাড গ্রহণ করতে পারবে? সেটা হচ্ছে সে শুধুমাত্র এ থেকে পারবে এবং ও থেকে পারবে, কারণ আমরা ও মানে কি জানি, ও সে সবাইকে ব্লাড দিতে পারে, ঠিক আছে? এভাবে করে তুমি মিলামিলিয়ে পড়ে ফেললে অবশ্যই পারবা, কোনো প্যারা নাই। এমন যদি আমরা যদি তোমার একটা জিনিস বলি, সেটা হচ্ছে ধরো এই যে এই যে এ বি ও, তার মানে এই ব্লাডটা কি, অর্থাৎ কাদেরকে দিতে পারবে? সেটা হচ্ছে ও, তাই না? ও হচ্ছে সবাইকে দিতে পারবে এবং শুধুমাত্র নিতে পারবে কার থেকে? ও তার নিজ থেকে। আর এবি শুধুমাত্র দান করতে পারবে, তোমার যাদেরকে দিতে পারবে সে হচ্ছে শুধু একমাত্র এবি ব্লাড গ্রুপদেরকে দিতে পারবে, বাট নিতে পারবে কার থেকে? সবার থেকে ব্লাড নিতে পারবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু জানবা। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা একটু দেখি। হোমোলগাস ক্রোমোজোমে আমার একটি লোকাসের নিজের একত্র থাকাকে, একটি লোকাসের নিজেদের একত্র থাকাকে আমরা কি বলি? আচ্ছা, হোমোলগাসের ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো আছে বা ক্রোমোজোমগুলো আছে তারা একসাথে যে থাকে, এটাকে আমরা টোটালি কি বলি? অ্যালিলোমর্ফ বলি, তাই না? অর্থাৎ একটা, এই যে তোমার আমি যদি হোমোলগাস আঁকি তাহলে কিরকম হবে? টি টি, ঠিক আছে? অর্থাৎ এই ধরো একটা এরকম এরকম, আর এই ধরো আরেকটা টি এরকম, ঠিক আছে? এরকম। তাহলে এরা যে একটা তোমরা একসাথে অবস্থান করতেছে, এদের পরস্পরকে আমরা কি বলতে পারি? অ্যালিলোমর্ফ বলতে পারি, ঠিক আছে? অর্থাৎ একটা একটা চিন্তা করলে তাদেরকে আমরা অ্যালিল বলতে পারি। এরকম আমরা বলে ফেলছি, ঠিক আছে? অ্যালিল কাকে বলে কিন্তু আমরা পড়াই ফেলছি। তারপর জিনোম কাকে বলে অবশ্যই পড়তে হবে, এটা আনসার বি হবে। ফিনোটাইপ বলতে কি বুঝি? আমরা বলছি বাহ্যিক বৈশিষ্ট্য। জিনোটাইপ মানে আমাদের কি, এই যে জিনটাকে আমরা জিনোটাইপ বলতেছিলাম, বুঝছো? তাহলে আমার পুরো জিনিসটা জানতে হবে। এই যে তোমার নামগুলো আছে না, নামগুলো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ চ্যাপ্টারের শুরুতে যে নামগুলো দিয়ে আমরা প্রকাশ করছি না, ওগুলো আমার খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে? এই যে এখানে তোমার বইয়ের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা আছে না, ওই পুরো ব্যাখ্যাটা একটু পড়ে ফেলবা, তোমার জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আসি, এই যে দেখো কোয়েশ্চেনগুলো খুবই ইজি কোয়েশ্চেন দিচ্ছে, তাই না? এখন কিন্তু এক্সট্রা কোনো কঠিন কোয়েশ্চেন নাই। আমি কিন্তু এখন আস্তে আস্তে খুব তাড়াতাড়ি আগাচ্ছি। কেন আগাচ্ছি? কারণ আমরা অলরেডি কিন্তু এগুলো পড়ে ফেলছি। মানুষের দেহকোষে কয়টা অটোজোম থাকে দেখি বলো তো? 44টা অটোজোম থাকে, এটা তো সবাই জানে, তাই না? সবাই জানে। এবং আমি তোমাকে যে ক্রোমোজোম নাম্বারগুলো বলছি, বিভিন্ন প্রাণীর যে ক্রোমোজোম নাম্বারগুলা, এগুলো কিন্তু ভাইয়া একটু ভালো করে পড়বা, ঠিক আছে? বিভিন্ন প্রাণীর যে ক্রোমোজোম নাম্বারগুলো, এগুলো একটু ভালো করে পড়বা। তোমার এই যে তোমার বোটানির মধ্যে ফার্স্ট চ্যাপ্টারে এটা দেয়া আছে না সুন্দর করে, এটা একটু ভালো করে পড়বা। যারা আমার কোষ এবং কোষের গঠন ক্লাসটা করছো, ওখানে কিন্তু আমি বিস্তারিত বলে দিছি কিভাবে পড়তে হবে, কোনটা পড়তে হবে, এই জিনিসগুলো কিভাবে পড়তে হবে, ঠিক আছে? ক্রোমোজোম নাম্বারগুলো ইজিলি কিভাবে মুখস্থ করবে আমি বলে দিছিলাম। আর বাদ বাকি এখানে কিছু বলতেছি না, এটা তো আনসার 44 হবে, আমরা সবাই জানি। আচ্ছা, লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে? ঠিক আছে, এই লিথাল জিনটা সম্পর্কে আমার বিস্তারিত জানতে হবে, ঠিক আছে? লিথাল জিন খুব ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেহেতু আজান দিচ্ছে, আমরা জাস্ট একটু পজ করি, জাস্ট 1 মিনিট পজ করি, সমস্যা আমি ক্যামেরার পজ করে দিলে হবে। আচ্ছা, তাহলে আজান শেষ হয়ে গেছে, এবার আমরা আমাদের ক্লাসে আবার ফিরে আসি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব সুন্দর একটা কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা তোমাদের সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, লিথাল জিনের প্রভাব নেই নিচের কোন রোগে? ঠিক আছে, আচ্ছা, লিথাল জিনের প্রভাব নাই বলছে। আচ্ছা, তার আগে লিথাল জিন সম্পর্কে আমাদের কিন্তু জানা উচিত। আমরা জানি লিথাল জিন মানে কি। লিথাল জিন মানে হচ্ছে আমাদের এক কথায় বলতে গেলে মারণ জিন, ঠিক আছে? মারণ জিন। এই মারণ জিনটা কি করে? সেটা হচ্ছে দুইটা জিন, যখন দুইটা ক্রোমোজোমের দুইটা জিন, অর্থাৎ অ্যালিল বলা যায়, দুইটা অ্যালিল যখন তারা হোমোলোগাস, যখন তারা হোমোজাইগাস অবস্থায় থাকবে, তখন সংশ্লিষ্ট জীবের মৃত্যু ভ্রূণ অবস্থায় হবে, ঠিক আছে? তাহলে কি বলছি? যখন তারা হোমোজাইগাস অবস্থায় থাকবে দুইটা অ্যালিলগুলা, তখন ভ্রূণ অবস্থায় তাদের মৃত্যু ঘটবে। এই জিনিসটাকে আমরা বলে আসতেছিলাম লিথাল জিন। এবং এই লিথাল জিনের প্রভাবে আমাদের বিভিন্ন রকম রোগ হয়, যেগুলো আমাদের প্রাত্যহিক লাইফে কিন্তু আমরা অনেক দেখে আসতেছি। তাইলে এই লিথাল জিন বা মারণ জিনের খুব সুন্দর একটা উদাহরণ, এবং তার আবিষ্কারক কিসের মধ্য দিয়ে আমরা পরীক্ষাটা করতেছি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার অবশ্যই জানা উচিত। এবং ধরো আমি যদি ফার্স্টে শুরু করি, সেটা হচ্ছে লিথাল জিন এই টার্মটা, অর্থাৎ এই যে জিন একটা আছে, এই জিন একটা যে বিলং করে, এই জিনিসটা সর্বপ্রথম আবিষ্কার করছে কিন্তু ফরাসি বিজ্ঞানী লুজিয়েন কুয়ানো, ঠিক আছে? লুজিয়েন কুয়ানো বা কোনো যাই বলো না কেন, সমস্যা নেই, ঠিক আছে? লুজিয়েন কুয়ানো, ফার্স্টে আমার জানতে হবে এই নামটা। তারপর ওনারা এই জিনিসটা কোথায় পরীক্ষা করছে এটা জানা লাগবে। কোথায় পরীক্ষা করছে? ইঁদুরে পরীক্ষা করছে। এবং লিথাল জিন কিসের কারণে হয় এই জিনিসটা জানা লাগবে। আমরা জানি লিথাল জিন কারণটা কি, সেটা হচ্ছে মিউটেশন। এক কথায় বলতে গেলে কি? মিউটেশন, মিউটেশন,
মিউটেশন মানে কেন? মিউটেশন হচ্ছে আমরা জানি কোন একটা, এক কথা বলতে গেলে পার্মানেন্ট একটা চেঞ্জ হয় ডিএনএর মধ্যে। তাহলে ডিএনএর মধ্যে যদি পার্মানেন্ট একটা চেঞ্জ হয়, এটার যে একটা ব্যাড ইম্প্যাক্ট, এটা দেখা যায় লিথাল জিনের ফলে। এবং এই লিথাল জিনের কারণে জীবের মৃত্যুটা কিন্তু ভ্রূণ অবস্থায় হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তাহলে আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন করি যে লিথাল জিনের প্রভাবে কোন একটা প্রাণী, ধরো তারা দুইজনের মধ্যে ক্রস করলো, তা ক্রসের ফলে যে বাচ্চা হবে অ্যাকচুয়ালি তার রেশিওটা কিরকম হবে? তাহলে রেশিও হবে 2:1। এবং এইখানে টোটাল 100%-এর মধ্যে কত পার্সেন্ট জীব ভ্রূণ অবস্থায় মারা যাবে? এই কোয়েশ্চেনটা বললে তুমি এটার আনসার কি দিবা? 25%। কত পার্সেন্ট? 25% বা 25%, তাই না? আচ্ছা, এবং এই জিনিসটা যখন আমরা চেকার বোর্ড বা জিন বা অ্যালিল এগুলো নিয়ে যখন ব্যাখ্যা দিচ্ছিলাম, আমরা একটা জিনিস লক্ষ্য করবা, দেখবা পুরুষ ইঁদুর এবং স্ত্রী ইঁদুর দুইজনেরই যে আমরা আলাদা করে করে আমরা ক্রোমোজোমগুলোর আলাদা করে করে লিখতেছিলাম, ওখানে কিন্তু কোথাও আমরা এভাবে করে দিই নাই, ধরো একটা বড় বড় একটা ছোট ছোট এভাবে করে দিই নাই। কেন দিই নাই? দেখি এই কোয়েশ্চেনটা তোমাদের মাথায় আসছে? দেখো আমরা দুইটাই কিন্তু সংকর দিছি, আমরা কিন্তু বড় বড় ছোট ছোট অর্থাৎ হোমোজাইগাস এগুলো আমরা দিই নাই, প্রচ্ছন্ন প্রকট আলাদা পুরোপুরি একসাথে দিই নাই। দেখো দুইটাই কিন্তু সংকর, তাই না? এরকম কেন? কারণ এটার খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আমি তোমাকে এটার সংজ্ঞায় কি বলছিলাম, তারা জিনগুলো যখন হোমোজাইগাস হবে তখনই কিন্তু সেই জিনটা ওই ব্যক্তিটা, ওই যে প্রাণীটা, ওইটা কিন্তু মারা যাবে। দেখো আমি যদি এটার বিজনেস করি তাহলে কি হবে? খুব সিম্পল, একদম সিম্পল, ঠিক আছে? এখানে যদি আমার চারটা হয়, চারটার মধ্যে কি কি হবে? একটা হচ্ছে ক্যাপিটাল 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 হবে, ক্যাপিটাল স্মল হবে, ক্যাপিটাল স্মল হবে, স্মল স্মল হবে, ঠিক আছে? এখানে যেটা ক্যাপিটাল ক্যাপিটাল আছে, এই বান্দা তো কি হবে? 25%, অর্থাৎ তোমার চারটা মিলে টোটাল 100% হয়েছে, তার মধ্যে 25% আর কি এই কিন্তু ভ্রূণ অবস্থায় মারা যাবে। কারণ কি হয়েছে? এই দুইটা ক্যাপিটাল ক্যাপিটাল হোমোজাইগাস একসাথে হয়েছে, যখনই একসাথে হবে তখনই ওই প্রাণীটা মারা যাবে, ঠিক আছে? এবং এই জিনিসটাকে আমরা কি বলতেছি? লিথাল জিন বলতেছি, বুঝতে পারছো? এবং এই দুইজনের কালার কিন্তু মায়েদের কালারের মতো হবে, এবং এই কালারটা হচ্ছে অনেকটা ইঁদুরের ক্ষেত্রে কি হবে? 11টি কালার হবে, অর্থাৎ একটু কাইন্ড অফ বাদামি আর কি। বাকিগুলো যদি মাটির কালার হয়, এটা হচ্ছে একদম বাদামি কালার। আচ্ছা, তাইলে আমরা একটু দেখি, তোমাকে বলছে লিথাল জিনের প্রভাবে, তাহলে আমি লিথাল জিনের কাহিনী তো বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এখন লিথাল জিনের কারণে কি কি রোগ হয়, এবং এখানে জিজ্ঞেস করছে কোন রোগের ক্ষেত্রে এটার প্রভাব নাই। তুমি কিন্তু একটু যদি বেসিক খাটাতে পারো, ধরো তুমি জিনিসটা মুখস্থ করো নাই, বাট তোমার এই সম্বন্ধে একটা বেসিক আছে, তাহলে কিন্তু এটার আনসার করতে পারবা। কিভাবে আমি একটু দেখি, দেখো হিমোফিলিয়া বলছে, জন্মগত ইকথিওসিস বলছে, অস্টিওপোরোসিস বলছে, এবং থ্যালাসেমিয়া বলছে। তাহলে এই চারটা রোগের মধ্যে একটা জিনিস তুমি লক্ষ্য করো, থ্যালাসেমিয়া নামটা কিন্তু আমরা মোটামুটি জানি ভাই এটা জেনেটিক্স একটা রোগের সাথে রিলেটেড। সেম ওয়েতে হিমোফিলিয়া সেম ওয়েতে আমার জন্মগত ইকথিওসিস এবং অস্টিওপোরোসিস, এই দুইজনের মধ্যে কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে যাব। এখন এই অস্টিওপোরোসিস অথবা বাচ্চাদের ক্ষেত্রে যেটাকে আমরা বলি রিকেটস, এই জিনিসটা কি? এটা কিন্তু তোমাদের ঘরের মধ্যে যারা একটু বয়স্ক তাদের সবারই কিন্তু এই সমস্যা নিয়ে ভুগে, সেটা হচ্ছে আমাদের হাড়ের ক্ষয়, তাই না? হাড় দুর্বল হয়ে গেছে, হাঁটতে গেলে হাড়ে অনেক ব্যথা করতেছে, ওই জিনিসটাকে আমরা বলতেছি অস্টিওপোরোসিস, যেটা বৃদ্ধদের ক্ষেত্রে হয়। ঠিক সেম জিনিসটা যখন ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের মধ্যে হবে, তখন তাকে আমরা কি বলবো? রিকেটস বলবো, ঠিক আছে? এবং তাহলে এটা কিসের কারণে হবে? ক্যালসিয়াম কিংবা ভিটামিন ডি এর অভাবে। তাইলে এই যে ভাই অস্টিওপোরোসিস কিংবা রিকেটস, এই বান্দা কি আমার কি একটা জেনেটিক্স রোগের মধ্যে পড়বে? কখনো না। এই তো একটা নর্মাল রোগ, এই তো আমাদের ডায়েটারি হ্যাবিট, আমাদের লাইফস্টাইল, আমাদের বয়স্ক হওয়া, এর সাথে এইগুলো ডিপেন্ডেন্ট। এটা তো কোনো জেনেটিক্সের সাথে ডিপেন্ডেন্ট কোনো রোগ না, তাই না? তাহলে আনসার এখানে কি হবে? সি হবে, ঠিক আছে? এখন বি নিয়ে অনেকে কনফিউজ, অনেকে হয়তো বা জন্মগত ইকথিওসিস নামটা শুনে নাই। আমরা কিন্তু আমাদের হালকেনস্টাইন চ্যানেলের মধ্যে কিন্তু গ্রুপেও কিন্তু দিছিলাম যে জন্মগত ইকথিওসিস রোগীর পেশেন্টরা দেখতে কিরকম হয়, বিশেষ করে বাচ্চারা আর কি, বড় তো হইতে পারে না, ওরা জন্মের সাথে সাথে কিন্তু 2-3 ঘন্টার মধ্যে কিন্তু মারা যায়। তাহলে ওদের চামড়াটা একদম সাদা, কিন্তু চামড়াটা হচ্ছে কিরকম হয় জানো? ওই যে কুমির আছে না, কুমিরের বাইরে এরকম তোমার আবরণ তারের এপিডার্মাল কিছু লেয়ার থাকে না, অনেক মোটা মোটা। তো এদের ক্ষেত্রে এইসব পেশেন্ট যারা, অর্থাৎ বাচ্চা যারা, তাদেরও কিন্তু চামড়াটা ফেটে ফেটে থাকে, এভাবে থাকে, ঠিক আছে? এবং লাল লাল চামড়াটা ফেটে ফেটে থাকে। তোমরা একটু চাইলে গুগলের মধ্যে এটা ইজিলি খুঁজে দেখতে পারো যে ইকথিওসিসে বাচ্চারা কেমন হয়, এবং তারা কিন্তু জন্মের পরপরই মারা যায়। তাহলে এটা দেখে বুঝতেছি এটা অবশ্যই একটা লিথাল জিনের প্রভাবের একটা রোগ, তাই না? আচ্ছা, তবে এগুলা ছাড়াও আমার লিথাল জিনের কারণে কি কি হয় রোগগুলা পুরাপুরি মুখস্থ করতে হবে, একদম ঠাডা মুখস্থ করতে হবে, কারণ এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু লিথাল জিন নিয়ে ব্যাখ্যাগুলো যেগুলো বলছি, হ্যাঁ ঠিক আছে, আনসার সি, সেগুলো একটু আমি এখানে অলরেডি দেয়া আছে, একটু আমরা দেখি। এখানে খুব সুন্দর করে জিনিসটা বলা আছে, দেখো লিথাল জিন এক ধরনের মিউট্যান্ট জিন, যেটা আমি অলরেডি বলছি, এটা মিউটেশনের কারণে লিথাল জিনের তৈরি হচ্ছে। আচ্ছা, তারপর লিথাল জিন প্রকট হইতে পারে, প্রচ্ছন্ন হইতে পারে। কখন প্রকট হবে? যখন এই যে বললাম না, ক্যাপিটাল ওয়াই একসাথে হবে, এবং প্রকটের কারণে কিন্তু সংশ্লিষ্ট জীবটা মারা যাবে। আচ্ছা, প্রচ্ছন্ন কখন হবে? যখন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, অর্থাৎ তারা জিনটাকে বহন করতেছে কিন্তু রোগের প্রকাশ করতেছে না।
ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো, প্রচ্ছন্ন অবস্থায় আছে বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে যখন তারা প্রচ্ছন্ন অবস্থায় থাকবে অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই একসাথে, তখন কিন্তু সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটবে না। কিন্তু এই যে একটা কথা আছে, প্রচ্ছন্ন লিথাল জিন কেবল যখন হোমোজাইগাস অবস্থায় থাকবে তখন জীবের মৃত্যু ঘটাবে। তাহলে এটা তো হেটেরোজাইগাস, তাই না? কিন্তু কোনো একটা কারণে যদি এরকম হয়ে যায় তখন তারা হোমোজাইগাস হয়ে যাবে, তখনই কিন্তু আমার রোগীর মৃত্যু ঘটাবে, অর্থাৎ ওই প্রাণী বা উদ্ভিদের প্রাণীর আর কি প্রাণীর মৃত্যু ঘটাবে, উদ্ভিদ বলতেছি সরি। আচ্ছা তাহলে লিথাল জিন বা মারণ জিনে কিন্তু দুইটা টাইপ আছে, একটা হচ্ছে সেমি লিথাল জিন আর একটা হচ্ছে সাবভাইটাল জিন। একটা হচ্ছে সেমি লিথাল, ঠিক আছে, আরেকটা মাথায় রাখতে হবে সাবভাইটাল। বুঝতে পারছো কোনটা কি? তোমরা হয়তোবা ক্ষয়ের জন্য তোমরা এই জিনিসগুলো হালকা পাতলা পড়ছো। সেমিলিথাল মানে যখন 50%-এর অধিক, মানে তোমার এই যে কাহিনী হলো, এই যে ঝামেলা হলো, এটার কারণে যদি 50%-এর অধিক জীব মারা যায় সেক্ষেত্রে আমরা বলবো সেমিলিথাল। এটার উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ, হিমোফিলিয়া। এবং সাবভাইটাল হচ্ছে যখন আমার 50%-এর কম জীব মারা যাবে, মানে প্রাণী মারা যাবে, তখন তাকে আমরা বলবো সাবভাইটাল। এটার উদাহরণ মাথায় রাখতে হবে ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা। আমি লিখে দিচ্ছি, কি মাথায় রাখবা, ড্রসোফিলা মাছির এটা একটা মাছি, এটা হচ্ছে লুপ্তপ্রায় ডানা। ওকে, এটা হচ্ছে আমাদের সাবভাইটাল, যে ক্ষেত্রে 50%-এর কম জীব মারা যায়। তাহলে আমরা লিথাল জিন সম্পর্কে এগুলো জানি, এবং লিথাল জিনের রোগগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুব ভালো করে রোগগুলো একটু কষ্ট করে মুখস্থ করে রাখবা। লিথাল জিনের কারণে কি কি রোগ হচ্ছে একটু ভালো করে মুখস্থ করে রাখবা। যেমন আমরা যদি দেখি যে আমাদের ক্রিপার মুরগি আছে, খুব গুরুত্বপূর্ণ, ক্রিপার মুরগি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্রিপার মুরগি কিরকম হয় তোমরা একটু দেখে নিতে পারো। কিংবা এই যে মুরগি ছাড়াও আরেকটা হচ্ছে বাছুর, অর্থাৎ গরুর বাছুরের মধ্যে পা বিহীন বাছুর হতে পারে, এটা হয়তো আছে, এই যে দেখো পা বিহীন বাছুর, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মানুষের ব্রাকিফ্যালেঞ্জি, এই রোগগুলো অ্যাকচুয়ালি কি এগুলো এখন তোমার জানার দরকার নাই, বাট অ্যাটলিস্ট নামগুলো আগে মুখস্থ রাখো। তারপর হচ্ছে হিমোফিলিয়া, খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিওসি, জাস্ট নামটা মুখস্থ রাখো। থ্যালাসেমিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে জন্মগত ইকথিওসিস, যেগুলো বললাম না ওগুলো একটু কষ্ট করে মুখস্থ করে রাখো। ঠিক আছে, এই যে রোগগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, লিথাল জিনের কারণে সৃষ্ট রোগগুলো মাথায় রাখতে হবে। তারপর আসি, লিথাল জিন সর্বপ্রথম বর্ণনা করেন নিম্নের কোন বিজ্ঞানী? এই যে লিথাল জিন জিনিসটা আমি তোমাকে যেটা বললাম, এই লিথাল জিন কে বর্ণনা করছে আমি তোমাকে লিখেই দিছি, ওনার নাম কি ছিল? লুজিয়ান কুয়োনো। এবং এটার টোটাল বিস্তারিতটা পড়বা, কেমনে 2:1 রেশিও দেখা গেছে, কিভাবে মারা গেছে, প্রকট প্রচ্ছন্ন সম্পর্ক কিভাবে হয়, সেমিলিথাল সাবভাইটাল জিনিসগুলো কি, পুরোপুরি বিস্তারিত পড়বা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আনসার এই হবে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা একটু মজার কোয়েশ্চেন, এবং পরের কোয়েশ্চেনটা আমাদের জানতে হবে। সেটা বলছে, আমরা তো জানি ভাইয়া আরএইচ নরমালি কি থাকে, আরএইচ নরমালি পজিটিভ থাকে। দেখো আমাদের আশেপাশে যতগুলো মানুষ আছে কারো মধ্যে কি তুমি নরমালি এবি নেগেটিভ বা ও নেগেটিভ এরকম জিনিসগুলো খুব রেয়ার না? মানে আরএস নেগেটিভ ব্লাডটা কিন্তু খুবই রেয়ার ব্লাড, বুঝছো? এবং আরএস পজিটিভটা খুবই কমন একটা ব্লাড। আমরা তো এগুলো পড়ছি, আমি তোমাকে আরেকবার ব্যাখ্যা দিব, সমস্যা নেই। এই যে আরএস পজিটিভ বা আরএস নেগেটিভ এরকম যে ঝামেলা তৈরি হয়, এই ঝামেলা সম্পর্কে বিস্তারিত কিন্তু তোমার এইচএসসি সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি তোমাকে হালকা একটু ব্যাখ্যা দিই, আমরা কিন্তু এই জিনিসগুলো জানি তাই না ভাইয়া, হালকা একটু জানি। দুইটা জিনিস হইতে পারে আরএস পজিটিভ নেগেটিভের সমস্যার কারণে, সেটা হচ্ছে একটা হচ্ছে মাথায় রাখবা রক্ত সঞ্চালনে ঝামেলা হয়, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন যখন করব রক্ত সঞ্চালনে তখন জটিলতা দেখা যায়, একটা সমস্যা হচ্ছে এটা। ওকে, আচ্ছা সেকেন্ড সমস্যাটা কি, সেটা হচ্ছে গর্ভধারণের জটিলতা, এবং এটার কিন্তু একটা নাম আছে, নামটা কি, সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আমি জাস্ট নামটা একটু লিখে দিই, নামটা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, ইংলিশে লিখে দিই, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওকে, আচ্ছা তো নামটা অবশ্যই জানা লাগবে। ঠিক আছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস জিনিসটা কি অবশ্যই জানা লাগবে। আমি যদি তোমাকে হালকা পাতলা জিনিসটা ব্যাখ্যা দেই, ধরো আমার এইটার জন্য বলা হয় ব্লাড গ্রুপ চেক করে বিয়ে করতে, বাট এটা অ্যাকচুয়ালি কেউ করে না। সো বাট লাকিলি হয়টা কি, সবাই আরএস পজিটিভ থাকে, বাট আরএস নেগেটিভ থাকলে কোনো একটা ঝামেলা হয় না। ঠিক আছে, কারণ আমরা পুরোপুরি জিনিসটা এখন বুঝাবো যে অ্যাকচুয়ালি কী হয়। তোমার রক্ত ঝাড়নের যে জটিলতা সেটা আমার বলতে হবে না, সেটা হালকা পাতলা একটু সমস্যা দেখা যায়, যেই মাত্র আবার ব্লাডটা একটু পরে চলে যায় তখন এই যে তোমার আমার বডি যার মধ্যে ধরো আরএস নেগেটিভ ব্লাড আছে তাকে বাইরে থেকে আরএস পজিটিভ ব্লাড দেওয়া হয়েছে। সো এই একটু পরে আরএস নেগেটিভ ব্লাডগুলোকে শনাক্ত করে যেগুলো বডির বাইরে থেকে আসছে, তো তখন দেখা যায় হালকা পাতলা তাদের মধ্যে রিয়েকশন খেলা চলে। সো আলটিমেটলি পেশেন্ট কিন্তু ভালো হয়ে যায়, এত বেশি মানে মেজর কোনো রিয়েকশন দেখা যায় না। আচ্ছা, বাট হয় কি গর্ভধারণের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট মেকানিজম আছে। সো এটা হচ্ছে আমাদের জানতে হবে, ধরো আরএস একটা পজিটিভ আর একটা আরএস নেগেটিভ, এখানে হচ্ছে আমার মাতার হচ্ছে আরএস নেগেটিভ,
মাতা অর্থাৎ মা হচ্ছে আরএস নেগেটিভ আর বাবা হচ্ছে ধরো আরএস পজিটিভ, অর্থাৎ তাহলে তাদের মধ্যে যে সন্তান হবে সন্তানের ব্লাড কি হবে, তাহলে আরএস পজিটিভ হবে, কারণ এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে আরএস পজিটিভ যে ব্লাড হইলো, এখন হইলো কি দেখো, একটা মা সাপোজ এটা মায়ের হচ্ছে কি, মায়ের হচ্ছে আমাদের ভিতরে অমরা গঠন হয়েছে, এই অমরার মধ্যে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার ব্লাডের মধ্যে কি আরএস পজিটিভ ব্লাড আছে, কিন্তু মায়ের ব্লাড কি আরএস নেগেটিভ ব্লাড। এখন কি হবে, সমস্যা শুরু হবে। আমরা তো জানি ভ্রূণের সাথে মায়ের দেহ কানেকশন কি দিয়ে থাকে, মায়ের দেহ কানেকশন থাকে একটা কর্ড দিয়ে, কর্ডটার নাম কি আম্বিলিকাল কর্ড, যেটা পরবর্তীতে আমরা নাভি বলে থাকি, ঠিক আছে, আম্বিলিকাল কর্ড। তাইলে এটা দিয়ে হয়টা কি দেখো, মায়ের ব্লাড আরএস নেগেটিভ, সন্তানের ব্লাড আরএস পজিটিভ। আমরা তো জানি আম্বিলিকাল কর্ড দিয়ে সব সময় হচ্ছে কি মাতা এবং সন্তানের মধ্যে ব্লাডগুলো ট্রান্সফিউশন হইতে আসছে। সো এই যে আরএস পজিটিভ ব্লাডগুলো যখন মায়ের বডিতে যাবে তখন মায়ের বডি বলবে কিরে আমার তো এই ব্লাড না, এই জিনিসটা তো আমার জিনিস না, এটা তো বাইরে থেকে কোথাও আমার বডিতে ঢুকতেছে। যেই মাত্র বাইরে থেকে বডিতে ঢুকতেছে এরকম কিছু শনাক্ত করবে, সেই মাত্র সেই জিনিসটাকে একটা কি অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করবে এবং তাকে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি তৈরি করবে। তার মানে মায়ের ব্লাডের মধ্যে, তার মানে মায়ের রক্তে কি তৈরি হবে, মায়ের রক্তে আরএইচ এর জন্য, আরএইচ পজিটিভ ব্লাডের জন্য অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তাই না, অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এবং এই অ্যান্টিবডি তৈরি হতে একটা নির্দিষ্ট ডিউরেশন আছে, তাই না, একটা সময় আছে। এই অ্যান্টিবডি সে আস্তে আস্তে তৈরি হইতে আছে। বাট লাকিলি মানে এই যে সৌভাগ্যজনক বিষয়টা হচ্ছে এই যে অ্যান্টিবডি তৈরি হইতে যে সময়টা লাগে তার আগেই কিন্তু বাচ্চাটা পৃথিবীতে চলে আসে, অর্থাৎ ভূমিষ্ঠ হয়ে যায়। সো প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু দ্বিতীয়বার যখন আবার সে গর্ভধারণ নেবে, অর্থাৎ সে আবার যখন গর্ভবতী হবে, মা যখন আবার গর্ভবতী হবে, তখন আগে থেকেই তো মায়ের ব্লাডের মধ্যে আরএস পজিটিভ ব্লাডের জন্য যে অ্যান্টিবডি সেটা অলরেডি মায়ের ব্লাডের মধ্যে ছিল। এখন যেই মাত্র সে আবার গর্ভধারণ করবে সেই মাত্র আগে থেকে তো রেডি আছে, এই বান্দা কি করবে, সরাসরি মায়ের ব্লাড থেকে সন্তানের ব্লাডের মধ্যে ঢুকবে এবং কি করবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করবে এবং বাচ্চাটার মধ্যে মারাত্মক কি মানসিক দুর্বলতা দেখা দিবে এবং বাচ্চার বডি খুবই দুর্বল হবে এবং বাচ্চার একটা কন্ডিশন দেখা দেবে যাকে আমরা কি বলতেছি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, অর্থাৎ বাচ্চার লোহিত রক্তকণিকাগুলো ইম্যাচিউর থাকবে। আচ্ছা আচ্ছা, তাইলে এই জিনিসটাকে আবার প্রিভেন্ট করার জন্য চিকিৎসকরা কি বসে আছে? অবশ্যই বসে নাই, তারা আবিষ্কার করছে। এই আবিষ্কার করছে, এটার নাম কি, এটার নাম মাথায় রাখতে হবে অ্যান্টিডি সিরাম। কি নাম, অ্যান্টিডি সিরাম। এটা প্রথম বাচ্চার জন্মের 72 ঘন্টার মধ্যে দিয়ে দিতে হয়। 72 ঘন্টার মধ্যে দিয়ে দিলে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছে সেগুলোকে এটা ধ্বংস করে দিবে। তার মানে দ্বিতীয় যে বাচ্চা হবে তার মধ্যে কোনো কি হবে না, ঝামেলা হবে না, কারণ দ্বিতীয়বার আবার তাকে নতুন করে অ্যান্টিবডি তৈরি করতে হবে, কিন্তু তার আগেই তো বাচ্চা কি হবে, পৃথিবীতে চলে আসবে। বুঝছো? আচ্ছা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে ভাইয়া, বুঝতে হবে ভালো করে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু কোয়েশ্চেনটা পড়ি না। দেখো আরএস নেগেটিভ রক্তের গ্রুপ কোন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়, মানে কিছু সার্টেন পৃথিবীতে গোষ্ঠী আছে যাদের মধ্যে আরএস পজিটিভ না বরং আরএস নেগেটিভ ব্লাড দেখা যায়, যেমন পাইরেনেজের বাক্স, তারপর ককেশিয়ান, ঠিক আছে, এরকম কয়েকটা নাম কিন্তু আমার এখনো মনে আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। ককেশিয়ান আছে, তারপর হচ্ছে কয়েকটা জিনিস আছে, যেমন এই যে দেখো পাইরেনেজের বাক্স, মুখস্থ করতে হবে, ঠিক আছে, আনসার সি হবে। আর কয়েকটা আছে, আমি একটু তোমার এখানে হয়তো লেখা আনছে, একটু দেখি, ঠিক আছে, আনসার সি এই যে দেখো এখানে আছে। পাইরেনেজিকের বাক্সের প্রায় 25 থেকে 35% ব্লাড আরএইচ নেগেটিভ। তারপর যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ানদের, ককেশিয়ানদের 15% ব্লাড আরএইচ নেগেটিভ। তারপর হচ্ছে বেদুইন, মাথায় রাখবা, এই যে আফ্রিকান বেদুইন, তাদের 18 থেকে 30% ব্লাড আরএইচ নেগেটিভ, ঠিক আছে। এবং আমাদের ভারত, শ্রীলঙ্কা, চীন এই সাইডে যারা আছে তাদের হচ্ছে 8% ব্লাড আরএইচ নেগেটিভ, 8 না 5%, সরি 5% ব্লাড আরএইচ নেগেটিভ। বুঝছো? আচ্ছা, তাহলে এটা জানতে হবে। এবং ভারতীয় যারা এবং তোমার সিংহনীয় অর্থাৎ শ্রীলঙ্কান যারা, তাদের 95% ব্লাড হচ্ছে কি আরএস পজিটিভ। এই যে পার্সেন্টেজগুলো মাথায় রাখতে হবে। আরএস নেগেটিভ খুবই গুরুত্বপূর্ণ, উদাহরণগুলো কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে। জিনের বাহ্যিক লক্ষণ কি কি বলি, এই দেখো একটা কোয়েশ্চেন দুইবার রিপিট করছে, আমরা কিন্তু ক্লাসের শুরুতে বলছিলাম, তাই না। এবং এই নামগুলো যা যা আছে না সবগুলো পড়তে হবে, এই যে অ্যালিল, লোকাস, তারপর হচ্ছে আমার জিনোটাইপ, ফিনোটাইপ, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন, হোমোলগাস, হেটারোলগাস, তারপর হচ্ছে আমাদের এই যে হেটারোজাইগাস, হোমোজাইগাস, তারপর হচ্ছে টেস্ট ক্রস, ব্যাক ক্রস, পুরোটা পড়তে হবে, ঠিক আছে, সব কিছু পড়ে ফেলবা, জিনোম, অ্যালিল, অ্যালিলোমর্ফ, এগুলো কি সব কিছু পড়তে হবে। আচ্ছা, তাহলে এখানে বাহ্যিক লক্ষণকে বলে ফিনোটাইপ, ঠিক আছে, আমরা জানি আনসার সি হবে। এবং যে এটা টোটাল আবার দিয়ে দিচ্ছে, দরকার নেই এত কিছু। আচ্ছা, তারপর হচ্ছে বংশগতির ধারক নিচের কোনটি, আমরা তো জানি, দেখো এখানে যদি অপশন ডিএনএ থাকতো তখন কিন্তু ডিএনএ বেশি কারেক্ট হতো, তাই না, কারণ আমরা জানি ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ অবস্থান করতেছে। আবার অ্যাজ ইউজুয়াল আমরা বংশগতি যখন ধারক বলবো তখন আনসার একটাই হবে, কি হবে, ক্রোমোজোম হবে, কারণ বাকিগুলো তো কখনো হবে না। ক্রোমোমিয়ার তো ক্রোমোজোমেরই পার্ট, ক্রোমাটিড ক্রোমোজোমেরই পার্ট, টেলোমিয়ার ক্রোমোজোমেরই পার্ট, আনসার তো ক্রোমোজোমই হবে, কারণ ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিন থাকে, এই ক্রোমাটিনই হচ্ছে বংশগতির ধারক, কারণ ক্রোমাটিনের
দুইটা পোর্শন, একটা ইউক্রোমাটিন আর একটা হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন একটা সার্টেন পোর্শন যখন আমরা কেটে নিব, ওই সার্টেন পোর্শনটাকে আমরা ডিএনএ বলবো। ওই ডিএনএর মধ্যে কিন্তু জেনেটিক কোডগুলো লিপিবদ্ধ থাকে। ডিএনএর মধ্যে নির্দিষ্ট লোকাস আছে, ওই লোকাসের মধ্যে জেনেটিক কোডগুলো থাকে। এগুলাই বংশগতির পরবর্তী বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে। ঠিক আছে, আনসার ইজি, এগুলো সব কিছু পারবা ইনশাল্লাহ, এত প্যারা নিতে হবে না। কোয়েশ্চেন একদম ইজি আসে, বাট একটু ডিপ থেকে আসবে এবং একটু মাঝে মধ্যে একটু কোয়েশ্চেন ঘুরাই দিবে। সো এই জন্য আলটিমেটলি বেশি পড়া লাগবে, বুঝছো? এই যে তোমরা ক্লাসগুলো করতেছো না, তো হচ্ছেটা কি, তোমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল সৃজনশীল বা এমসিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছ এইচএসসির, তার সাথে সাথে তোমরা একটা এক্সট্রা নলেজ পাচ্ছ। অ্যাকচুয়ালি আমার মেডিকেলের জন্য পড়া তো সেম ভাইয়া, পড়া কি ডিফারেন্ট না, বাট একটু এক্সট্রা আমার কীভাবে পড়া লাগবে এই জিনিসটা আমি একটু দেখে নিচ্ছি, তাই না? আচ্ছা, ক্রোমোজোমে ডিএনএ থাকে, ডিএনএর খণ্ডাংশ হচ্ছে এই যেটা বললাম আর কি, ডিএনএর পার্টই কিন্তু আমার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সো ক্রোমোজোমের মধ্যে যেহেতু থাকে, সো ক্রোমোজোমকে আমরা বংশগতির ধারক বলতে পারি, ইজি একদম। নিচের কোনটি দ্বৈত প্রচ্ছন্ন বিশ্লেষণ অনুপাত? এই যে ক্লাসের শুরুতে বলছিলাম, যেগুলো বলছি দেখো অনুপাতগুলো আবার আসছে, খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। 9:7, জাস্ট একটা ছিল 13:3, প্রথমটা পরিপূরক জিন, তারপর হচ্ছে 9:7 ছিল, আবার 9:7 ছিল, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, নিচের কোনটি সেক্সলিং অসুখ নয়? এই যে বললাম না, একবার কোয়েশ্চেন পুরোটা পড়ছিলাম না, যেমন বর্ণান্ধতা অবশ্যই একটা সেক্সলিং অসুখ, মায়োপিয়া এটাও সেক্সলিং ওষুধ, তারপর বলছে রক্তাল্পতা এবং হিমোফিলিয়া। হিমোফিলিয়া মানে তো আমরা জানি সেক্সলিং ডিসঅর্ডার, বাট রক্তাল্পতা মানে কি, রক্ত স্বল্পতা মানে কি? এটা হচ্ছে অ্যানিমিয়া। ভাই অ্যানিমিয়া কি কোনো সেক্স লিঙ্কড অসুখ? অবশ্যই না, তাই না? অ্যানিমিয়া দেখে কিন্তু তোমরা বুঝে গেছো, কিন্তু রক্ত স্বল্পতা দেখে অনেকে কনফিউজড হয়ে গেছো যে অ্যাকচুয়ালি আনসারটা কি হবে, তাই না? সো জানতে হবে আমার সেক্স লিঙ্কড ডিসঅর্ডার যেগুলো বললাম না, অনেকবার কোয়েশ্চেন আসছে, দেখছো বারবার সেম জিনিসে পরীক্ষা আসবে, কারণ টপিকগুলো ফিক্স। টপিক থেকে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আসে, বাট টপিক ফিক্স। সো তোমাকে টপিকগুলো বুঝতে হবে, কোন টপিকগুলো আমার একটু বেশি পড়াশোনা করতে হবে। আচ্ছা, তাহলে রক্ত দেখো, আমরা কিন্তু রক্ত নিয়ে কিন্তু তিনটা জিনিস পড়ছি আমাদের এই যে তোমার জেনেটিক্স চ্যাপ্টারে। একটা হচ্ছে আমরা অ্যানিমিয়া সম্পর্কে জানি, একটা হচ্ছে আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানি, একটা হচ্ছে আমরা হিমোফিলিয়া সম্পর্কে জানি, তাই না? তিনটা কিন্তু রক্তের মধ্যে ঝামেলা হচ্ছে, তাই না? তাহলে এখন আমার কোয়েশ্চেন আসছে, ভাইয়া কোনটা কি, একটু করে বলি। অ্যানিমিয়াটা হচ্ছে রক্ত স্বল্পতা। এটাতে হয় কি জানো, এটাতে বেসিক্যালি খাবারের অভাব হয়, খাবারের মধ্যে যে আয়রন অথবা ফলিক অ্যাসিড, এই দুইটা যখন অভাব হবে তখন আমার কি হয়, আমার আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা যে তৈরি হবে সেটা ম্যাচিউর থাকে না। সো আমার লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়। সো কমে যাওয়ার কারণে আমার রক্ত স্বল্পতা দেখা যায়, যেটাকে আমরা কি বলি, অ্যানিমিয়া বলি। আর ভুলবা না, ঠিক আছে, একদম মাথায় সেট হয়ে গেছে, এটার কারণে অ্যানিমিয়া হচ্ছে, যেটা একটা কৃত্রিম কারণ, যেটা আমাদের ডায়েটারি হ্যাবিট বা জীবন অভ্যাস এগুলোর কারণে হইতে পারে। আচ্ছা, সেকেন্ড যেটা সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের হিমোগ্লোবিন চেইনের মধ্যে যখন ঝামেলা হয়, ঠিক আছে। হিমোগ্লোবিনের কিছু টাইপ আছে, হিমোগ্লোবিন এ আছে, হিমোগ্লোবিন পি আছে, ঠিক আছে, বিটা আছে বা বি আছে। সো এদের মধ্যে যখন ঝামেলা হয় তখন তাকে আমরা বলবো থ্যালাসেমিয়া, এবং এটা কিন্তু একটা অটোসোমাল রোগ, ঠিক আছে। এটা একটা অটোসোমাল ডিসঅর্ডার, মানে এটা পুরুষ এবং নারী দুইজনেরই সেম পরিমাণে হয়, কারণ এখানে তো পুরুষ নারীর মধ্যে ডিফারেন্স নাই, দুইজনেরই 44টা, তাই না? আচ্ছা, আর হিমোফিলিয়া যেটা, সেটা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, ঠিক আছে, সেক্স লিঙ্কড রোগ। তার মানে এটা ছেলেদের অনেক বেশি হবে, মেয়েদের কম হয়, একদম কম হয়, কারণ ছেলেদের কি আছে, এক্স ওয়াই আছে, মেয়েদের এক্স এক্স আছে। সো মেয়েদের ক্ষেত্রে তো তোমার কন্ডিশন থাকে, মেয়েরা চাইলে বাহক হইতে পারে, বাট ছেলেরা নয়তো সুস্থ হবে নয়তো পুরোপুরি এফেক্টেড হবে। সো ছেলেদের সেক্স লিঙ্কড রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তিনটা একদম ক্লিয়ার হয়ে গেছে না আমরা, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, কোনটা কি এবং কোনটা কিসের মধ্যে পড়তেছে অবশ্যই অবশ্যই আমার জানা লাগবে। আচ্ছা, এই যে আরেকটা আছে না সিকল সেল অ্যানিমিয়া, এ ভাইয়া সিকল সেল অ্যানিমিয়া আর অ্যানিমিয়া কিন্তু সেম জিনিস না, মাথায় রাখবা। সিকল সেল অ্যানিমিয়া এই বান্দা কিন্তু আবার কি একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটা কিন্তু একটা জেনেটিক রোগ, মাথায় রাখবা, ঠিক আছে, এটা কিন্তু একটা জেনেটিক রোগ। আনসার ঠিক আছে, রক্তাল্পতা। আচ্ছা, তারপর দেখি আমাদের পরের কোয়েশ্চেনে আসি আমরা, সেটা হচ্ছে এই যে এগুলো যেগুলো অলরেডি ভাই তোমাকে সব পড়াই ফেলছি, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার কি কি আছে। আচ্ছা, নিম্নের কোন ব্লাড গ্রুপের নির্দিষ্ট কোনো অ্যান্টিজেন নাই? বা এটা পুরোপুরি বিস্তারিত তোমাকে পড়াই ফেলছি। আমরা জানি ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন থাকে না, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র কি থাকে, অ্যান্টিবডি থাকে। অ্যান্টিজেন নো লিখি, অ্যান্টিবডি ইয়েস লিখি। অ্যান্টিবডি আলফা এবং বিটা দুইটাই থাকে, আলফা এবং বিটা দুইটাই থাকে। অ্যান্টিজেন যেহেতু থাকে না, সো তারা কি করতে পারে, সবাইকেই ব্লাড দিতে পারে। কেন দিতে পারে এটা আমরা অনেকে হয়তো বা জানি না। ব্লাড কেন সবাইকে দিতে পারে, সেটা হচ্ছে কারণ তার মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, আর অ্যান্টিবডি তার মধ্যে দুইটাই আছে, ঠিক আছে। আচ্ছা, সো সে সবার থেকে নিতে পারবে না, শুধুমাত্র ও থেকে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আনসার কি হবে,
ডি হবে, ঠিক আছে, আনসার ডি হবে। তো আমার একটু পর্যন্ত হচ্ছে আজকের ক্লাসটা। এই যে দেখো, কোনো নির্দিষ্ট অ্যান্টিজেন না থাকায় এটি সার্বজনীন দাতা হিসেবে পরিচিত, যেটা বলছো এটা অ্যাকচুয়ালি। সো আজকের ক্লাসের স্লাইড একটু পর্যন্তই। আমরা মোটামুটি একটু পরে আমরা জেনেটিক্স এবং বিবর্তন যে চ্যাপ্টারটা আছে না, ওটা সম্পর্কে একটা টোটাল ধারণা পাই গেছি। এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের প্রি অ্যাডমিশন হিসেবে যে আমরা মেডিকেলের ধারণা পাইছি এমনটা কিন্তু না। আমরা কিন্তু বুঝতে পারছি অ্যাকচুয়ালি আমার এইচএসসির জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, তাই না? সো এখন থেকে কোয়েশ্চেনগুলো একটু ভালো করে পড়ো, এখন থেকে টপিকগুলো একটু ভালো করে পড়ো। এইচএসসি কভার আপ হচ্ছে, তার সাথে তুমি প্রি এডমিশনটা ভালো করে করে ফেলতেছো, তুমি বুঝতে পারতেছো বা তুমি দাগায় রাখতেছো, যেটা তুমি এখন থেকে যদি হালকা হালকা চোখ বোলাও বেশি, তো পরবর্তী 3 মাসে গিয়ে তুমি বাকিদের চেয়ে আগে থাকবে না? অবশ্যই আগে থাকবা। সে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাসে একটু পর্যন্তই। আসসালামু আলাইকুম।